2, 1 and we are live. আসসালামু আলাইকুম। ইউথ পলিসি ফোরামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইউথ পলিসি ফোরাম 2018 সালের এপ্রিলে শুরু হয়ে আজকে আমাদের 3 বছরের মতো বয়স। আজকে 3 বছরের মতো বয়সে আমরা যে কয়টা ইনিশিয়েটিভ নিয়েছি, যে কয়টা আয়োজন করেছি, আমার মনে হয় আজকে আমাদের সবচেয়ে বড় আয়োজন, আমাদের অনেক বছরের সম্মিলিত প্রয়াসের আজকে একটা দিন যেখানে আমরা আসলে উদযাপন করার জন্য সবার সাথে একসাথে হয়েছি। কিন্তু তার চেয়ে বড় কথা, আজকে বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন। 1971 সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম সরকার, আমাদের যেটাকে বলি ওয়ার টাইম গভর্নমেন্ট, ফার্স্ট ওয়ার টাইম গভর্নমেন্ট আজকে গঠিত হয়। তো আমরা আসলে অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের প্রথম সরকারের গোল্ডেন জুবলি বা 50 বছর পূর্তি উপলক্ষে আজকে ইউথ পলিসি ফোরাম, একটি ইউথ লেড অর্গানাইজেশন, উই আর লঞ্চিং YPF ফেলোশিপ। এবং আমাদের YPF ফেলোশিপের মূল মন্ত্র হচ্ছে ফর বাংলাদেশ বেটার সার্ভড। গত 50 বছরের বাংলাদেশের অনেক অর্জন আছে, অর্জন যেমন আছে তেমনি বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে। এবং আমার মনে হয় যে আমাদের যারা পূর্ববর্তী বাঙালি ছিলেন তারা খুবই, মানে যদি আমি বলি, গুড অ্যানসেস্টার্স ছিলেন। তারা দে স্যাক্রিফাইসড আ লট ফর আস। আর ওই আমি ইন কেস অফ আমি ডক্টর লোপার নাম্বার দিয়ে রাখবো, বলেও রাখবো, সো এনি টাইম, বিকজ এগুলোর তো টাইমিং করে না এনি। থ্যাংক ইউ, সরি ফর দ্য ইন্টারাপশন। তো আমাদের 50 বছরে যেমন অনেক অর্জন আছে, তেমনি এখন আমরা দেখছি যে করোনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। এবং আমার মনে হয় আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম ছিলেন, দে আর ভেরি গুড অ্যানসেস্টার্স। আমি যদি 47 বা তার আগে থেকেও চিন্তা করি, বাংলাদেশে যারা আমাদের অগ্রজ ছিলেন, তারা অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, অনেক পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশটি গড়ে তুলেছেন। আমাদের 71-এ যদি আমি আমাদের স্যাক্রিফাইসের কথা বলি, আমাদের মা বোন থেকে শুরু করে আমাদের সকল পর্যায়ে সকল বয়সের মানুষ, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কারণে কিন্তু আজকে আমরা বাংলাদেশ বা বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে পারছি। এটা যেমন অনেক গর্বের। তারপরেও 71 পরবর্তী যে প্রজন্ম, তাদেরকে কথা যদি আমি চিন্তা করি, তারা অনেকে সাহসী ভূমিকা রেখে কেউ কেউ গার্মেন্টসে শ্রম দিয়েছেন, কেউ কেউ দেশের বাইরে অনেক মানবেতর জীবনযাপন করে শ্রম দিয়েছেন। আমাদের দেশের কৃষকরা মাঠে ঘাটে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন। তো আজকে যে আমাদের বাংলাদেশ, আমরা যে অবস্থায় থাকি, আমাদের যেরকমই আমরা মনে করি, এগুলো কিন্তু আমাদের সব সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার, সম্মিলিত শ্রমের একটা ফসল। তো আমার মনে হয় যে আমরা যারা আছি, গত 50 বছর যারা আমাদের জন্য কন্ট্রিবিউট করেছেন, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে আগামীর বাংলাদেশ কিরকম হবে, আগামীর বাংলাদেশের রাষ্ট্র গঠন করার জন্য আমরা যাতে সবাই কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারি, আমাদের YPF ফেলোশিপের উদ্দেশ্যটা তাই। এজন্যই আমরা বলছি YPF ফেলোশিপ ফর বাংলাদেশ বেটার সার্ভড। আমি এই পর্যায়ে আমাদের ফেলো, সিনিয়র ফেলো, অ্যাডভাইজার, অনারারি ফেলো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অফিসিয়ালি YPF ফেলোশিপ লঞ্চ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ আস অ্যান্ড উই আর ডিলাইটেড টু ওয়ার্ক উইথ ইউ। আমি এখন আমন্ত্রণ জানাবো ইউথ পলিসি ফোরামের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আমির মোশতাক আহমেদকে আমাদের সকল ফেলোদের উদ্দেশ্যে একটি আমন্ত্রণী বক্তব্য দেওয়ার জন্য। আমির মোশতাক আহমেদ ভাই। অসংখ্য ধন্যবাদ আবির। ধন্যবাদ উপস্থিত সুধী মণ্ডলী, আজকের এই বিশেষ দিনে YPF এর এই আয়োজনে উপস্থিত থাকার জন্য। আজকের এই দিনটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে, যা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। আজ থেকে 50 বছর আগে এই দিনে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ঘোষণাপত্র প্রণীত হয়, যা ছিল যুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান। সেই ঘোষণাপত্রে উল্লেখিত ছিল এই অংশটি: যেহেতু বাংলাদেশের জনগণ তাদের বীরত্ব, সাহসিকতা ও বিপ্লবী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের উপর তাদের কার্যকরী কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, সার্বভৌম ক্ষমতা অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেট মোতাবেক আমরা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সমবায় গণপরিষদ গঠন করে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র ঘোষণা করছি। পরবর্তীতে 1972 সাল রচিত সংবিধান উল্লেখ করা হয় এই অংশটি। আমরা আরো অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রে অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। লক্ষ লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা। এই রাষ্ট্রকে পঙ্গু করে দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছিল শত্রুপক্ষ। এমনকি স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে স্বাধীন বাংলাদেশকে বিকলাঙ্গ করে দিতে হত্যা করা হয় অসম্ভব মেধাবী বুদ্ধিজীবীকে। বিজয় অর্জনের পরও এই রাষ্ট্রকে বাতিলের খাতে ফেলে দিয়েছিল অনেকেই। সেসব সন্দেহকে অমূলক প্রমাণিত করে ধ্বংসস্তূপের মধ্য থেকে ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ।
এরপর অতিবাহিত হয়েছে 50 বছর। এই 50 বছর আমরা অনেক কিছু অর্জন করেছি, কিন্তু এখনো পাড়ি দিতে হবে অনেকটুকু পথ। অনেক ক্ষেত্রে গৌরবজনক অধ্যায় রচিত করেছে বাংলাদেশ, কিন্তু অনেক ক্ষেত্রে রয়েছে ব্যর্থতা। 50 বছর অতিক্রান্ত হয়ে গেলেও আমরা এখনো অর্থনৈতিক আর সামাজিক সাম্য প্রতিষ্ঠা করতে পারিনি। আইনের শাসন প্রতিষ্ঠা ও সবার জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা এখন অনেক কাজ বাকি। এই দেশে আনাচে কানাচে এখন অসংখ্য মানুষ দারিদ্রের জাতাকল অতি কষ্টে দিনাতিপাত করে করে যাচ্ছে। স্বাধীন বাংলাদেশের লক্ষ্য স্বপ্ন হওয়া উচিত প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো। আর এই স্বপ্ন বাস্তবায়নেই সৃষ্টি হয়েছে আমাদের এই প্ল্যাটফর্ম ইউথ পলিসি ফোরাম। সামাজিক সাম্য, জ্ঞানের বিস্তার এবং নীতি সংক্রান্ত সচেতনতা তৈরি ও নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দেশের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে কাজ করে চলেছে আমাদের এই প্ল্যাটফর্মটি। আর আমাদের সেই স্বপ্ন পূরণেই এক সুবিশাল পদক্ষেপ সূচিত হলো ইউথ পলিসি ফোরাম ফেলোশিপ প্রোগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরুর মধ্য দিয়ে। এই ফোরাম একটি বৈষম্যহীন সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে একই মঞ্চে এসে জড়ো হয়েছে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসম্ভব মেধাবী ও উদ্যোগী বাংলাদেশের সন্তান। স্বাধীনতা যুদ্ধের সময় যেমন অনেক বিদেশি নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, ঠিক তেমনি বেশ কয়েকজন বিদেশি বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মঞ্চে। YPF এবং সমগ্র দেশবাসীর তরফ থেকে আমি আপনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের নেতৃত্ব তত্ত্বাবধানে দীক্ষিত হয়ে বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। তাই আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের জন্য YPF এর তরফ থেকে সম্মিলিত মেধাবীদের প্ল্যাটফর্মকে উপহার হিসেবে তুলে দেওয়া হলো। আমি আমার বক্তব্য শেষ করার আগে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের ফাউন্ডারদের একজন আবিরকে, কারণ আজকে যেমন বলছিল যে ওর জন্য এটি একটি বেশ বিশেষ দিন, আমি বলবো এটা আজকে ওর জন্য গৌরবের দিন। কারণ আমাদের এই পুরো যে আমাদের যে এই মঞ্চটি রচিত হলো আর কি, সেটির পিছনে সবচেয়ে বেশি যদি কারো অবদান থাকে সেটা ওর। তবে এছাড়াও আমাদের প্ল্যাটফর্মে আরো অনেকে আছেন, আমাদের কোর গ্রুপে যারা মেম্বার ছিল, ওরা দিনের পর দিন খেটেছেন এবং তাদের যে পরিশ্রম তার ফলে কিন্তু আমাদের এই অসাধারণ মঞ্চটি আজকে একটি রূপান্তরিত হলো, একটি বিপ্লবী বলবো, একটা বিপ্লবী রূপান্তরিত হলো। কারণ বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্ল্যাটফর্মটি আমরা বিশ্বাস করি এটি শক্তিশালী ভূমিকা রাখবে। তা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমির ভাইকে তার বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে আসলে যার নিরলস পরিশ্রমে আজকে আমরা YPF ফেলোশিপ লঞ্চ করতে পেরেছি, আমাদের ইউথ পলিসি ফোরামের হেড অফ ফেলোশিপ সানজিদা হোসেনকে আমন্ত্রণ জানাবো আমাদের ফেলোশিপ সম্বন্ধে সবাইকে একটু জানাতে। ধন্যবাদ আবির ভাইয়া। আসসালামু আলাইকুম আমাদের সকল অনারি ফেলো, সিনিয়র ফেলো এবং ফেলোদের। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবির ভাইয়া বলে দিয়ে যাও ইন্ট্রোডাকশন। আমি সানজিদা হোসেন, হেড অফ YPF ফেলোশিপ। ইতিমধ্যে আয়োজিত ফেলোশিপ নিয়ে আমাদের সাথে ওরিয়েন্টেশন মিটিং গুলায় আলাপ যে ডিসকাশনস গুলো হয়েছে, ওখান থেকে আমরা সবাই বুঝতে পেরেছি যে আমাদের দেশে নানাবিধ গুরুত্বপূর্ণ সমস্যা আছে। যেমন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এবং দক্ষতার অভাব, শিক্ষার বিভিন্ন কারিকুলাম বৈষম্য, দারিদ্রতার বৃদ্ধি, পরিবেশ এবং জলবায়ু নিয়ে বাজেটের ঘাটতি ইত্যাদি। কিন্তু এই সমস্যার সমাধানে এবং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে আপনাদের বিচক্ষণ চিন্তা ও পরিকল্পনা আমাদের অনেক আশাবাদী করেছে। এটি সত্যি যে পৃথিবীর প্রত্যেক দেশে বিভিন্ন মাত্রায় বিভিন্ন সমস্যা রয়েছে, কিন্তু ইউভাল নোয়া হারারির ভাষায় আমিও বলতে চাই, ইটস অল অ্যাবাউট হু টেলস দ্য স্টোরি বেটার। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সকলের সাথে একত্রে YPF থেকে বাংলাদেশের সাফল্যের গল্পটা আমরা বিশ্বের সামনে অনেক গর্ব ভরে তুলে ধরতে পারবো। সকলকে অনেক ধন্যবাদ। সানজিদাকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন IBA তে পড়তাম, যখন সানজিদার মতো থার্ড ইয়ারে বা ফাইনাল ইয়ারে ছিলাম, তখন যদি আমাকে কেউ বলতো যে এরকম একটা ফেলোশিপ প্রোগ্রাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে, যেমন আজকে এখানে অস্ট্রেলিয়া থেকে আছেন, মালয়েশিয়া থেকে আছেন, কানাডা থেকে আছেন, যুক্তরাজ্য থেকে আছেন, সব বাঙালিদেরকে একটা প্ল্যাটফর্মে এনে এরকম একটা ফেলোশিপ লঞ্চ করা, আমি মনে হয় পারতাম না। কিন্তু সানজিদা সেই অসাধ্য কাজটি করে দেখিয়েছে। আমি সবার কাছে আবারও অনুরোধ জানাবো যে উই শুড গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সানজিদা এন্ড হার টিম ফর মেকিং দিস ইম্পসিবল পসিবল। সানজিদা, থ্যাংক ইউ সো মাচ এগেইন। আর আমি এখন এই পর্যায়ে অনুরোধ করব নাজিবকে যে আমাদের ফেলোশিপ নিয়ে একটা ছোট ইন্ট্রোডাক্টরি ভিডিও বানানো হয়েছে, তা যদি সব ফেলোদের উদ্দেশ্যে দেখানো হয়। Please give me 30 seconds to begin.
for a Bangladesh better, sir. ধন্যবাদ নাজিব। আমাদের এই ভিডিওটা তৈরির পেছনে আমাদের কোর টিমের দুইজন সদস্য ইশতিয়াক রাফিন এবং ওয়াহিব অমিও অনেক পরিশ্রম করেছে। তাদের দুইজন আমাদের সাথে এখন নাই, কিন্তু তারপর আমি সবার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ অমিও, রাফিন। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো ইউথ পলিসি ফোরামের উপদেষ্টা পরিষদের সম্মানিত সভাপতি চেয়ার ডক্টর আক্তার মাহমুদ ভাইকে আমাদের সকল ফেলোদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আক্তার মাহমুদ ভাই শুরু থেকেই ইউথ পলিসি ফোরামকে গাইড করেছেন, মেন্টর করেছেন, অ্যাডভাইস করেছেন। তো আজকে আমরা যে কাজগুলোই করতে পারছি তার অনেকটাই আসলে আক্তার ভাইয়ের অনুপ্রেরণায় এবং তার গাইডেন্সে। আক্তার ভাই। আবির, ধন্যবাদ। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজে আমার কমিটমেন্ট থাকার কারণে আমি পুরো অনুষ্ঠানটি থাকতে পারছি না, কিন্তু আমাকে একটু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রথমে আমি সঞ্জিদা এবং তার সাথে যারা ছিল সবাইকে অভিবাদন জানাতে চাই এই লঞ্চের অনুষ্ঠানটি, এই পুরো ফেলোশিপ প্রোগ্রামটিকে একসাথে আয়োজন করবার এবং আজকের এই লঞ্চটি আয়োজন করবার। এটা ট্রুলি ইমপ্রেসিভ একটি কাজ। কেন ইমপ্রেসিভ? কারণ আমরা ওয়াইপিএফ এ আমাদের একটি অবস্থান বরাবরই খুব পরিষ্কার ছিল। সেটি হচ্ছে যে প্রথমত আমরা তো মূলত বিভিন্ন এরিয়াতে আমরা পলিসি নিয়ে আলোচনা করব, এবং পলিসির আলোচনা করতে গেলে, পলিসি বুঝতে গেলে যে জিনিসগুলো আমাদের জানা দরকার, ফিলসফি জানা দরকার, রাজনীতি জানা দরকার, এমনকি ইতিহাসও আমাদের জানা দরকার। অতএব বিভিন্ন বিষয় আমরা আলোচনা করব, কিন্তু আলোচনাগুলো হবে তথ্যের ভিত্তিতে, জ্ঞানলব্ধ তথ্য ভিত্তিক যুক্তি নির্ভর আলোচনা হবে। এটি একটি আমাদের অভিপ্রায়। আমরা চাই যে খামাখা তর্ক বিতর্ক না করে জ্ঞান ভিত্তিক আলোচনা যাতে হয়, সেটি একটি জিনিস। আরেকটি জিনিস আমরা মনে করি যে কোনো বিষয় আমরা যখন আলোচনা করব, সেই আলোচনাগুলো খুব ফোকাসড হবে, খুব পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করব, এটা ঠিক। কিন্তু যে কোনো সমস্যারই অনেকগুলো মাত্রা থাকে। যেমন আমরা যদি আজকে বাংলাদেশের হেলথ সেক্টর নিয়ে আলোচনা করি, অবশ্যই সেখানে হেলথ সেক্টরের এক্সপার্ট থাকতে হবে, কিন্তু সাথে সাথে যারা সরকারি প্রশাসনকে ভালো বোঝেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিংবা আরো বৃহত্তর অর্থে গভর্নেন্স যারা বোঝেন, তাদের দরকার। হেলথ ইকোনমিস্টদের দরকার, এমনকি সাইকোলজিস্টদেরও দরকার হতে পারে। অতএব এই যে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেটা আমাদের বাংলাদেশের যে কোনো সমস্যা, এমনকি গ্লোবাল লেভেলেও যদি কোনো সমস্যা আমরা বুঝতে চাই, আমাদের এই মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটি খুব জরুরি হবে। এবং সেই কারণেই আমাদের জন্য এই যে আজকে এতজন বিভিন্ন এরিয়াতে যাদের এক্সপার্টিজ আছে, সারা পৃথিবী জুড়ে তাদের অবস্থান, কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে বিভিন্ন এরিয়াতে যে এক্সপার্টিজকে আমরা একসাথে আনতে পেরেছি এই ফোরামের মাধ্যমে, এই ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে, এবং এতজন এক্সপার্ট যে এই ডাকে সাড়া দিয়েছে, এটি আমার মনে হয় ওয়াইপিএফ এর জন্য একটি বিরাট অর্জন, এবং সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমি জানি না যে কয়েকজন ফেলো বোধহয় আছেন, তারা বাংলা জানেন কিনা। আবির যদি মনে হয় ইংরেজিতে সংক্ষেপে কিছু কথা বলতে পারি। সবাই বাংলা বুঝেন। আচ্ছা, খুব ভালো। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম। জাস্ট আরেকটি কথা বলি যে ওয়াইপিএফ এর, আমি তো 1.5 বছর ধরে ওয়াইপিএফ এর সাথে যুক্ত। কিছুদিন পরপরই ওয়াইপিএফ একটি একটি করে গুরুত্বপূর্ণ মাইলস্টোন অতিক্রম করে, এবং যখন করে মনে হয় যে আপাতত হয়তো আর 6 মাস বা 1 বছর এত গুরুত্বপূর্ণ মাইলস্টোন আমরা দেখবো না, কিন্তু প্রতি মাসেই আমরা দেখছি আরো গুরুত্বপূর্ণ একটি মাইলস্টোন ওয়াইপিএফ অতিক্রম করছে। এবং তার মধ্যেও আমার মনে হয় আজকের এই এপ্রিল 2021 সালের এপ্রিল মাসের 10 তারিখে যে মাইলস্টোনটি আমরা অতিক্রম করছি এই লঞ্চের মাধ্যমে, আমার বিশ্বাস যে পরে যখন ওয়াইপিএফ নিয়ে লেখা হবে, এবং আমি নিশ্চিত ওয়াইপিএফ এর কাজ, অবদান, যাত্রার পথ নিয়ে অনেক লেখা হবে, আজকের এই মাইলস্টোনটি সেখানে অবশ্যই উল্লেখিত হবে আমার মনে হয়। তো আমি ওয়াইপিএফ এর ফেলোদেরকে আবার স্বাগত জানাই। আমি লুকিং ফরওয়ার্ড সবার সাথে একসাথে কাজ করব আমরা, এবং সঞ্জিদা এবং তার টিমকে আমি আবার অভিবাদন জানাচ্ছি।
আক্তার ভাই অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব আহসানুল ইসলাম টিটু মাননীয় সংসদ সদস্য ভাইকে সংক্ষেপে ফেলোদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু বলে রাখি যে ইউথ পলিসি ফোরাম আমরা সবসময় বিশ্বাস করি তিনটা জিনিসে। একটা হচ্ছে কমিউনিটি অ্যান্ড কোলাবোরেটিভ লার্নিং, যার প্রমাণ হচ্ছে আমাদের এতজন ফেলো আজকে একসাথে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আর সেকেন্ড হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটিস, বাংলাদেশ যাতে সবার হয়, বাংলাদেশে যারাই আছে গ্রামে থাক শহরে থাক, যে লিঙ্গের হোক, যে বিশ্বাসের হোক, যে চিন্তাধারার হোক, সবার জন্য যাতে আমরা কাজ করতে পারি, সেটা ইকুয়ালিটি অফ অপরচুনিটিস। এবং শেষ হচ্ছে ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, যাতে আমাদের যারা ফেলো আছেন, অ্যাডভাইজার আছেন, তা আমাদের কোর টিমকে অ্যাকাউন্টেবল রাখতে পারেন, আপনাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারি, এবং আমাদের সবাইকে দেশের মানুষ যারা আছেন তারা যাতে অ্যাকাউন্টেবল করতে পারেন। এই জন্য আমাদের অ্যাডভাইজারি প্যানেলটা আমি বলবো খুবই ইউনিক, কারণ এখানে আমাদের বাংলাদেশের তিনটি বড় বৃহৎ রাজনৈতিক দলের আর প্রত্যেকটি সদস্য আছেন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আছেন, জাতীয় পার্টির সদস্য আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য আছেন। তো আমি আহসানুল ইসলাম টিটু ভাইকে এ পর্যায়ে আমন্ত্রণ জানাবো আমাদের ফেলোদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। টিটু ভাই। ধন্যবাদ আবির। আজকে বাংলাদেশের স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর এই মুহূর্তে, বিশেষ করে আজকে 10ই এপ্রিল, এই দিনে এই অনুষ্ঠানটা করার জন্য আবিরকে এবং তার টিমকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একটা প্রোগ্রাম করার আমার একটা অনুরোধ ছিল, এবং এই ধরনের একটা ফেলোশিপ প্রোগ্রাম যেখানে বাংলাদেশের আমি বলবো সবচেয়ে প্রিভিলেজড একটা গ্রুপ, যারা তার ফিল্ডে অত্যন্ত দক্ষতার সাথে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করার নিমিত্তে আজকে এই প্ল্যাটফর্মটায় যুক্ত হয়েছে। তো আমি আমার পক্ষ থেকে আক্তার ভাই সহ যারা এই টিমটাকে লিড দিয়েছে শুরু করে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। স্পেশালি যারা ফেলো হিসাবে এই ফোরামে যুক্ত হয়েছেন, আমার পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন, এবং আশা করি একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের এই ফেলোশিপের যে কোনো প্রোগ্রামে, সেটা হেলথ হোক, এডুকেশন হোক, যে কোনো প্রোগ্রামে আমি আগেও যেভাবে সম্পৃক্ত ছিলাম, ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবো। আর সবচেয়ে গর্বের বিষয় যে আমাদের দেশটাকে এই 50 বছরে শুরুতে একটা ছিল আর কি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে স্বাধীনতার ঘোষণাপত্র আমাকে সবসময় আবেগ আপ্লুত করে, এবং যে মুহূর্তে এই ঘোষণাপত্রটা ঘোষণা করা হয়েছিল বা যখনই আমরা পাঠ করি, আমি ইউএসএ যখন গিয়েছিলাম, তাদের ওইখানে তাদের একটা মানে মিউজিয়ামের মতো আছে যেখানে তাদের ডকুমেন্ট গুলা সাজানো থাকে আর কি। সেইখানে গিয়ে আমার তখন মনে হয়েছে যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রটা যদি সবার জানা থাকে যে কি প্রেক্ষাপটে আজকে আমরা স্বাধীনতা অর্জন করলাম, তাহলে আমার মনে হয় যে অল ফেলো যে ফিল্ডে থাকুক আমরা গর্বিত। মানে এই সবুজ পাসপোর্টের জন্য আমরা গর্বিত। আমাদের মুক্তিযুদ্ধের মতো একটা মানে বিরল একটা ইতিহাস আমাদের আছে, এবং যেটা খুব কম দেশেরই যুদ্ধ করে দেশ স্বাধীন করার অভিজ্ঞতা দ্বিতীয় মহাযুদ্ধের পরে খুব কম দেশের আছে। এবং বিশেষ করে আমরা ভারত পাকিস্তান ডিভাইড হয়েছিলাম কিন্তু একটা টেবিলে, আলোচনার টেবিলে, কিন্তু আমরা রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধে কিন্তু আমরা দেশটা স্বাধীন করেছি। আমি পজিটিভ জিনিসটা দেখতে চাই, আমাদের অনেক অর্জন 50 বছরে, হ্যাঁ আমাদের আরো অনেক দূর যেতে হবে, বাট সবচেয়ে ব্রাইটার জিনিস হলো এই 50 বছরে যে আজকে এই প্ল্যাটফর্মে এই মুহূর্তে প্রায় 64 জন পার্টিসিপেন্ট আছে, যারা যার ক্ষেত্রে আমি মনে করি যার ক্ষেত্রে অত্যন্ত ভালো প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করার জন্য একত্রিত হয়েছে। আমি তাদেরকে আবারও সাধুবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ টিটু ভাই। আমাদের ফেলোদের জন্য আমার মনে হয় যে শুরুতেই একটা অনেক বড় চ্যালেঞ্জ আছে টিটু ভাইয়ের কাছ থেকে, কারণ আহসানুল ইসলাম টিটু ভাই আমাদের অ্যাডভাইজারি প্যানেলে আসার পরে, আমাদের গভর্নেন্স অ্যাপ্রেন্টিসশিপে মেন্টরশিপে কাজ করার পরে ওয়াইপিএফ কে একটা চ্যালেঞ্জ দিয়েছেন, যে সেটা হচ্ছে যে তার যে কনস্টিটুয়েন্সি, সেখানে একদম সাধারণ মানুষ, সকল বয়সের সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের কি কি চাহিদা, তারা কি কি চায়, কোন জায়গায় তাদের সমস্যা আছে এবং সেগুলো কিভাবে সলভ করা যায়, এটা নিয়ে আমাদের সব ফেলোদেরকে মিলিতভাবে একটি কম্প্রিহেন্সিভ লোকাল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরির একটা চ্যালেঞ্জ দিয়েছেন। এবং এটা একটা ইউনিক জিনিস যে আমাদের ইউথ পলিসি ফোরামের সদস্যরা, তরুণ সদস্যরা মাঠে যাবে, মাঠে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে সেই তথ্যগুলো আনবে, এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের ফেলোরা অ্যাডভাইস করবেন যে কিভাবে
একটা লোকাল প্রবলেমের লোকাল সলিউশন বের করা যায়, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, জবস হোক, সব ক্ষেত্রে। তো আমার মনে হয় যে এটার জন্য তিতু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা YPF থেকে, যেটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। যদি আমরা এই কাজটা ভালো মতো করতে পারি আমাদের ফেলোদেরকে নিয়ে, হয়তো এই কনস্টিটিউয়েন্সির পরে আমরা বাংলাদেশের অন্যান্য কনস্টিটিউয়েন্সিতেও, যেখানে আমাদের বিএনপির খন্দকার মুক্তাদির ভাই উনি বলেছেন, স্বামী হায়দার পাটোয়ারি ভাই বলেছেন যে তাদের এলাকায়ও যাতে জিনিসটা রেপ্লিকেট করা যায়। তো আমরা আসলে একটা অনেক বড় কাজ হাতে নিব। আমি টিটু ভাইকে এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি চলে যাব আমাদের ফেলোদের কাছে। আমাদের ফেলোদের তাদের আজকে অভিব্যক্তি জানার জন্য, তারা কি মনে করছেন, তাদের কি ভিশন বাংলাদেশকে নিয়ে, YPF কে নিয়ে, সেগুলো শোনার জন্য আমি সবার প্রথমেই যদি আজকে যখন আমরা এখন করোনা দুর্যোগের মধ্যে আছি এবং আমরা জানি যে আমাদের পাবলিক হেলথ সেক্টর নিডস আ লট অফ ওয়ার্ক, মানে আমরা একটা জিনিস এখন বুঝতে পেরেছি যে আসলে পাবলিক হেলথের যে অবহেলা হয়েছে আমাদের বাংলাদেশে বিগত 50 বছরে, সেই জিনিসটা অ্যাড্রেস করার টাইম চলে এসছে। এবং আসলে কেউ প্রাইভেট হেলথ কেয়ারে বেনিফিটেড হবে, কেউ পাবলিক হেলথ কেয়ারে বেনিফিটেড হবে। এই ধরনের ডুয়াল সিস্টেম থাকলে আমরা করোনার মতো প্যান্ডেমিকে এসে আসলে আমরা উইল হ্যাভ নো অ্যান্সার্স অ্যাট আওয়ার ডিসপোজাল। সো এই জায়গাটা আমরা অনেক বেশি ফোকাস করছি। এটার জন্য আমি এখন আমন্ত্রণ জানাবো সবার আগে আমাদের হেলথ কেয়ার অ্যান্ড ওয়েলবিং। আমরা হেলথ কেয়ার এবং ওয়েলবিং কে একসাথে করেছি, কারণ হেলথ কেয়ার বলতে শুধু আমরা দেহের রোগ বুঝি, কিন্তু আমরা এখানে মানসিক রোগ, দেহের রোগ একসাথে সবকিছু আমরা চিন্তা করছি। মানুষের ওয়েলবিংটাকে আমরা প্রায়োরিটাইজ করার চেষ্টা করছি। তো আমাদের সাথে আমাদের সম্মানিত সিনিয়র ফেলো জাহিদুল কাইয়ুম ভাই আছেন। আমি আজকে ফেলোদের মধ্যে সবার আগে তাকে আমন্ত্রণ জানাবো সবার উদ্দেশ্যে কিছু সংক্ষেপে কিছু বলার জন্য। জাহিদুল কাইয়ুম ভাই। ধন্যবাদ আবির, সবাইকে অনেক ধন্যবাদ। এবং এই প্রচেষ্টার জন্য, এই প্রচেষ্টা আমি দেখেছি এবং দেখে এটাতে এই YPF এ জয়েন করার জন্য আমি নিজে থেকে ভেবেছি যে এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম, এবং আশা করি যে এই প্ল্যাটফর্মের সঙ্গে কিছু করা যাবে। এবং যা যা মাইলস্টোন কিছুক্ষণ আগে আক্তার ভাই যে বললো যে এই সবকিছুই যে একটা এক্সাম্পল দিয়েও বলেছিল যে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এটা যে কত বড় জিনিস। এবং আমি YPF এও দেখছি যে ধরনের যারা সবাই আছে তাদের যে বিশেষ খাতে বা বিশেষ জ্ঞান আছে, সেটা একটা বিরাট একটা প্ল্যাটফর্ম। যাই হোক, খুব একটা যেটা দেখছি খুব ভালো একটা উদ্যোগ। এবং আমি যেটা মনে করি, আমি একজন অর্থনীতিবিদ থেকে স্বাস্থ্য অর্থনীতিবিদ হয়েছি, এবং স্বাস্থ্য ক্ষেত্রে আমার স্বাস্থ্য গবেষণা পাবলিক হেলথ রিসার্চ থেকে শুরু করে হেলথ সিস্টেম রিসার্চ এবং হেলথ ফাইন্যান্সিং, আর সর্বোপরি যে জিনিসটা সেটা করে থাকি সেটা হচ্ছে যে কোনো হেলথ ইন্টারভেনশনের ইকোনমিক ইভ্যালুয়েশন, মানে যেটা মনে হচ্ছে ভ্যালু ফর মানি। যাই করি সেটাকে সম্পদের জন্য যা করছি সেটার থেকে কতটুকু রিটার্ন বা বেনিফিট পাই, সেটাই আমার বৈশিষ্ট্য, সেগুলো কাজ করার। তো যেটা আমরা দেখছি যে এখন যে অবস্থা দেখছি, সেখানে যত বড় একটা পাবলিক হেলথ সেক্টরের যে একটা বড় অবদান আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত যে অবকাঠামো, সেখানে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ধরনের বিরাট একটা সংকট যেটা পাবলিক হেলথ ক্রাইসিসের এখন আমরা আছি, সেখানে অবকাঠামো এবং প্রতিটা জিনিস, প্রতিটা ইন্টারভেনশন, সেই জিনিসটাকে মূল্যায়ন করা, এবং প্রতিটা রিসোর্সেস যেভাবে আমরা যা মনে করি যে স্বাস্থ্যক্ষেত্রে যে রিসোর্সেস গুলো ঠিক মতো সবখানে দেই, বা সেটাও যে কতটুকু এফিসিয়েন্সি বা ইকুইটি হবে, সেই জিনিসগুলো যদি দেখতে থাকি, সেটাই হবে ভবিষ্যতে আমাদের সবচেয়ে বড় দিকগুলো, ওগুলো নিয়ে আলোচনা করা। এই অল্প কয়েকটা কথা বলে আমি আরেকটা জিনিসে সেখানে বলতে চাচ্ছি যে আরো অন্যান্য ক্ষেত্রের অন্যান্য বিশেষজ্ঞ যারা আছে বিভিন্ন এরিয়াতে, যে এমনকি আইনজীবী বা যারা ডাক্তার, তো অবশ্যই ওরাই সবকিছু ওনারা আছেন, তারপরে প্রশাসন, যেটা আবিরও প্রথম থেকে বলছিল যে এদেরকে নিয়ে কাজ করতে হবে, এই সবাই মিলে ওই জিনিসগুলোকে মাথায় রেখে যদি আমরা বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে অনেক উন্নয়ন করেছি, তবে দেশের উন্নয়নের জন্য স্বাস্থ্যেরও অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু যে এখনো অনেক কিছু যে বাকি আছে, এই কতগুলো জিনিস ইনস্টিটিউশন এবং ইকোনমিক ইভ্যালুয়েশন, ভ্যালু ফর মানি, এই জিনিসগুলো আমি আশা করি YPF অনেক কিছু দেখতে পারবে। আমি ঠিক বুঝতে পারছি না আমাকে কতটুকু শোনা গেছে, আমার ক্যামেরাটা নিয়ে একটু সমস্যা ছিল, আমি এইটুকু বলেই রাখছি। ধন্যবাদ। আমরা শুনতে পেরেছি ভাই, অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টের জন্য। আমরা একটা জিনিস বলি যে আমাদের ইউথ পলিসি ফোরামের ফেলোশিপের আই থিঙ্ক সবচেয়ে বড় যে অর্জনটা, সেটা হচ্ছে আমরা চেষ্টা করেছি আমাদের রাজনীতিবিদদের সাথে এক্সপার্টদের সাথে ইউথদের সাথে আমাদের প্র্যাকটিশনারদের
ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার বলি, লয়ার বলি, জার্নালিস্ট বলি, তাদের যোগসূত্র, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের সবার সাথে আমাদের যে সরকারি কর্মকর্তা, সিভিল সার্ভেন্ট আছেন, তাদের যোগসূত্র। আমরা পৃথিবীতে অনেক সময় দেখেছি, এবং যারা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার বা এনজিও তে কাজ করছেন তাদেরও একটা যোগসূত্র। আমরা দেখেছি যে অনেক উদ্যোগ নেওয়া হয় যে সিভিল সোসাইটি পার্ট থাকে কিন্তু সিভিল সার্ভেন্টরা পার্ট থাকে না, সিভিল সার্ভেন্টরা পার্ট থাকে কিন্তু সিভিল সোসাইটি পার্ট থাকে না, ইউথ পার্ট থাকে না, মাইনরিটিস পার্ট থাকে না। আমরা এই সবগুলো ডিভিশন ব্রিজ করে আমরা চেষ্টা করেছি ইনক্লুসিভ হতে। তো আমরা আগামী দিনে যাতে আরো ইনক্লুসিভ হতে পারি সেটাও আমরা চেষ্টা করব। বাট আমাদের এই যে আইডিয়াটা যে সবাইকে রাখা, সবাইকে নিয়ে একসাথে কাজ করা, এই জিনিসটা যাতে আমাদের সবার মধ্যে একটা স্পিরিট থাকে, এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি এই পর্যায়ে আমাদের হেলথ কেয়ার এন্ড ওয়েলবিং এর আরেকজন সম্মানিত ফেলো জনাব মাহবুব হোসেন ভাই, তার কাছে যাব। মাহবুব ভাই, আপনি যদি একটু কোথায় আছেন পরিচয় দিয়ে নিজের সম্বন্ধে একটু বলে তারপরে যদি একটু শেয়ার করতেন। আমি মাহবুব, আমি খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করছি, তারপর জনস হপকিন্স থেকে এমপিএইচ করে এখন টেক্সাস এএনএম এ আসছি। এখানে আমি ডক্টরেট করতেছি, প্লাস এখানে হচ্ছে আমি পড়াই, ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি। এবং আমার রিসার্চের একটা বড় জায়গা হচ্ছে পলিটিক্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ, হেলথ সিস্টেমস অ্যান্ড গ্লোবাল হেলথ। তো আমি আসলে খুবই আনন্দিত এরকম একটা অসাধারণ একটা প্ল্যাটফর্মের অংশীদার হতে পারে, কারণ হেলথ পলিসি রিলেটেড যত রিসার্চ বা যত অ্যাডভোকেসির কাজ আমরা করি, সেগুলো শেষে গিয়ে আমরা কিছু আশা এবং হতাশা মিলিয়ে কিছু কথা বলি যে আরো সমন্বয় প্রয়োজন, মাল্টি সেক্টরাল কোলাবোরেশন প্রয়োজন, বৈষম্য দূর করা প্রয়োজন, এবং এই কথাগুলো মোটামুটি বৈশ্বিক। কিন্তু এগুলো বলার সময় নিজের মধ্যে একটা হাহাকার বরাবরই কাজ করে, বা আগে করতো, এখন একটু কম করে আর কি, যে বাংলাদেশের জন্য আসলে আমরা কতটুকু করতে পারলাম। এবং আগের বক্তারা খুব সুন্দর করে বলে গেছেন যে বাংলাদেশের অনেকগুলো অর্জন আছে। আবার এটাও সত্য যে ৭১-এর মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সামাজিক মর্যাদা, সাম্য, ন্যায় বিচার নিশ্চিত করা, আমরা সেই জায়গাগুলোতে আমরা এখনো হয়তো আমাদের কাঙ্ক্ষিত অর্জনটা আমরা করতে পারিনি। তো আমি যখন বাকি বক্তাদের কথাগুলো শুনতেছিলাম, তো তখন আমার কাছে হচ্ছে ৩টা বৈষম্য আমার কাছে মনে হলো যে হেলথ কেয়ারের রিলেভেন্ট, এবং সম্ভবত যদি আমরা অন্যান্য সেক্টরের সাথে কোলাবোরেট করি এবং দেশের পলিসি ট্রান্সফরমেশন নিয়ে কথা বলি, আমাদের সবার সমন্বিত যে একটা কমন ফিউচার আছে, আমরা যদি সেটা নিয়ে কথা বলি, ৩টা বৈষম্য বোঝা খুব ইম্পর্টেন্ট। আমি হয়তো হেলথ কেয়ারের দৃষ্টিকোণ থেকে বলবো, আপনি এবং আপনারা নিজ নিজ সেক্টরের জায়গা থেকে হয়তো ব্যাপারটাকে আরো সুন্দর করে হয়তো আমাদেরকে বুঝিয়ে বলতে পারবেন। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। ১ নম্বর হচ্ছে দেশের ভেতরের বৈষম্য, যেটা দুইজন মানুষের মধ্যে বা দুইটা কমিউনিটির মধ্যে বিদ্যমান। যেমন ফর এক্সাম্পল, আল্লাহ না করুক, আমার সর্বোচ্চ দোয়া এবং ভালোবাসা থেকে আমি বলতেছি যে আমরা সবাই যদি কোনো রোগে আক্রান্ত হই, একই রোগে, সেটা করোনা হোক বা যে কোনো নন কমিউনিকেবল ডিজিজ হোক, বাংলাদেশের ভেতরে আমরা সবাই একই স্বাস্থ্যসেবা পাবো না। এমনকি যদি এমন হয় যে কোনো একটা হসপিটালে 2টা বেড আছে এবং আমরা 2জন সেখানে ভর্তি, এখান থেকে 2টা বেডের মধ্যেও কোয়ালিটি অফ কেয়ার এবং কোয়ান্টিটি অফ কেয়ার এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান হইতে পারে। এবং এটা বোঝার জন্য যদি আপনি কখনো সুযোগ থাকে, মাস্ক ভালো করে পরে আপনি ঢাকা মেডিকেলে যদি যান, বেডের উপরে এক পেশেন্ট শুয়ে আছে এবং তার পাশে নিচে আরেকজন পেশেন্ট শুয়ে আছে, এবং একজন আরেকজনের জন্য দোয়া করতেছে যে ও যদি মরে তাহলে আমার অক্সিজেনের সাপ্লাইটা হয়তো ক্রাইসিসে পড়বে না। তো এগুলা যখন আসলে চিকিৎসক হিসেবে, জনস্বাস্থ্য গবেষক হিসেবে এবং জনস্বাস্থ্য নীতি বিশ্লেষক হিসেবে যখন আমি দেখি, তখন আমার কাছে মনে হয় যে আসলে ৭১-এর মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামটা শেষ হয়েছে, কিন্তু অসাম্য এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে সংগ্রামটা, সেটা এখনো চলমান। যেটা আমার দেশের জনগণের মধ্যে, 2টা মানুষের মধ্যে যতদিন এই অসাম্য আছে, ততদিন আমরা আসলে বলতে পারি না যে আমরা অনেক কিছু করে ফেলছি। 2 নাম্বার হচ্ছে যে বাংলাদেশ কি হতে পারতো, ৭১-এ যে রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখছিলাম, যেই সাম্যভিত্তিক রাষ্ট্র, এই 2টা মানুষের মধ্যে বৈষম্যের পাশাপাশি আমাদেরকে সেই কল্পিত যে ভালো জায়গায় আমরা থাকতে পারতাম, সেটার সাথে আমাদের রাষ্ট্র হিসেবে যে গ্যাপটা, এই হাইপোথেটিক্যাল বা কনসেপচুয়াল গ্যাপটা আমাদেরকে একবার অ্যাকনলেজ করতে হবে যে আমরা আরো ভালো থাকতে পারতাম, সেটা হয় নাই। তাহলে আমি অনেক ভালো করার আগে যেটা হওয়ার কথা ছিল, মিনিমাম আমার যে কমিটমেন্ট ছিল আমার জনগণের প্রতি, আমার নিজের প্রতি, আমাদের প্রতি, সেই কমিটমেন্টের জায়গা থেকে আমাদের সেই যেটা সম্ভব, এবং মানে খুব বড় কিছু না, কোনো রকেট সায়েন্স না, পৃথিবীর অধিকাংশ দেশ জানে কি করলে প্রিভেনশন সম্ভব, কি করলে হচ্ছে অধিকাংশ মানুষের আমরা লাইফ এক্সপেক্টেন্সি বাড়াতে পারি। তো সেই জিনিসগুলো আমরা বৈশ্বিক জ্ঞানটাকে ট্রান্সলেট করে বাংলাদেশকে আমরা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের জায়গায় আনতে পারি কিনা। থার্ড যে বৈষম্যের জায়গাটা, সেটা হলো যে বিশ্বের অনেক দেশে অনেক ভালো নলেজ আছে, আবার বাংলাদেশে এমন কিছু মডেল আছে যেটা অন্যান্য দেশ এক্সাম্পল হিসেবে দেখে, যেমন ফ্যামিলি প্ল্যানিং।
তারপর হচ্ছে ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল, আমাদের ভ্যাকসিনেশন, আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট এবং হেলথ রিলেটেড যেগুলো হচ্ছে মা ও শিশুকে কেন্দ্র করে আমাদের স্বাস্থ্য খাতে যে অর্জনগুলো আছে। তো এভাবে আমরা যদি বিশ্বের যেসব বড় বড় ক্রাইসিস অন্যান্য দেশে এখন ফেস করতেছে, যেমন অনেক দেশে হচ্ছে এজিং একটা বড় ইস্যু, এবং বৃদ্ধদের স্বাস্থ্য ব্যবস্থা, তারপর হচ্ছে যে অসংক্রামক ব্যাধিগুলোর যে অপারেশন বলেন অথবা অ্যাডভান্সড কেয়ার বলেন, এবং হচ্ছে লং টার্ম কেয়ার গুলা, তো সেগুলা বাংলাদেশে এখন আলোচনা শুরু হয়নি এবং সেবাও অত্যন্ত অপ্রতুল। সেখানে আমরা যদি কোনো ইনোভেটিভ মডেল ক্রিয়েট করে আমরা বিশ্বকে উপহার দিতে পারি, তার মানে হচ্ছে আমার শুধু নিজের ওয়েলবিংটাই আমার টার্গেট না, বাংলাদেশকে গ্লোবাল লিডারশিপের জায়গাতে আমরা দেখতে পারি কিনা, বাংলাদেশ অন্য রাষ্ট্রের কাছে হাত পেতে নেয়ার জায়গা থেকে আমরা কি অন্য দেশকে দেওয়ার জায়গাটাতে যেতে পারি কিনা। এবং সেটা এমন না যে আমাদের কর্তৃত্বের জায়গা, সেটাই অ্যাকচুয়ালি আমাদের সংগ্রাম ছিল, যে কারণে বঙ্গবন্ধুকে ফিদেল কাস্ট্রো বলতে পারতেন যে তিনি আমার নেতা। তো সেই জায়গা থেকে আমরা কি বাংলাদেশকে গ্লোবাল লিডারশিপে আমরা কি কন্ট্রিবিউটরের জায়গায় যেতে পারি কিনা থ্রু ইফেক্টিভ কোলাবোরেশন, অ্যাডভান্স রিসার্চ। এবং এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড়, আবির এই কথাটা খুব সুন্দর করে বলছে, সবচেয়ে বড় গুণ হচ্ছে যে এখানে যারা ইন্টেলেকচুয়াল আছেন তারা আছেন, সিভিল সোসাইটির পার্টিসিপেন্টরা আছেন, এবং হচ্ছে যে সবাই এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ যে আমরা একসাথে কিছু করবো। এবং মোর ইম্পর্টেন্টলি অনেকেই আছেন যারা অ্যাক্টিভলি এবং প্যাসিভলি পলিসি মেকিং এর সাথে, পলিসি ইমপ্লিমেন্টেশনের সাথে, মোরাললেস পলিসি থিঙ্কিং এর সাথে তারা কোনো না কোনো ভাবে কানেক্টেড। তাহলে আমরা কিভাবে সমন্বিত ভাবে হচ্ছে নিজের জায়গা থেকে আমার যুদ্ধটা করতে পারি, মুক্তিযুদ্ধের মতো আমার সেক্টর 11টা, কিন্তু সবার লক্ষ্য এক। তো আমার মনে হয় যে সেটা স্বাস্থ্য খাতে আমাদের হেলথ এবং ওয়েলবিং এর যে আমাদের উইং আছে, আমরা বাকি সবার সাথে আমরা সেভাবে কাজ করার চেষ্টা করব, এবং সবাই যেন সবাইকে আসলে সাহায্য করি। কারণ আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়তেছে না এটা কার কথা, সম্ভবত সল ডেভিড অলিন্সকির কথা, যিনি বারাক ওবামার তাত্ত্বিক গুরু ছিলেন বলে অনেকে বলেন আর কি। যেভাবে হচ্ছে বাংলাদেশে আমাদের প্রফেসর রাজ্জাক সাহেবের কথা অনেক সময় বলা হয় যে 6 দফা 71-এর পেছনে রাজ্জাক সাহেবের কিছু কন্ট্রিবিউশন হয়তো আছে। তো অ্যালেন্সকি একটা কথা বলছিলেন যে যাদের কিছু নাই তাদের শুধু তারাই আছে। তো আমাদের যুদ্ধটা যদি আসলে আমরা ঠিক মতো করতে চাই, তাহলে আমরা নিজেদের পরস্পরের পাশে যদি থাকি, মনে হয় অনেক কিছু করা সম্ভব। সবাইকে আবারও অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আগামীর জন্য। ধন্যবাদ মাহবুব ভাই, এত সুন্দর করে এতগুলো জিনিস বললেন, আমার মনে হয় সবগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এই পর্যায়ে তাসদিক ভাইয়ের কাছে যাব। তাসদিক হাসান ভাই, যদি খুব সংক্ষেপে 2 মিনিটের মধ্যে বলেন তাহলে ভালো হয়। ধন্যবাদ। Thank you very much, Abir. Thank you very much, YPF কে আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার জন্য। আমার মনে হয় যেটা itself একটা অসম্ভব বড় একটা অনার আমার জন্য। আমার মনে হয় যে ডেফিনেটলি আমার পরিচয়টাকে আমি দিতে চাই। আমি এই মুহূর্তে কাজ করছি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে ইউনিভার্সিটি অফ লিভারপুল, এবং রিসেন্টলি পিএইচডি শুরু করেছি মনাশ ইউনিভার্সিটি মেলবোর্নে, এবং আমি একজন মানসিক স্বাস্থ্য গবেষক হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সো অবভিয়াসলি YPF এর হেলথ কেয়ার পলিসি নেটওয়ার্কে আমার ইন্টারেস্টের জায়গাটা হয়তো মানসিক স্বাস্থ্যকে ঘিরেই থাকবে, কিন্তু তার মানে এই না যে হেলথ কেয়ার পলিসির বা অন্য কোনো পলিসি নেটওয়ার্কের কোনো কাজে আমরা কন্ট্রিবিউট করতে পারবো না। এটা একটা গ্রুপ যেখানে আমরা সবাই একসাথে আমাদের যতটুকু আমাদের মধ্যে আছে দেবার, আমার মনে হয় যে আমরা একটা সুযোগ পেয়েছি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে কিভাবে YPF পরিবর্তনটা আনছে বা কিভাবে মানুষের লাইফে ইম্প্যাক্টটা ফেলছে। আমি এটা আগেও বলেছি, আবেগকে বা অনেকেই জানি যে আমরা গত জুলাই মাসে একটা বই বের করেছিলাম, ইলেকট্রনিক একটা ইবুক, টেলিমেডিসিন সাপোর্ট কিভাবে গর্ভবতী মাদেরকে দেওয়া যেতে পারে। YPF এর খুব টেকনিক্যাল একটা সাপোর্ট আমরা তখন পেয়েছি। তো গত নভেম্বর মাসে আমার একজন কলিগ, যার কাছে এই বইটা ছিল, তার বোনের জন্য তো কোনো একটা শুক্রবারে আমার মনে আছে যে সে কোনো ডাক্তার পাচ্ছিল না, তো এই মুহূর্তে কিছু সিমটম ডেভেলপ করেছে ওই গর্ভবতী মায়ের, এবং তিনি ওই মুহূর্তে বইটাই হাতে পেয়েছেন, তার কাছে প্রিন্ট করা ছিল, এবং এই বইটা পড়ার পর সাথে সাথেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তিনি যে ব্যবস্থাটা গ্রহণ করার, যেহেতু খুব গাইনোকোলজিক্যাল পার্সোনাল ইস্যু, আমি এক্সপ্লেন করছি না যে এক্স্যাক্টলি কি ঘটেছে, কিন্তু তিনি সাপোর্টটা নিয়েছেন এবং তিনি সুস্থ হয়েছেন, এবং গত মাসে বাচ্চাটি পৃথিবীতে এসেছে সুস্থভাবে, এবং আনুষ্ঠানিকভাবে এই ছেলেটি আমাকে থ্যাংক ইউ জানিয়েছে ইলেকট্রনিক এই বইটা ডেভেলপ করার জন্য। আমার মনে হয় যে YPF অলরেডি পরিবর্তনের অংশীদার। YPF অলরেডি একটা বাচ্চাকেও যদি আমরা বলি সুস্থভাবে পৃথিবীতে আনার পেছনে YPF কিন্তু ভূমিকা রেখেছে। YPF এর একটা সাংগঠনিক কাজ আমরা সবাই মিলে যেটা করেছি। এর পাশাপাশি যদি আমি বলি যে অলরেডি আমরা শুধুমাত্র যে কথা সর্বস্ব একটা গ্রুপ সেটা কিন্তু নয়, আমরা এর মধ্যে নেটওয়ার্কিং করছি, ব্যক্তিগত নেটওয়ার্কিংও হচ্ছে, আমরা এভিডেন্স বেসড তর্ক করছি। YPF এ যখন আমরা কথা বলছি তথ্য সহ যেটা আমরা পাবলিশ করছি সেটা নিয়ে আমরা ডিসকাস করছি।
আরেকটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই যে YPF এর থেকেই একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। আমরা একসাথে বিভিন্ন ফোরামে যখন কথা বলতাম অনেক সময় শুনতে হচ্ছে যে এত ওয়েবিনার করছো, এটার আউটকাম কি? আউটকামটা বলছি যে ইলেকট্রনিক বইটা আমরা তৈরি করেছি, এটা যেমন একটা আউটকাম, ঠিক একই রকম ভাবে এই কথা বলতে বলতেই কিন্তু শুধু ছেলেদের মানসিক স্বাস্থ্য, মেন মেন্টাল হেলথ নিয়ে কাজ করার জন্য আমরা একটা ছোট্ট ইনিশিয়েটিভ নিয়েছি, মেন স্পিক বাংলাদেশ, যেখানে সবাই YPF এর একদম গ্রাসরুট লেভেলে যারা কাজ করে সেই ছেলেমেয়েরাই একসাথে হয়ে আমরা ইনভলভ হয়ে আমরা এই নেটওয়ার্কটা তৈরি করেছি আলাদা করে, ছোট্ট করে। সেটা কিন্তু একটা গ্র্যান্ট পেয়েছে গত সপ্তাহে। আমরা আনুষ্ঠানিক ঘোষণা হয়তো আগামী 6-7 দিনের মধ্যে দিয়ে দিব। সো এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি যে আমরা শুধু কথা বলছি না, আমরা শুধুমাত্র এসে আমাদের চেহারাটা দেখাচ্ছি না, আমরা কাজ করছি। যে কাজগুলোর ইম্প্যাক্টটা ধীরে ধীরে হয়তো একটা বাচ্চার মতো আরো 1000টা বাচ্চার কাছে, আরো 1000টা জীবনের কাছে পৌঁছে যাবে। সেইটাই আমার চাওয়া YPF এর কাছ থেকে, যে আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট করি, সব স্বার্থকে এক পাশে রেখে আমরা যে ভলান্টিয়ারিং যে সময়টুকু দিচ্ছি এখানে, এটা আমাদের ব্যক্তিগত পড়াশোনা, ব্যক্তিগত চাকরির বাইরে একটা সময়, এই সময়টা যাতে আমরা ইফেক্টিভলি ব্যবহার করি, যাতে আমরা আমাদের কথাটা যেমন পৌঁছে দিতে পারি, আমরা যাতে তাজদিক ভাই মনে কোনো কারণে একটু কানেকশনের সমস্যা হচ্ছে। তাজদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। তাজদিক ভাই প্রথম থেকেই YPF কে অনেক সাপোর্ট দিয়েছেন, আর আমার মনে হয় যে তার যে কাজের এরিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা এই হেলথ কেয়ার অনেক কাজ করছি। ভাইয়া কিছু এক্সাম্পল দিলেন। আরেকটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্ক অ্যাডভাইজার আছেন সেজুতি সাহা, তার সাথে আমাদের হেলথ কেয়ার টিম মিলে টিকটকের সাথে একটা সচেতনতামূলক ভিডিও, কিছু কন্টেন্ট ডেভেলপ করার চেষ্টা করছি, যাতে তরুণদেরকে আমরা মাস্ক পরার জন্য, টিকা নেওয়ার জন্য এগুলো ব্যাপারে সচেতন করতে পারি। সেরকম অনেক কাজ হচ্ছে। আমাদের সব কাজের একটা ফোকাস থাকে যে আমরা গভর্নমেন্টের সাথে কাজ করতে চাই, সিভিল সার্ভেন্টদের সাথে কাজ করতে চাই, সিভিল সার্ভেন্টদের কাছ থেকে শিখতে চাই, তাদেরকে আমাদের যে আইডিয়াস গুলো সেগুলো দিতে পারি। যেমন এখন এখানে মাহবুব ভাই আছেন টেক্সাসে, টেক্সাস থেকে একটা আইডিয়া আমাদের মারুফুর রহমান অপু ভাই আছেন বাংলাদেশ সরকারে কাজ করছেন স্বাস্থ্য নিয়ে, তার থ্রুতে যদি আমাদের গভর্নমেন্টে যায়, তাহলে এই যে নলেজ এক্সচেঞ্জ, এই যে আইডিয়াস এক্সচেঞ্জ, এটা কিন্তু একটা দেশের জন্য অনেক বড় সম্পদ। সো এই প্রসেসটা ফ্যাসিলিটেট করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমি এই পর্যায়ে মারুফুর রহমান অপু ভাইকে অনুরোধ করব কিছু বলার জন্য সংক্ষেপে। জি, ধন্যবাদ আবির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে খুবই আবেগপ্রবণ হয়ে যাচ্ছি যে এত ট্যালেন্টেড মানুষ সারা বিশ্ব থেকে এক জায়গায় এসেছে একটা প্ল্যাটফর্মে। এটা আসলে আমার মনে হয় প্রত্যেকের জন্যই একটা বড় পাওয়া। এবং আমি সত্যিকার অর্থে এই ফোরামে কতটুকু দিতে পারবো জানি না, কিন্তু আমি আসলে শিখতে এসেছি আপনাদের কাছ থেকে। বিভিন্ন ডিসিপ্লিনের মানুষজন এখানে আছেন, এবং আমি আসলে স্বাস্থ্য খাতের যে অংশে কাজ করছি, আমি স্বাস্থ্য অধিদপ্তরের MIS শাখায়, অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখায় কাজ করি। মূলত সেখানে হেলথের যত ডাটা আছে সেগুলো নিয়ে আমাদের কাজ হয়, এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন পলিসি তৈরি হয়। সুতরাং এই ডেটাগুলোকে বোঝা এবং এই ডেটার মাঝে আসলে আমাদের রুট লেভেলের মানুষের গল্পটা উঠে আসছে কিনা, এবং সেই গল্পটা আমাদের পলিসি মেকারদের কাছ পর্যন্ত, আমাদের সংসদ ভবন পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, সেখান থেকে আমাদের আসলে কোনো পরিকল্পনা তৈরি হচ্ছে কিনা, এই জায়গাটাতে আমি আসলে আপনাদের সাথে মিলে কাজ করতে চাই। আমি বুঝতে চাই যে আসলে আমাদের যে হেলথ সিস্টেমটা তৈরি হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে, সেই চমৎকার যে হেলথ সিস্টেম এখন একদম কমিউনিটি লেভেলে, কমিউনিটি ক্লিনিক পর্যন্ত আছে, এটা হয়তো অনেক দেশেই নাই। কিন্তু তারপরও আমরা দেখি যে আমাদের স্বাস্থ্য খাত নিয়ে অনেক অভিযোগ, অনেক সমস্যার কথা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় প্রায় সময় পড়ি। আমাদের ডাক্তাররা কিন্তু রাত দিন অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন, তারা কিন্তু মানে ওভারবার্ডেন্ড, ওভার এক্সস্টেড হয়ে আছেন, তারা কিন্তু তাদের 100% দিচ্ছেন। তারপরও আমরা দেখছি যে মানুষ তার কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছে না। আবার সেবা পাওয়ার ক্ষেত্রে একজন দরিদ্র জনগোষ্ঠীর বা প্রান্তিক গোষ্ঠীর মানুষ যেটা চান, আবার একজন শিক্ষিত মানুষ বা হায়ার ক্লাস সোসাইটির মানুষ কিন্তু একই জিনিস চান না। তো সুতরাং এই প্রত্যেকের চাওয়াটা ভিন্ন, এবং তারা কিন্তু একই চাওয়াটা চাচ্ছেন এক ঢাকা মেডিকেল কলেজের কাছেই, কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছেই চাচ্ছেন। সুতরাং সবার এই ভাবনাগুলোকে কিভাবে একটা সুতোয় বাঁধা যায়, এই জিনিসটা নিয়ে আমি আসলে সবার সাথে কাজ করতে চাই। এবং একইভাবে আমি অন্যান্য দেশের পার্সপেক্টিভ, যেহেতু বাংলাদেশ একটা খুবই ঘনবসতিপূর্ণ দেশ, এখানে হেলথ একটা খুবই কমপ্লেক্স ব্যবস্থা, তো আমি জানতে চাই যে অন্যান্য দেশে কিভাবে কাজ করছে। আমরা অনেক সময় বলে থাকি যে NHS আমাদের রোল মডেল হওয়া উচিত, আদৌ কি সেটা হওয়া উচিত কিনা, কিংবা US এর সিস্টেমকে আমরা বুঝতে পারি কিনা। তো এইগুলো সবকিছু একসাথে মিলিয়ে যদি এতগুলো মাথা একটু ব্রেনস্টর্ম করে, স্পেশালি ইউথের যে কথাগুলো এবং তাদের যে অ্যানালাইসিস গুলো,
যদি আমরা আমাদের পলিসি মেকারের কাছে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমরা ওই ডাটা ড্রিভেন ডিসিশন কিংবা এভিডেন্স বেসড ডিসিশন আমরা একসময় নিতে পারবো, এবং আমাদের ভবিষ্যতে যে পপুলেশন ডাইনামিক্সটা চেঞ্জ হচ্ছে সেই অনুসারে আমরা হেলথ পারবো। সো এটুকুই আমার স্বপ্ন। আশা করি ওয়াইপিএফ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো, এবং এভাবে আমি হয়তো কাজ করে আমাদের গভর্নমেন্টের সাথে হয়তো কিছু পরিবর্তন আনতে পারবো আশা করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় এ পর্যায়ে যদি আমরা আমাদের এডুকেশন এন্ড স্কিলস এর ফেলো যারা আছেন তাদের কাছে যাই। আমাদের এডুকেশন এন্ড স্কিলস এ আমাদের সিনিয়র ফেলো আছেন জনাব আব্দুল লতিফ ভাই। আব্দুল লতিফ ভাই বলেন টেকনিক্যাল ডিফিকাল্টি, উনি কথা বলতে পারছেন না। আমি একটু অনুরোধ জানাবো পালকি আহমেদ আপুকে আমাদের সাথে তার ভিশন ওয়াইপিএফ নিয়ে শেয়ার করার জন্য। পালকি আপা। আসসালামু আলাইকুম সবাইকে। সরি, আমারও ইন্টারনেট ইস্যুস হচ্ছে। আমি এখানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আজকে আমার মনে হচ্ছে আপনি যেটা বললেন আবিব ভাই, যে আমরা সবাই একসঙ্গে কোলাবোরেটিভ একটা এফোর্টে জয়েন করতে পেরেছি এখানে, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। আমি ডেফিনেটলি অনেস্টলি বলতে চাই যে এডুকেশন এন্ড স্কিলস এর যে এরিয়াটা, অবশ্যই আমি এখানকার কোনো এক্সপার্ট নই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমরা সবাই যারা আছে, এখানে অনেক এক্স কলিগস আছে, আমার অনেক স্কুলের যারা সাথীরা তারাও আছেন, এবং তাদের কাছ থেকে আমি শিখে শিখে আমি এতটুকু জানতে পেরেছি যে আমাদের যে ইউথ বাল্জ ইন আওয়ার কান্ট্রি, we are one of the few countries which has a huge advantage of having such a large youth population, and this is our basically strength. And আমার জন্য মনে হচ্ছে যে we really need to utilize this strength that we have. Again, being one of the few countries having this youth bulge, we need to go forward with all kinds of innovative education ideas and bringing in all the skills that we need আমাদের education বা skills sector-এ। So সেটাই আমি বলবো। এখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছি, বাট এখনো অনেক দূর বাকি। আর আমার এটাই স্বপ্ন যে আমরা সবাই মিলে we try to brainstorm all of these innovative ideas which is relevant for Bangladesh. International practices আমরা খুঁজতে পারি in the subcontinent that goes well with our infrastructure. We bring in and pick up the brains of others and definitely move forward with that. So সেক্ষেত্রে আমি ওইটাই বলবো যে we're more unified, we're more inclusive, we have excellent innovative ideas, we just need to bring them to the table and really make sure that we move forward with this. So ইনশাআল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি আর আরো এগোতে পারবো। অসংখ্য ধন্যবাদ পালকি আপা। আমি এই পর্যায়ে আমন্ত্রণ জানাবো আমাদের এডুকেশন এন্ড স্কিলস এর আরেকজন ফেলো জনাব মুশতাক বিন আইয়ুবকে। মুশতাক বিন আইয়ুব ভাই। হ্যাঁ আবির, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই। অনেক ধন্যবাদ আবির, এবং সবার সাথে এখানে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দ লাগছে। এই ওয়াইএফই যেটা ইয়ুথ পলিসি ফোরাম, এটা বাংলাদেশের এবং ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে রেখে আসলে এই সংগঠনটির প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে। এবং এখানে যারা যুক্ত আছে তারা প্রত্যেকেই এখন থেকে 10 বছর বা 20 বছর পরে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে যাত্রাটা শুরু হয়েছে তার পরবর্তী পর্যায়টা দেখতে পাবে। তার মানে এই যে আমরা এখানে যারা এখন আছি তারাই কিন্তু ঠিক করতে পারি যে এখন থেকে 20 বছরের পরের বাংলাদেশটা কেমন হবে, এবং সেটি আমাদের জন্য উপভোগ্য হবে কিনা, এবং সেটি আমাদের সবার জন্যই, সারা বাংলাদেশের সকল মানুষের জন্য সেটি একটি আদর্শ রাষ্ট্র হবে কিনা, সেটা আমাদের উপরে দায়টা বর্তায়। এবং এই কনসেপ্ট থেকে আসলে এই প্ল্যাটফর্মটি তৈরি, এবং আমাদের যুক্ত হওয়াটাও এই একই উদ্দেশ্যে। আমার ভীষণ ভালো লাগছে এই আগের যিনি বলে গেলেন পালকি আহমেদ, ওনার কথার সূত্র ধরে যদি আমি বলি যে এখানে সবাই যারা যুক্ত হয়েছি প্রত্যেকের কাছ থেকে শেখার আছে, এবং প্রত্যেকেই আবার আর একজনের কাজকে এগিয়ে নেওয়ার একটা দায়িত্ব কিন্তু আমরা নিতে পারি। তো পারস্পরিক এই সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হবে সেটি হলো, আমরা তো এখানে ধরা যাক 100 জন ফেলো নিয়ে এই যে ফেলোশিপ প্রোগ্রামটা চালু হলো, এই 100 জনের উপর কিন্তু সারা বাংলাদেশের এখন যদি 18 কোটি মানুষ বলি, তাদের স্বপ্ন এবং তাদের যে প্রত্যাশা সেটাকে রিপ্রেজেন্ট করার দায়িত্ব আছে। তো আমাদের শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলি, সেখানে একটা বিষয় আমার কাছে সবসময় খুব পীড়াদায়ক মনে হয়, সেটি হচ্ছে এখনকার যে শিক্ষা ব্যবস্থা সেটি
বেশিরভাগ ক্ষেত্রেই যদিও বলা হয় শিক্ষার মহান উদ্দেশ্য সেটা আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত করবে এবং সকলের জীবন মান উন্নয়ন করবে, সেটা কিন্তু বেশিরভাগ সময় ঘটে না। এবং এটা কেবল বাংলাদেশের ক্ষেত্রে না, আমরা যেসব দেশকে উদাহরণ হিসেবে দেখি, যদি যুক্তরাষ্ট্রের কথা বলি বা ব্রিটেনের কথা বলি, টপ বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করছে শেষ পর্যন্ত গিয়ে পড়াশোনাটা তার নিজস্ব ইন্টারেস্ট যেটা, অর্থাৎ তার জীবনমান উন্নয়ন করলেও সেটা সারা পৃথিবীর জন্য কল্যাণকর হচ্ছে কিনা এই জায়গায় কিন্তু প্রশ্ন রয়ে যায়। এবং সেই কারণে আমার কাছে যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো যে শিক্ষার আসল উদ্দেশ্য যেটা ছিল যে আমাদের ভেতরে একটা মানবিকতা বোধ জাগ্রত করা এবং সেটার মাধ্যমে বৃহত্তর সমাজের উন্নয়ন সাধন এবং কল্যাণ সাধন, সেই জায়গাটায় আমাদের এখনকার শিক্ষা ব্যবস্থা ব্যর্থ। এবং সেটা শুধু বাংলাদেশে না, আমি বলছি যে সারা পৃথিবীতেই এই ঘটনাটি ঘটেছে। এখানে আমাদের বোধহয় সোল সার্চিং এর একটা বিষয় আছে এবং আশা করি যে আমাদের যেই টিমটি এখানে কাজ করবে আমরা হয়তো এই জায়গাটায় বেশ খানিকটা গুরুত্ব দেব। আর একই সাথে আমার আহ্বান থাকবে যে অন্যান্য সেক্টর যারা, শিক্ষা কিন্তু আলাদাভাবে এখানে অপারেট করছে না, আমাদের হেলথ কেয়ারও কিন্তু শিক্ষারই অংশ হবে, অথবা আমি বলবো যে শিক্ষা হেলথ কেয়ারের অংশ হবে, বা অন্য যে ইউনিটগুলো তৈরি হয়েছে। আমাদের পারস্পরিক এই যোগাযোগের মাধ্যমে আমরা একটা ভালো জায়গায় পৌঁছবো এবং আমাদের সিনিয়র যে গোষ্ঠী আছে যারা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে ইয়াংদের এই কানেক্টিভিটির জায়গাটা আমরা একটা ভূমিকা রাখবো, এই প্রত্যাশা রেখে এবং আজকের আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ আবি। ধন্যবাদ মুশতাক ভাই। মুশতাক ভাই খুব ভালো একটা কথা বললেন। একটা জিনিস হচ্ছে যে আমাদের কোঅর্ডিনেশন, আমার মনে হয় আমি জেনারেলিস্ট হিসেবে আমার একটা অনেক বড় রিয়েলাইজেশন হচ্ছে যে পলিসি আলটিমেটলি ইজ অ্যাট দ্য নেক্সাস অফ ভ্যারিয়াস ফিল্ডস অফ নলেজ। তো ওই যে যেটা বললেন হেলথের সাথে এডুকেশন রিলেটেড, এডুকেশন হেলথের সাথে আমাদের জবস ইকোনমিক পলিসি রিলেটেড, হ্যাঁ সবকিছুই একটার সাথে রিলেটেড। তো আমরা যেটা করবো আমাদের ফেলোদেরকে উইল কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জ ইচ আদার। আমরা প্রতি 2 মাস পর পর আমাদের একটা সেশন করব যেখানে হেলথ কেয়ারের ফেলোরা কি কাজ করলেন আর সেটা এডুকেশনের ফেলোরা শুনে সেখানে প্রশ্ন করবেন, আবার এডুকেশন কি কাজ করলো সেখানে জবস এন্ড ইকোনমিক পলিসি বা মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের ফেলোরা তাদেরকে কোয়েশ্চেন করবেন। এবং প্রত্যেকটা সেক্টর থেকে যে কাজগুলো হবে এবং যে স্ট্র্যাটেজিগুলো হবে সেগুলো অন্য টিমের একজন করে সব সময় সেগুলো রিভিউ করবেন। আমরা এরকম একটা কালচার চেষ্টা করব গড়ে তুলতে। কারণ আসলে আমরা যেটা বলি, আমরা হয়তো একটা সেক্টরে এক্সপার্ট হলেও আমরা কিন্তু সব সেক্টরেরই কনজিউমার বা সব সেক্টরেরই কোনো না কোনো ভাবে বেনিফিশিয়ারি। সো আমার মনে হয় যে ওই জিনিসটা আমাদের জন্য খুবই দরকার। আমি এই পর্যায়ে আফসানা আপুর কাছে যাব। আপু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করেন, সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে। তো আমরা ওয়াইপিএফ থেকে যখন আমরা আলাপ করেছিলাম ফেলোদের সাথে, আমরা একটা জিনিস বলেছিলাম যে এই যে আমাদের বাংলাদেশের যারা আজকে যে ভূমিষ্ঠ হলো তার যে পোটেনশিয়ালটা আছে, এই পোটেনশিয়ালটা আমরা কতটুকু আনলিশ করতে পারছি, এটা ওয়াইপিএফ এর একটা অনেক বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমরা সবসময় বলি যে ইকুয়ালিটি অফ অপরচুনিটিস ইজ অ্যাট দি হার্ট অফ আওয়ার ওয়ার্ক। যে আমরা যদি আসলে তার জন্য সুযোগের সমতা তৈরি করতে না পারি, তাকে বিকশিত করার সুযোগ দিতে না পারি, তাহলে আমরা ব্যর্থ। আর সেটা আমরা ইউথ পলিসি ফোরাম বলি, সরকার বলি বা রাজনৈতিক দল যাদের কথাই বলি। সো ওই দিকে আমরা কাজ করতে চাই। তা আমি এই পর্যায়ে আফসানা আপুকে অনুরোধ করবো একটু শেয়ার করার জন্য তার ভিশন উইথ ওয়াইপিএফ। থ্যাংক ইউ আবির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে সবার সাথে এখানে পরিচিত হচ্ছি আস্তে আস্তে এবং আমি আই এম রিয়েলি প্রাউড টু বি আ পার্ট অফ দিস লাইক ইনিশিয়েটিভ। আই থিঙ্ক এখানে অনেক মানুষ আছেন যারা অনেক বড় বড় কাজ করেছেন, অনেক ভালো কাজ করেছেন এবং সবার একসাথে হওয়াটা ম্যান্ডেটরি ছিল। সবার একসাথে হয়ে কাজ করতে পারাটা একটা জায়গার দরকার ছিল। অ্যান্ড আই রিয়েলি থ্যাংক ইউথ পলিসি ফোরাম টু ক্রিয়েট দ্যাট স্পেস, যে আমাদের ওই জায়গাটা করে দেওয়ার জন্য। আগের কথা থেকেই বলি, মুশতাক ভাই বলেছেন, তারপরে পালকি আপু বলেছেন যে আমাদের সবার আসলে একসাথে কাজ করার দরকার, কারণ প্রবলেমটা আসলে মানে এক জায়গাতে যদি আমরা সমাধান করতে যাই তাহলে কোনো সমস্যারই সমাধান হবে না। আমি যদি এডুকেশন সেক্টরটার কথা বলি, স্পেশালি আর্লি চাইল্ডহুড, এখানে অনেকে আছেন যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন। আমাদের দেশে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে সোশ্যাল এন্ড ইমোশনাল সাপোর্ট। আমরা আসলে কতখানি এটা বুঝি, আমরা আসলে কতখানি এটা ডেলিভার করতে পারি, এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা অনেক বড় গ্যাপ আছে। সো ওইটা হয়তো বা আমি যতটুকু বুঝবো তার থেকে অনেক বেশি ভালো বুঝবেন যে সাইকোলজি নিয়ে কাজ করছেন, এবং ওই ফিল্ডের মানুষ কিন্তু আমাকে সাপোর্ট করতে পারবেন ইন অর্ডার টু সাপোর্ট দ্য কিডস, রাইট? সো ওই ভাবে যদি আমি চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ হতে যাচ্ছে এই মানুষগুলো একসাথে হওয়ার কারণে, এবং আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আর আমি ইন টার্মস অফ
বাচ্চাদের কথা যদি বলি, আমাদের দেশের আসলে করোনা শুরু হওয়ার পর থেকে খুবই মনোকষ্টে আছি বেশ কিছুদিন ধরে, যে আসলে স্কুলগুলো বন্ধ, কি হবে, যে বাচ্চাটা ক্লাস 1-এ হয়তো বা লাস্ট ইয়ারে ভর্তি হয়েছে, সে এখন ক্লাস 2-তে যদি শুরু করে তাহলে বা কেমন করে করবে। সো ওই জায়গাটা নিয়ে অনেক ইনোভেশনের জায়গা আছে, এবং আমি আসলেই মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে কমিউনিটি বেসড সাপোর্ট স্ট্রাকচার যদি আমরা ক্রিয়েট করতে যাই। আপনি বলছিলেন আবির ভাই যে আমাদের পলিটিক্যাল লিডাররা চাচ্ছেন যে আমরা লোকালাইজড সমাধান বের করার চেষ্টা করি, এবং আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাতে আমাদের অনেকখানি কাজ করার আছে। আমরা শিক্ষাকে স্কুলে বন্দি করে ফেলেছি, সো সেখান থেকে বের করে কেমন করে আমরা আসলে শিক্ষাকে কমিউনিটিতে নিয়ে গিয়ে কমিউনিটির মানুষদের সাপোর্ট নিয়ে শিক্ষাটাকে কেমন করে আসলে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেই জায়গাতে আমাদের অনেকখানি কাজ করার জায়গা আছে। এবং আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি যে এই সবগুলো মানুষ এখানে আছে। আমি মানুষকে মানে রিচ আউট করতে পারবো যে ভাই আমাকে সাহায্য করেন বা আপা আমাকে সাহায্য করেন, যে আমার এরকম একটা গ্যাপ হচ্ছে। So I'm really happy to be a part of this, and thank you for making this happen for the country, for Bangladesh. Thank you, Abid bhai. থ্যাংক ইউ আপা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। আমি এই পর্যায়ে অনুরোধ জানাবো আমাদের এডুকেশন এন্ড এমপ্লয়মেন্ট নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাডভাইজার খালেদ ভাইকে কিছু বলার জন্য। খালেদ ভাই। খালেদ ভাই আপনি মিউট আছেন। থ্যাংক ইউ আবির, শুনতে পাচ্ছেন? জি। থ্যাংক ইউ সবাইকে। আমি খুব বেশি কথা বলবো না, একটা কথা বলতে চাচ্ছিলাম শুধু যে ওয়াইপিএফ এর সাথে আমার ইনভলভ হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে কিছুক্ষণ আগে আবির যে কথাটা বললো যে সবাইকে সুযোগ তৈরি করে দেওয়া। আমি আসলে সারা বাংলাদেশে এবং ঢাকার দেশের বাইরে কাজ করতে যেয়ে দেখেছি যে মানুষের অপরচুনিটি পায় না দেখে মানুষ আসলে কাজ করার সুযোগ পায় না বা বিকশিত হওয়ার সুযোগ পায় না। কিছুক্ষণ আগে পালকি আপা যেটা বলছিলেন যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা, আমি দেখেছি এটা ইমপ্লিমেন্ট করার একটা বড় জায়গা হচ্ছে আমাদের ইউথ পলিসি ফোরাম। বিকজ এখানে যে ইয়ং ইন্টার্ন অথবা ইয়ং যে ভলেন্টিয়ার এসেছে, এরা যে কি চমৎকার চমৎকার কাজ করছে, এটা আসলে আমি খুব কাছ থেকে দেখেছি, এদেরকে খুবই ইমপ্রেসিভ কিছু কাজ হচ্ছে। সো এটুকুই বলতে চাই যে ইউথ পলিসি ফোরাম, আমি বিশ্বাস করি যে এই যে 50 বছরে বাংলাদেশকে আসলে কিছু একটা দেওয়ার মতো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে সবাই একসাথে মিলে কাজ করার সুযোগ পাচ্ছে। থ্যাংক ইউ ইউথ পলিসি ফোরাম। থ্যাংক ইউ খালেদ ভাই আপনার সবসময় সর্বাত্মক সহযোগিতার জন্য। খালেদ ভাই বললেন যে আমাদের ইউথ পলিসি ফোরাম একটা বড় স্ট্রেংথ হচ্ছে আমাদের তরুণরা। তো আমি ওইভাবে বলতে চাই যে আমাদের এখানে একজন আছেন যার নাম হচ্ছে জাহির আব্বাস, যে এখনো ইউনিভার্সিটিতে উঠেনি, কিন্তু এখনই সে রোহিঙ্গা অ্যাডভোকেসির একটা ডায়লগে বারাক ওবামার এক্স অ্যাডভাইজার সহ মানে আরো অনেক গুরুত্বপূর্ণ মানুষজনকে হি ওয়াজ এবল টু মডারেট দ্য সেশন এন্ড আস্ক দেম টাফ কোয়েশ্চেনস অ্যাবাউট রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন। তো আমি যখন আসলে জাহিরের দিকে তাকাই তখন আমার মনে হয় যে বাংলাদেশকে নিয়ে অনেক কিছুতে হয়তো অনেক দুশ্চিন্তা করার কারণ থাকলেও একটা জিনিসে দুশ্চিন্তা করার কারণ নাই, যে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের যে চিন্তা করার যে সক্ষমতা, সেই দিকে আমাদের জাহিরের মতো অনেকেই আছে। জাহির, তোমাকে আমি এখন অনুরোধ জানাবো আমাদের রোড টু রিফর্মস এর যে কাজটা এবং যেটার আমাদের ফেলোরা খুব ভালো মতো আমাদের সাথে ইনভলভ থাকবেন সেটা নিয়ে আমাদের ফেলোদেরকে একটু ব্রিফ করতে। জি, থ্যাংক ইউ আবির ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম জাহির আব্বাস, আমি একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র ইডব্লিউসি মাইন্ডার থেকে এবং ওয়াইপিএফ ফেলোশিপ টিমের সদস্য। আমার মতে আমাদের এই ফেলোশিপ প্রোগ্রাম ওয়াইপিএফ এর বিভিন্ন কর্ম পরিকল্পনায় সাহায্য করবে এবং একই সাথে আমাদের দেশের উন্নয়ন এবং পরিবর্তনে সাহায্য করবে। ইতিমধ্যে আমাদের ফেলোরা ওয়াইপিএফ এর বিভিন্ন প্রজেক্টে সহায়তা দেওয়া শুরু করেছে, যেমন ওয়াইপিএফ রোহিঙ্গা অ্যাডভোকেসি প্রোগ্রাম, যেখানে তারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাডভোকেসি ডকুমেন্ট রিভিউ করেছে। কিন্তু আগামী কয়েক মাসে আমাদের আরো কিছু প্রকল্প রয়েছে, যেমন রোড টু রিফর্ম। আমাদের ফেলোদের একটা প্রধান ভূমিকা থাকবে এই বিভিন্ন কাজগুলোতে। তারা আমাদেরকে সেক্টরাল অ্যাডভাইস এন্ড সাপোর্ট দেবে এবং আমরা এই সহায়তা নিয়ে আশা করি বাংলাদেশ স্বাধীনতার 50তম বার্ষিকীর উপলক্ষে একটা বিস্তৃত পলিসি রিফর্ম ম্যাট্রিক্স বানাতে পারি। This can range from topics from minority inclusion and environmental policy to digitization and foreign policy. আমাদের ফেলোদের এক্সপার্টিজ অনুযায়ী আমরা তাদেরকে বিভিন্ন সেক্টর দিব আর তারা সেই সেক্টরগুলোয় রিফর্ম ম্যাট্রিক্সের সাজেশন দিবে এবং সলিউশন সমাধান বের করবে। আশা করি তাদের সঙ্গে এই বিভিন্ন প্রকল্পে কাজ করে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো। বাংলাদেশ বেটার সার্ভ। ধন্যবাদ জাহির। আমাদের এই রোড টু রিফর্মসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং আমরা যেটা চাই যে আমরা পৃথিবীর অনেক দেশে দেখি যে দাতা গোষ্ঠী বা অন্য অনেকে রিফর্ম ম্যাট্রিক্স তৈরি করে দেয়, যেটা অনেক সময় মানে টপ ডাউন একটা অ্যাপ্রোচ হয়। আমরা এবার প্রথম চাচ্ছি যে বাংলাদেশের
লোকালি মেড লোকালি প্রডিউস একটা রিফর্ম ম্যাট্রিক্স ফর বাংলাদেশ গভর্নমেন্ট, যে আমরা এখানে আমাদের ডিফারেন্ট যারা ফেলো আছে তাদের কাজ থাকবে যে আগামী দিনে ওয়াইপিএফ এর কাজ কি হবে, ওয়াইপিএফ কোন কোন জিনিস গভর্নমেন্টের কাছ থেকে ডিমান্ড করবে, কোন কোন জিনিস নিয়ে অ্যাডভোকেসি করবে, এই জিনিসগুলা ঠিক করে দেওয়ার জন্য আমরা এই রিফর্ম ম্যাট্রিক্সটা তৈরি করতে চাই, হেলথ থেকে শুরু করে এডুকেশন সবগুলো সেক্টরে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের যেমন প্রাইভেট সেক্টরের মানুষজন আছেন, যেমন ডেভেলপমেন্ট পার্টনারে অনেকে কাজ করেন তারা আছেন, তেমনি কিন্তু আবার কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও আমাদের সাথে আছেন, হ্যাঁ, যারা পলিটিক্যাল থিঙ্কিং। আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সিভিল সার্ভেন্টের অনেক মানুষজন আছেন যারা কিন্তু সিভিল সার্ভিসে কাজ করছেন। সো আমরা এই রিফর্ম ম্যাট্রিক্সটা একসাথে তৈরি করতে চাই, যাতে আমি একটা আইডিয়া দিলাম বেসড অন মাই একাডেমিক নলেজ, কিন্তু এখানে হয়তো কামরুল ভাই যে সিভিল সার্ভেন্ট উনি হয়তো বললেন যে আমাদের গভর্নমেন্ট অলরেডি এটা করছে, আমাদের হয়তো এটা দরকার নেই, এখানে ফোকাসটা দরকার। সেখানে হয়তো আমাদের এডুকেশনের এবং হেলথের এক্সপার্টরা বললেন যে আচ্ছা এই দেশে এটা ট্রাই করা হয়েছে, দিস হ্যাজ ফেইলড, ওয়াই ডোন্ট উই ডু দিস। সো আমরা এভাবে একটা কোলাবোরেটিভ ওয়েতে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করতে চাই। আমি এই পর্যায়ে আমাদের গভর্নেন্স অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের লিড সৈয়দ তানজিলকে ফ্লোর দিব। তার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যখন গতবার বাজেট ডায়ালগ হলো গত বছর, ফাইনাল প্যানেলে আমাদের বিএনপি আওয়ামী লীগ সব দল থেকেই আমাদের সেখানে মানুষজন ছিলেন, এবং আমাদের প্ল্যানিং মিনিস্টার হি ওয়াজ ভেরি ইমপ্রেসড, কারণ আমরা ওয়াইপিএফ থেকে উই গেভ আ ভেরি বোল্ড প্রেজেন্টেশন। মানে আমরা করাপশনের কথা এতবার বলেছি, মানে বালিশ থেকে শুরু করে যা যা করাপশন হয় আমরা খুব বোল্ডলি বলেছি। তো উনি বললেন যে আমার মনে হয় ওয়াইপিএফ এর স্ট্রেংথ হচ্ছে যে এই যে তোমাদের ইউথদের যে এক্সিউবারেন্স, এই যে তোমরা সাহসী বোল্ড কনভারসেশন করতে পারো। তো উনি ভয় পাচ্ছিলেন যে আমরা যদি গভর্নেন্স অ্যাপ্রেন্টিসশিপে পলিটিশিয়ানদের সাথে কাজ করতে থাকি তাহলে কি আমরা ভয় পাওয়া শুরু করবো নাকি, মানে যেভাবে বোল্ডলি কথা বলি সেটা আমরা কি কন্টিনিউ করতে পারবো কিনা। তা আমার মনে হয় যে প্ল্যানিং মিনিস্টারকে আমি তখন বলেছিলাম যে না, উল্টাটা হবে, আমাদের কাছ থেকে আপনি আরো বোল্ডলি কথা বলা শিখবেন। সো আমার মনে হয় যে উইথ দিস ফেলোস উই হ্যাভ বিকাম মাচ মোর পাওয়ারফুল, যে এখন বাংলাদেশের জন্য যে বোল্ড কনভারসেশন, টাফ কনভারসেশন, ডিফিকাল্ট কনভারসেশন হওয়া দরকার, এগুলো আমরা লিড করতে পারবো। ড্যারেন অ্যাসিমোগ্লু, জেমস রবিনসনের যে রিসেন্ট বইটা ন্যারো করিডর, যে স্টেট যখন পাওয়ারফুল হয় সোসাইটিকে পাওয়ারফুল হতে হয় টু চেক দ্য স্টেট। তো আমার মনে হয় থ্রু দিস ফেলোশিপ উই হ্যাভ ক্রিয়েটেড, or at least we are creating a strong society that will also keep a check on the state for a Bangladesh better served. Tanzil, please. ধন্যবাদ আবির ভাইয়া। আমি আমাদের সব অ্যাডভাইজার, ফেলো আর আমার সহকর্মী, আমার কলিগদেরকে আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাতে চাই যে এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করার জন্য সবাই একসাথে এসেছি। It's a very big honor to be initiating a program alongside a set of such esteemed, knowledgeable, and visionary set of individuals. At Youth Policy Forum, not only do we discuss and dive into policies, we aim to establish an ecosystem, right? In this ecosystem, evidence-based decision-making will become the norm. আমাদের যতটুকু conversation গুলো হোক, যত তথ্যভিত্তিক আলোচনা হোক আমাদের, whether it's at home, whether it's at work, or even in parliament, we want to make sure that the use of evidence and logic and the use of research is a norm, and it's practiced very frequently. Now, advocating for policy reform in a world of so many interdependencies like ours requires an acute understanding of the nuances of a particular issue. When working to advocate for the rights of minorities, for example, we must consider various political and economic drivers. We must also draw upon sectoral expertise and gauge their access to basic rights such as education, justice, and healthcare. When diving into strategies for LDC graduation, the experts in the field of entrepreneurship, jobs, skills, and technology are vital to ensuring we can optimize our opportunities and avoid the middle income trap like so many states before us. Now, with this program, I can now confidently say that there's a platform for individuals from each of these fields to interact with each other and with the youth. For successful policy advocacy, there is a structure that relies on three main pillars. The first is a swarm of impassioned youth who will make sure the noise is made for the necessary issues and to make sure that the voices are heard from each and every corner of the stakeholders and for each and every stakeholder themselves. Now, the second is experts in the relevant field who will ensure there is sufficient evidence to support a reform. And third, politicians who will champion a reform from within the system. Now, with this fellowship program, the structure is complete. We can now dare to dream of progress. And I'm looking forward to working with all of you to make sure that there is impact from all of this. Thank you. Thank you, Tanzil. আমি এই পর্যায়ে আমাদের এনার্জি, এনভায়রনমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচারে ফেলোদের কাছে যাব।
আমি যদি সবার প্রথমে শুরু করি শফিকুল ভাইকে দিয়ে। শফিকুল ভাই। ধন্যবাদ। জি ভাই, আপনি মিউট। হ্যাঁ, ধন্যবাদ। I'm really happy to join the platform. আমি এখন আছি GIZ, জার্মান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সিতে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে। বেসিক্যালি রিনিউয়েবল এনার্জি এফিসিয়েন্সিটা আমি দেখি, সেই সাথে ক্লাইমেট চেঞ্জ, ক্রস কাটিং এরিয়াস অফ ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন অ্যান্ড ক্লাইমেট প্রোটেকশন, এই পার্সপেক্টিভ গুলো আমি দেখে থাকি। তো ইউথ পলিসি ফোরাম থেকে যেটা আমি বলবো এক্সপেকটেশন বা যেখানে কন্ট্রিবিউশনের সুযোগ আছে আমি মনে করি, তো সেটা এনার্জি ফিল্ডে যদি চিন্তা করি সেটা কয়েকটা পার্সপেক্টিভ রয়েছে। একটা হচ্ছে আমার ন্যাশনাল সার্কামস্টেন্সেস, আরেকটা হচ্ছে রিজিওনাল, এবং আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ন্যাশনাল সার্কামস্টেন্সেস যখন আমি চিন্তা করবো তখন সেখানেও কয়েকটা ডাইমেনশন রয়েছে। একটি হলো সেটা হচ্ছে আমার কম্প্যাটিবিলিটি, একটা হচ্ছে গভর্নমেন্ট ভিশন, আরেকটা হচ্ছে পলিসি। সো পলিসির সাথে ভিশন, এখানে যে কম্প্যাটিবিলিটি সেটা আছে কিনা, সেখানে আমরা প্রায়ই আমরা দেখি ইভেন কোভিড সিচুয়েশন আমরা দেখি যে পাওয়ার জেনারেশন এবং ডিমান্ড, সো সারপ্লাস ক্যাপাসিটি, সো এই যে কম্প্যাটিবিলিটি পলিসি মেকিং এ কিছু গ্যাপ রয়ে গেছে, তো সেই জায়গায় অ্যাসেসমেন্টের সুযোগ রয়েছে, সেটা হচ্ছে একটা ডাইমেনশন। আরেকটা হচ্ছে সাপোর্টিভ ইনস্ট্রুমেন্ট, আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে, যেমন গভর্নমেন্টের ভিশন হচ্ছে ফর এক্সাম্পল ক্লিন এনার্জির দিকে যাওয়া, তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে সেই ইনস্ট্রুমেন্ট গুলো সেই ভিশনের সাথে কম্প্যাটিবল কিনা, এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ। আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে যে যখন আমরা এনার্জি এফিসিয়েন্সির কথা বলি ফর এক্সাম্পল, তখন সেখানে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারের ব্যাপার রয়েছে। ইচ এন্ড এভরি ওয়ান অফ দ্য সোসাইটি ম্যাটার্স, সে কিভাবে এনার্জি কনজিউম করে। ঠিক সে একইভাবে ক্লাইমেট চেঞ্জের সাথেও সেটা হচ্ছে রিলেটেড। রিসোর্স কনজাম্পশন একটা ফ্যাক্টর। সো কিভাবে সোসাইটির সবাইকে অ্যাওয়্যার করা যায়, তার এভরিওয়ানস রিসোর্স কনজাম্পশন, এনার্জি কনজাম্পশন ম্যাটার করে ন্যাশনাল এনার্জি কনজাম্পশন, এবং সেটার সাথে ক্লাইমেট চেঞ্জের যে লিঙ্কেজ রয়েছে সেই ডাইমেনশন গুলোতে। সো পলিসি ফর্মুলেশন সেটা একটা পার্সপেক্টিভ, কিন্তু সেই সাথে ন্যাশনাল অ্যাওয়ারনেস, ইউথদেরকে ইনভলভ করা, সো সেই অল পার্সপেক্টিভ যে এই জায়গাটা আমি মনে করি যে ইউথ পলিসি ফোরাম সেখান থেকে কন্ট্রিবিউশনের একটা সুযোগ রয়েছে। সেই সাথে আরেকটা পার্সপেক্টিভ যেটা বললাম রিজিওনাল, তো রিজিওনালটা যদি বাদ দেই, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ যদি কনসিডার করি ফর এক্সাম্পল, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে আমাদের নেগোসিয়েশন গুলো চলছে, সেটার যে ডাইমেনশন রয়েছে, সেখানে আমরা যা বলছি সেটার সাথে আমাদের পলিসি মেকিং, এই দুটো জায়গায় আবার কম্প্যাটিবিলিটি রয়েছে কিনা। আমাদের অলদো আমরা আসলে অতটা কার্বন ইমিশন করি না, লেস ইমিটিং কান্ট্রি, বাট স্টিল আমাদের ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনের সাথে সেই জায়গায় আমরা কিভাবে কম্প্যাটিবিলিটি যেটা সেটা এনশিওর করতে পারছি, সেই ডাইমেনশনটা রয়ে গেছে। সো অন দ্য ওয়ান হ্যান্ড কম্প্যাটিবিলিটি পার্সপেক্টিভ, অন্যদিকে হচ্ছে যে আমাদের সেক্টরাল ডেভেলপমেন্টের জন্য যে ক্যাপাসিটি নিডস অ্যাসেসমেন্ট, বা ফুল সেক্টরের আমাদের কি ধরনের ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে যদি আমরা আসলে ক্লিন এবং গ্রিন এনার্জিতে ফুললি ট্রান্সফর্ম করতে যাই। সাথে আমাদের এটাও অবশ্যই চিন্তা করতে হবে যে আমাদের ক্যাপাবিলিটিটা কতটুকু, আমাদের ন্যাশনাল রিসোর্স, আমাদের এভরিথিং আমরা যদি কনসিডার করি। সো অল টুগেদার আমি মনে করি ইটস এ ব্রডার ফিল্ড, এনার্জি, ক্লাইমেট চেঞ্জ কন্ট্রিবিউশন অনেক সুযোগ রয়েছে, এবং ভেরিয়াস ডাইমেনশন থেকে এখানে কন্ট্রিবিউশনের সুযোগ রয়েছে। আমি মনে করি YPF is a great platform to work on, to provide policy inputs, develop position papers, and also taking into consideration of the international dimensions, internationally technological যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, নিউ টেকনোলজিক্যাল যে ব্রেক থ্রু হচ্ছে, সেগুলো আমাদের লোকাল কনটেক্সটে কতটুকু অ্যাডাপ্ট করা সম্ভব, এবং এখন না হলে কখন করা সম্ভব। আরো একটা পার্সপেক্টিভ সেটা হচ্ছে যে সামনের দিনগুলোতে আমরা যদি এখন চিন্তা করি যে আমরা ক্লিন এনার্জির দিকে যাব না, যে ইমিশনের কথা চিন্তা করছি, আমরা চিন্তা করছি যে আমরা লেস ইমিটিং, বাট মাচ অফ দ্য ইমিশনস যেগুলো নেক্সট 10 years, 20 years, 30 years জেনারেট হবে, সেটার যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো এখনো বাংলাদেশে আসলে বিল্ডই হয়নি। সো দেয়ার আর অপরচুনিটিস, আমরা যদি এই ইনফ্রাস্ট্রাকচার গুলোর কথা চিন্তা করি 10 years, 20 years ফ্রম নাও অন ডাউন দ্য রোড, সো সেই ইনফ্রাস্ট্রাকচার গুলো কেন আমরা গ্রিন করব না। সো অল টুগেদার দেয়ার ইজ I think there are opportunities for mutual interaction among YPF policymakers, private sectors, government officials. I mean, all together we can build a better Bangladesh. Thank you. Thank you, শফিকুল ভাই। আমি এই পর্যায়ে আমি তানভীর আহমেদ হারুন ভাইয়ের কাছে যাব। ভাই আমাদের ফেলো ফর এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ।
First of all, thank you, Abir. I hope everyone can hear me. Am I audible? Clear? Yes, thank you. First of all, Abir, thank you. And it's great to see some fantastic group of people coming from different backgrounds. And I think amader ager boktara jeta amaderke bollen je emon ekta platform different background theke different skill theke shobe ekshate amra add hote partechi ekhane. So I think first of all applaud for this, for having such a very good platform shobaike involve howar jonno. As for myself, ami Tanvir Ahmed Harun. I am currently a lecturer in the Department of Environmental Science and Management, Independent University, Bangladesh. Graduate course from IUB theke, and right now mostly teaching job er bhitore achi, and I am a graduate from the environment field itself. I think এতক্ষণ যে কথাগুলো হলো আমি জাস্ট একটা কথা বলবো যে the good part of why আমাদের এই অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশন বলে আমি এখন থেকে বলবো, is that এটা একটা holistic view থেকে we are looking at it. So with different people involved হয়ে আমরা যেটা হচ্ছে যে environment বলি বা আমরা education বলি বা health sector বলি, যতই independent হোক না কেন, at one point it is a holistic view that in a holistic manner we can approach, and we are moving and we are getting support from each organization, each individuals from different parts and with different skills. My personal opinion, my personal view has always been is that আমরা I think আমাদের একটা lacking সব সময় থাকতেছে is that we are less action oriented, much more hypothetical and theory oriented. I think from this organization যেটা প্রথম যেটা শুরু হলো যে local perspective মানুষের সঙ্গে কথা বলে environment থেকে শুরু করি আর এনি যেটা আমরা করি না কেন, আমরা যদি focused action oriented হতে পারি, and I think that's where we are moving forward, তাহলে I think আমরা we can literally push Bangladesh in a global standard যেখানে Bangladesh becomes an example. I believe যেটা বড় কথা হচ্ছে যে আমরা just idea from the west থেকে বা ওদের ওই idea গুলোকে migrate না করে we are developing our own ideas with principles and policies that we find best that is usable from there. Both environmental ক্ষেত্রে I believe that is a very big deal for us. এবং আমরা যখন environment field এ যাচ্ছি, আমার বাংলাদেশের environment is not the same as in any other country. বাংলাদেশের মানুষজন not the same, বাংলাদেশের principles not the same. তো সেই সব জিনিসটাকে আমি মাথায় রেখে যেভাবে আগাচ্ছি, and with this organization, with everyone's support and help, we already had a meeting a few days back. I believe that আমাদের খুবই পজিটিভ একটা ইয়ে হবে, and I really applaud Abir প্রথম যেটা কথা বললো that each fellow basically looks up with the other fellow and try to cross check আমাদের কাজ কি হচ্ছে, it's back to school. টিচারদের মতো এক টিচার আরেক টিচার দেখতেছে কি কত ভালো করতেছি না করতেছি, but I think that in a way is pushing everyone, and পুশের চেয়ে বড় কথা হচ্ছে constructive criticism একটা ভালো আসবে সেখানে, and I think constructive criticism is something we lack at times. I will not prolong this. First of all, I am really happy to meet everyone over here. Some old friends, some old colleagues, some, what may I say, people I have known for a long time, and other not known faces. I am sure over the long time, kotha hobe, kaj hobe, onek kichu hobe. Thank you, Abir, and thank you to everyone. Brilliant inputs, Tanvir bhai. Thank you so much. As always, short and to the point. আমি এই পর্যায়ে সিলভিয়া আপাকে অনুরোধ জানাবো। সিলভিয়া আপা আমাদের ফেলো ফর এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। তার আগে আমি একটু ফেলোদের গ্যাদারতে বলে রাখি যে আমরা আমাদের গভর্নেন্স অ্যাপ্রেন্টিসশিপে জনাব তাবিত আওয়াল বিএনপি তার সাথে কাজ করছি এডুকেশন এন্ড স্কিলস নিয়ে, এবং আমরা এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ নিয়ে জনাব সাবির হোসেন চৌধুরী এবং জনাব নাইম রাজ্জাক ওনাদের দুজনের সাথে কাজ করছি। ওনারা COP26 এর সাথে খুব ভালো মতো ইনভলভড। সো আমরা এখানে যে কাজগুলো করব উইল ট্রাই টু অলসো ফিড ইন টু দ্য পলিসি মেকারস এন্ড পলিটিশিয়ানস এন্ড দেয়ার ওয়ার্ক এন্ড দেয়ার ওয়ে অফ থিঙ্কিং। So ওইটাও যাতে আমরা একটু মাথায় রাখি যে we also have those networks to leverage for what we want to achieve. Sylvia Pa. Thank you, Abir Bhai, and thank you so much for this wonderful day, because I can see many old colleagues like Pakyapu from my former organization UNDP and Tanvir Bhai from IB. I think it's a great day for me to have all these distinguished people on my platform. First of all, my introduction. My name is Sirazul Munir Silvi. I'm currently working for the Climate Vulnerable Forum Government Presidency for Global Center on Adaptation. এবং আমাদের ongoing the CVF presidency টা চলছে, where we're leading as the president of the CVF for representing the 48 nations which are particularly vulnerable to climate change. As you know, that we are the current chair of that presidency. I'm sorry, can you hear me properly? Yes, sir. Thank you. I'm supporting the key ministries which are really working to push forward the climate agenda. As you know, that
the US has recently joined the Paris Agreement, and we've had Mr. John Kerry visit us to personally invite our Prime Minister. So we are really up in the game of climate action. I think it's time that we know that, you know, climate change is no longer a hoax, it's reality. And I think it took some time for us to maybe put that sentence forward in terms of, you know, making people realize that it's really a reality and there has to be urgent actions to be taken. And I think Bangladesh as a nation, we have very limited resources, but we are going forward with whatever we have. And with this forum, especially with the forum like Climate YPF, I think we are making use of that same, you know, bold narrative that we move with our joint forces, we move with whatever we have. এবং এখানে আমাদের যে জিনিসটা খুবই আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে we are working as a very unique multi-stakeholder platform, not only because we are having, you know, skills and experiences from all over the world, but we are really becoming a one force to push the whole agenda forward in terms of education, climate, energy, environment, everything else. We have the COP26 coming up, and we have so many priorities, program priorities, policy priorities, যেগুলো আসলে একা হবে না. We need a joint force. So with that, I'll stop, but I'll really like to congratulate Abir Bhai, Sanjita, and many others, the whole YPF team, for really bringing us forward together. And I wish you all the best. Thank you. Thank you. এই পর্যায়ে আমি যাব আমাদের খুবই গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টর ফেলোস, আমাদের অনেক সিভিল সার্ভেন্ট আমাদের সাথে জয়েন করেছেন as পাবলিক সেক্টর ফেলোস। তাদের কাছ থেকে যেমন আমাদের তরুণরা সিস্টেম সম্বন্ধে, ব্যুরোক্রেসি সম্বন্ধে জানতে পারবে, তাদের অনেক সময় তাদের কাজের কারণে অনেক কিছু বলা সম্ভব হয় না, কিন্তু তারা যদি আমাদের কাছে বলে, ইউথ পলিসি ফোরাম থেকে আমরা ভয়েস তুলতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশের 50 বছরে এসে এরকম একটা কানেকশন বিটুইন আওয়ার সিভিল সার্ভেন্টস এন্ড সিভিল সোসাইটি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই জায়গায় আমি খুবই গ্রেটফুল যে আমাদের যারা পাবলিক সেক্টর ফেলো যারা আমাদের সাথে জয়েন করেছেন। তো আমি পাবলিক সেক্টর ফেলোর মধ্যে শুরুতেই আমি মোহাম্মদ কামরুল হাসান ভাইকে, আমাদের সিনিয়র ফেলো ফর পাবলিক সেক্টর এন্ড গুড গভর্নেন্স, অনুরোধ জানাবো তার ভিশন শেয়ার করার জন্য। ধন্যবাদ আবির। আমাকে শোনা যাচ্ছে? আমি প্রথমেই অভিনন্দন জানাতে চাই এই ইউথ পলিসি ফোরামের যারা অর্গানাইজার তাদেরকে, কারণ এটি একটি ইউনিক একটি ইনিশিয়েটিভ বলে আমি মনে করছি। বাংলাদেশের যে পথ চলা শুরু হয়েছিল 1971-এ, সেইটি আজকে আমরা 50 বছর উদযাপন করলাম এবং ভবিষ্যতে আমরা এগিয়ে যাব। কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আমরা এতদিন পর্যন্ত প্র্যাকটিশনার্সদের সাথে একাডেমিয়া এবং সিভিল সোসাইটি বা ইউথ ভয়েস, এদের একটা ব্রিজিং এর একটা ল্যাকিংস আমরা দেখতে পেয়েছি। এটি আমি বলতে চাই যে সিভিল সার্ভিস, পাবলিক সেক্টরের পক্ষ থেকেও হয়তো আগ্রহের কমতি ছিল, আবার একই সময়ে সিভিল সোসাইটি এবং একাডেমিয়ার পক্ষ থেকেও সিভিল সার্ভিস বা পাবলিক সেক্টরের সাথে একাত্মতা মাধ্যমে কাজ করার যে প্রবণতা, সেটিরও ঘাটতি ছিল বলে আমি মনে করি। এর ফলে যেটি হয়েছে যে বাংলাদেশে আসলে আমরা এভিডেন্স বেস পলিসি মেকিং বা সকলের ভয়েসকে অ্যাকোমোডেট করে পলিসি মেকিং এর যে উদ্যোগ, সেটি কিন্তু আমরা খুব একটা কার্যকরভাবে দেখতে পাইনি। আমি মনে করি এই ফোরামটি এই জায়গায় একটি ব্রিজ হিসেবে কাজ করতে পারে এবং আমার আশাবাদ যে ভবিষ্যতে এই ফোরামটি কার্যকর একটি ব্রিজ হিসেবে কাজ করবে, গিভেন দ্যাট আমি দেখতে পাচ্ছি এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কিল সেটের ফেলোরা এই ফোরামে সংযুক্ত আছে এবং আমি মনে করি একটা নিউট্রাল ফোরাম হিসেবে এটি সরকারের মধ্যে, পাবলিক সেক্টরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে পারবে। আমি এই পর্যায়ে এই ফোরামের শুভ ভবিষ্যৎ এবং ব্রাইট ফিউচার কামনা করছি এবং পরবর্তীতে এই ফোরামের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ কামরুল ভাই। আমি এই পর্যায়ে আমাদের আরেকজন পাবলিক সেক্টর ফেলো, পাবলিক সেক্টর এন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, মুশফিক ভাইয়ের কাছে যাব। মুশফিক ভাই। আসসালামু আলাইকুম আবির ভাই, শোনা যাচ্ছে? জি জি।
Thank you, Abir. I'm floor দেওয়ার জন্য. I'm very happy and very excited to join you all. I believe that I'm joining with a galaxy of people who are very much distant ways inside the country and outside the country. So it's my pleasure to speak something before you. So it is a wonderful opportunity, and it's an outstanding platform to share our views and our knowledge with you all. Because a country like ours cannot go forward single-handedly. We need cooperation, we need sharing of knowledge and ideas to tackle the challenges of 21st century. And in an age of globalization, this partnership is very much important. And partnership is one of the main goals of our sustainable development goals. So if we cannot cooperate and we are not in a partnership, we cannot achieve the goals that our Prime Minister has set out for our Vision 2041. So it's a wonderful day because on this day, our first government formed. So from that connection, it's a wonderful opportunity to reimagine Bangladesh in a new format. And I hope that this platform and the fellows who are very much distinguished inside and outside the country, that we can achieve so much more. And we have that potential, and UFP has that outstanding track record, hopefully, and we'll have that potential to steer this country to a bigger picture. And I hope that together we can achieve more. So once again, thank you all for coming here, for joining here, and giving me the floor. Thank you. Thank you. আমি এই পর্যায়ে আমন্ত্রণ জানাতে চাচ্ছি আমাদের গ্লোবাল পাবলিক পলিসি ফেলো ক্যারল কার্পিনস্কিকে. So one reason we had global public policy fellows among our team is আমার মনে হয় যে as we are approaching the 50-year mark, we are at a very critical stage. For example, we just graduated from the LDC status. Now we are in a trajectory where we can be a country like Egypt, Tunisia, Jordan that has sort of stagnated and fell into the middle income trap. But then we can also go into the territory of South Korea, Japan in terms of economic development, where they sort of broke the middle income trap and delivered economic well-being for all its citizens. So I think a point is very important for us to learn from what happened outside the world. More like comparative public policy, so that our civil servants can learn what worked in other parts of the world, what did not work, so that we do not have to reinvent the wheel. We can avoid the mistakes, and we can sort of learn from the good experiences. And I'm really glad Karol Karpinski is with us. He is, his heart is always with Bangladesh. But I also want to mention that we have Dr. Pauline Boerman and Dr. Susan Razaz. They are also global public policy fellows at YPF. And from June, we are starting a new dialogue called comparative public policy. This is where, the fellows, whatever question you have, will bring global experts who have worked on different regions. For example, in the first dialogue, we're planning to bring Dr. Shanta Devarajan, who has worked extensively on Middle East and North Africa. We're planning to bring Dr. Tim Beasley, who is a leading professor at London School of Economics. অনেকের আশা ছিল যে এক সময় YPF এ চমস্কি এসে কথা বলবে. I think with that series, we are going into that direction. So there is so much to look forward to. We're learning from the global experiences, but then when we are designing our policies, we are also keeping in mind our grassroots, their needs, and the local context in mind. So with that, I'll invite Karol Karpinski. Thank you. Thank you very much, Abir. Thank you, Abir Sanjida, and my fellows. It's been a great honor, and thank you very much for your invitation and your kind words. I guess one could ask, with 170 million Bangladeshis, what does a foreigner like myself do here? If it's 170 million not enough and you need one extra? So let me try to answer that question. First of all, as Abir said, I think comparative public policy is a great tool that could allow Bangladeshi civil servants and civil society to chart the way forward in your next 50 years of independence. There's also a second issue that's quite close to my heart, I must say. One game I like to play, or one story I like to share, is to try to point out all the most unusual places where I heard Bangla spoken.
from the headquarters of the Bank of Finland to the Juba International Airport in South Sudan, the world's youngest country that actually hosts a large contingent of Bangladeshi military and police within the UN forces. And based on that, what I thought is that within countries of its size and history, Bangladesh has an incredible global footprint. You know, you're not going to find representatives of, I don't know, Chile or Argentina or Egypt in every single corner of the world. But the challenge for the government and the society and a community as ours is, I think, translating the footprint into the impact and making that impact positive for Bangladesh as a country, for its wider region, and for a more fair and just world that we all have a chance to build. I'm very honored to play a small part in that, and I'm very much looking forward to working together with all of you. Thank you very much, and over to you, Abir. Thank you, Carol. You know, it's always a pleasure to hear from you and your great ideas, and we're extremely grateful on behalf of all of us at YPF that you joined us, and we look forward to learning from you and working with you. At this point, I'll also invite one of our global fellow, who is an expert in foreign policy, Sandeep Chulani, to share a few words on this occasion. Sandeep, you have to unmute. Yep. Hi, everyone. I'm so glad to be here today for the launch of YPF. First of all, obviously, I want to congratulate the team and all of us for being here with IPF. It is my great honor to be invited, and I'm really glad to be here. So let me introduce myself first. I'm doing my PhD at the City University of Hong Kong. My personal research is on transboundary water and hydropolitics. I've previously worked on projects with organizations that deal with water risk in China and in Greater Asia. So in the coming 21st century, you know, I heard a lot about climate change, though my Bangla isn't very good, so I didn't really understand much. But of course, climate change is one of those things that is going to affect freshwater availability for Asia greatly, but, you know, throughout the world, really. So it's not only hydropolitics I look at, but also regional cooperation and competition. So you've got two great behemoths in China and India. And, you know, Bangladesh's geolocation is so critical because it's right between these two giants. So how Bangladesh positions itself between the two countries, how it balances relations between the two countries, and really its global footprint, as we just heard from Carol as well, like how it positions itself in the coming 10, 15, 20 years is going to be so crucial. So my research really looks at how institutions engage with states, right? So you've got the grassroots level, the policy networks, and governments. So policy networks are obviously crucial in moving policies from paper to action. And I'm so glad to hear, you know, that you've got plans, we've got plans to have YPF move exactly in that direction. It's not about theory. It's not only about talking. It's not about writing position papers that nobody reads. You know, we've seen extensive networks and a very real push to get policies into the hands of politicians who can actually actuate change. And that's something I'm truly, truly excited by. I think Bangladesh, as Carol also says, is in such a global position. And like I said, the geolocation of Bangladesh is so critical, not only for water, but, you know, regional cooperation in the future as well. It can, as we heard Abir say, it can go, you know, in one direction, but I'm really looking forward to going in the other direction, moving up and becoming truly a jewel in Asia. So I'm so glad to be here. Congratulations to all of us for launching YPF, and I'll pass it back to Abir now. Thank you so much. They're very encouraging words from both Carol and Sandeep, and I'm really grateful. You know, Professor Nurul Islam is one of our honorary fellows. We have 4 honorary fellows, Dr. Hamida Hossain, Dr. Mohammad Tariq, Dr. Moshur Rahman, and Professor Nurul Islam. And Professor Nurul Islam was the deputy chair of our first planning commissioner, and Bangabandhu himself being the chair. And he said something important in one of the YPF talking policies. He said that, you know, when a small country negotiates with a big country, it has to be 4 times smarter.
And I'm just glad that we have someone as our fellow who is researching exactly on China and India. So now our civil servants would know when we are going in the table with China and India, where to hit them and, where to get our points home. So I'm really, really delighted that, and I'm being very public about it, that this is very strategic from YPF. At this point, I'm planning to invite, আমি এখন শামিমা পপি আপাকে ইনভাইট করব। শামিমা পপি আপা আমাদের ফেলো ফর রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন এন্ড পাবলিক সেক্টর। থ্যাংক ইউ আবির ভাইয়া। আমাকে কি শোনা যাচ্ছে? ওকে, ফাইন। প্রথমে লিটারালি আমি এই জন্য খুশি যে আমি এটা একটা পার্ট হতে পেরেছি। একটু আগে আমার এক কলেজের ফ্রেন্ড জিজ্ঞেস করছিল যে এটা আসলে কিভাবে পার্ট হতে হয়, তখন আমার হঠাৎ করে মনে হলো যে I was actually lucky to be a part of this. So I need to know in future how YPF will recruit the fellows so that I can let other people join this fellowship. আমার যে বিষয়টা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল একটা সময়, সেটা হচ্ছে এডুকেশন। কোনো একটা কারণে আমার ট্র্যাক চেঞ্জ হয়ে আমি এখন সিভিল সার্ভেন্ট হিসেবে কাজ করছি। এই সেক্টরটার চার্মটা হচ্ছে এটা যে সবগুলো এখানে যে সেক্টরগুলো নিয়ে আমরা কথা বলছি সবাই, ক্লাইমেট চেঞ্জ হোক বা এডুকেশন হোক অথবা এমপ্লয়মেন্ট হোক, সবকিছুই এটার সাথে কোনো না কোনো ভাবে জড়িয়ে যায়, আর সবগুলো তো নিজেরা জড়িত থাকি। তো সবচেয়ে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমরা এখানে প্রত্যেকের জন্য একটা বড় সাপোর্ট হতে পারবো, সেটা নলেজ শেয়ারিং হোক আর এক্সপেরিয়েন্স শেয়ারিং হোক, অথবা কাজের ক্ষেত্রে একজন আরেকজনকে ঠিক কোন দিকটা আমি যাচ্ছি সেই জায়গাটাতে আমার যে অ্যাকাউন্টেবিলিটি সেটা আছে কিনা সেটা চেক করার জন্য, মানে একজন আরেকজনের চেক করে দেবার জন্য। কারণ অনেক সময় আমরা কাজ করতে যে নিজের যে ট্র্যাকটা সেটা হারিয়ে ফেলি। তো এটার জন্য আমার মনে হয়েছে এই প্ল্যাটফর্মটা খুব দারুণ একটা জায়গা হয়েছে, আমরা একসাথে সেই কাজগুলো করতে পারবো। আর সিভিল সার্ভেন্টদের একটা ব্যাপার নিয়ে আবির ভাই একটু আগে বলেছিলেন যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা কথা বলতে পারি না, আমাদের কিছু লিমিটেশনস থাকে। লিমিটেশনস না বলে আমি বলবো রেগুলেশনস, রুলস এন্ড রেগুলেশনস আছে। তো যে কারণে আমরা কথা বলতে পারি না। তো আমি আশা করব যে YPF সেই সেফ প্ল্যাটফর্মটা আমাদের জন্য হবে যেখানে আমরা আমাদের কথাগুলো বলতে পারবো উইদাউট বিং অ্যাট রিস্ক অফ মাই সার্ভিস অর এরকম কোন একটা জায়গায় যাওয়ার চেয়ে আমি এরকম কথাগুলো বলতে পারবো, এবং সেই কথাগুলো বলে যে সাপোর্টটা আমার প্রয়োজন অন্যদের থেকে, যারা একাডেমিক্স আছেন, যারা অন্যান্য জায়গা থেকে প্রফেশনাল এক্সপার্ট আছেন, তাদের কাছ থেকে সেই সাপোর্টগুলো আমি নিতে পারবো যেখানে আমার লিমিটেশনস গুলো আমাকে আটকে দিবে। সেই আশাটাই করছি সবার কাছে। আর অনেক বেশি শেখার সুযোগ নিয়ে, মানে শেখার আশা নিয়ে আমার আসলে এখানে জয়েন করা। তো সবার জন্য শুভকামনা, এবং ওই জায়গাটাতে থাকবে যে অতুলি যেটি বলছিল, যে অতুলি মানে আফসানা এডুকেশনের। তো আমি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই যে বাকি 99 জন, সেই 99 জনকে নক করতে পারবো টু বি মাই সাপোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আবির ভাই এবং তার টিমকে স্পেশালি থ্যাঙ্কস আমাকে এখানে আনার জন্য। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ পপি আপা। আমার মনে হয় যে আমরা একটু সাকসেসফুল YPF ফেলোশিপের ফার্স্ট লঞ্চেই যে আমাদের পাবলিক সেক্টর ফেলো আর রেফারিং টু আওয়ার এডুকেশন ফেলোস। সো এই যে সিনার্জি, কম্প্রিহেন্সিভ নেচার, আই থিংক এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখানে 2 জন সিভিল সার্ভেন্ট আছেন যারা ইউকে এর সিভিল সার্ভেন্ট, আমরা তাদেরও আমাদের ফেলোতে তারা জয়েন করেছেন, আমরা রিয়েলি গ্ল্যাড। তাদের কাছে যাব। তার আগে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যখন শুরু হয়েছে, ওয়ান অফ আওয়ার ফাউন্ডিং প্রিন্সিপালস ওয়াজ ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসি ইজ ভেরি মাচ রিলেটেড টু ইকুয়ালিটি অফ অপরচুনিটিজ। ডেমোক্রেসি and freedom of expression is also very important for innovation and economic growth, sustainable economic development. তো আমরা এই ডেমোক্রেটিক রিফর্মস, ইলেকশন রিফর্মস, পলিটিক্যাল রিফর্মস কি দরকার, এই জায়গাটাতেও YPF অনেক কাজ করে। আমরা জোনায়েদ সাকি ভাইয়ের সাথে কাজ করছি, আমরা বিএনপি নরশদ জামিরের সাথে কাজ করছি, আমাদের কয়েকটা টিম। এখানে আমাদের ফেলো আছেন নাজমুল হাসান ভাই। আমি এখন নাজমুল হাসান ভাইকে, আমাদের পলিটিক্স এন্ড গভর্নেন্স এর ফেলো, তাকে ব্রিফলি কিছু বলার জন্য আমন্ত্রণ জানাবো। Thank you, Abir Bhai and everyone. I'm really glad to be here. এখানে এত এক্সপার্ট তাদের ভিড়ে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি খুবই অনার্ড অ্যাকচুয়ালি। তো আমি সংক্ষেপে, যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে, আর অনেকেই কথা বলবেন, আমি যেটা আপনি বলছিলেন যেটা যে আমরা কেউ এক্সপার্ট হলেও অন্য এক্সপার্টিসের ভোক্তা, আমি এই কথাটা খুব মার্ক করেছি এবং আমার কাছে এই কথাটা খুব ভালো লাগছে আসলে। তো আমরা এখানে যারা বিভিন্ন এক্সপার্ট, আমার আগ্রহের জায়গা যেটা দেখেন, আমরা যখন
কেউ হয়তো এনার্জি সেক্টরের এক্সপার্ট, কেউ হেলথ সেক্টরের, কিন্তু আমাদের কি ইমিডিয়েটলি এফেক্ট করে পলিটিক্স, রাস্তায় কি হয়। ফর এক্সাম্পল এখনকার যে টেনশনটা আমরা দেখি, ইসলামপন্থী বা হেফাজত ইসলাম যারা মাঠে যাদের গরম করে ফেলছে, আমরা সবাই কিন্তু এটা নিয়ে এঙ্গেজ হয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে পলিটিক্স আমাদের প্রত্যেকটা জিনিসকে এফেক্ট করে। তো এখানে আমাদের যে 4-5 জন ফেলো আছেন, আমরা যে জিনিসটা করার চেষ্টা করব বা করব, আমাদের বিভিন্ন মতাদর্শিক যে ধারা উপধারা আছে তাদের আন্ডারস্ট্যান্ডিং গুলোকে একটা টেবিলে আনা, বোঝার চেষ্টা করা, যে তাদের ভিউ অফ বাংলাদেশটা কি, তারা কি চায়, কেন চায়, এগুলোকে লজিকলি, তারপরে হচ্ছে হিস্ট্রিক্যালি, তারপর ফ্যাক্টস বেসিসে এগুলোকে অ্যানালাইসিস করা, বোঝা, দেন আই থিঙ্ক উই ক্যান রিচ এ কমন গ্রাউন্ড। আমরা এটা জানি যে দুই রাজনৈতিক দলকে তো আমরা এক করে ফেলতে পারবো না, এবং পলিসি ফোরাম থেকেও এটা সম্ভব না। তাহলে আমরা যেটা করতে চাইবো যে কমন গ্রাউন্ড খুঁজে পাওয়া যায় কিনা, যে বিভিন্ন মতাদর্শিক জায়গা যে আছে আমাদের, মতাদর্শিক যেই কনফ্লিক্টের জায়গা, আমরা কনফ্লিক্টটাকে কমিয়ে এনে কিভাবে একটা বেটার বাংলাদেশ, স্পেশালি আমাদের ক্রাইসিসের জায়গা, দেখেন এখন হেলথের ক্রাইসিস আছে, আমাদের রোড ঘাট উন্নয়নের প্রশ্ন আছে, আমাদের লোকাল গভর্নমেন্টের এখনো ডেভেলপ না, ওইভাবে স্ট্রাকচার দাঁড়িয়েছে কিন্তু আমাদের এম্পাওয়ার্ড না। এই যে আমাদের রাষ্ট্র গঠন বা ফাংশনালিটির যে প্রশ্ন, গভর্নেন্সের যে প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন তো অবশ্যই আছে, তারপর শাসনতান্ত্রিক সংকট আছে, এগুলোকে অ্যাড্রেস করা। আমরা যাতে ওই জায়গাগুলোতে যেতে পারি যেখানে আমরা মতাদর্শিক ইয়েতে আটকে না থেকে প্রয়োজনীয় কথাগুলো আমরা একটা লাউডলি ক্লিয়ারলি একটা প্ল্যাটফর্মে বলতে পারি। এক্ষেত্রে আমাদের যারা গভর্নেন্স, পলিটিক্স এন্ড গভর্নেন্সের যে সমস্ত ফেলোরা আছেন, তারপরে শাহান ভাই আছেন খুবই এক্সপার্ট, মানে উনি পাবলিক সেক্টরও এক্সপার্ট, ওনার দিক নির্দেশনা প্লাস অন্য যারা, তাদের সাথে কথা বলে আমরা একটা ইউনিফাইড ভয়েস রেজ করার চেষ্টা করব, যেখান থেকে আমরা মনে করছি যে একটা নতুন বাংলাদেশ যেটা ইনক্লুসিভ, ধর্ম, বর্ণ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড দে আর কামিং ফ্রম, নারী পুরুষ যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসো না কেন, এই বাংলাদেশ বিফোর অল, এইরকম একটা থিম নিয়ে আমার আশা যে বাংলাদেশ এই ফোরামে আসা, যে আমি কাজ করতে চাই, আমার বিভিন্ন মানুষের সাথে কথা বলার, কাজ করার কিছুটা এক্সপিরিয়েন্স আছে, আমি তাদের ভিউ এই টেবিলে নিয়ে আসতে চাই এবং অন্যদের সাথে এক্সচেঞ্জ করে আমরা একটা কমন প্ল্যাটফর্মে আসতে চাই। আমার মতে পলিসি ফোরাম ইজ এ ওয়ান্ডারফুল মানে প্লেস, যেখানে এরকম প্ল্যাটফর্ম আমি আর পাইনি আগে কোথাও, যেখানে আমি ভিন্ন মতের মানুষের সাথে একটা সিভিল ডায়ালগ করা যায়। দেখা যায় জনের সাথে কথা বলতে যাই, কিন্তু মতাদর্শিক বায়াস এমন থাকে আমাদের, তার সাথে কন্টিনিউ ডায়ালগ করা যায় না লং সময়। আমি এই ফোরামে এসে দেখলাম যে বিভিন্ন শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষজন, বিভিন্ন এক্সপার্টের মানুষজন এসে একটা জায়গায় কথা বলছে, ঠান্ডা মাথায় কথা বলার একটা স্পেস তৈরি করে দিয়েছে ওয়াইপিএফ। দিস ইজ এ ওয়ান্ডারফুল প্লেস। আমি এই এনজয় করছি, আমি মনে করি এইটা আমরা বাংলাদেশের মানুষের কাছে বড় আকার দিতে পারবো। এই জায়গায় আমি চাই অন্যদের সাথে কাজ করবো, অন্য গ্রুপের যারা আছেন, অন্যান্য ফেলো যারা আছেন তাদেরকেও শুনতে চাই, এবং আমি এবং আমার যারা ফেলো আছেন এই গভর্নেন্স এবং পলিটিক্স, আপনাদেরকে সবাইকে আমাদের সাথেও এঙ্গেজ হওয়ার, পরামর্শ দেওয়ার, অংশগ্রহণ করার আহ্বান জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি, ধন্যবাদ নাজুল ভাই। আমাদের সাথে আমাদের দুজন অ্যাডভাইজার আছেন, আসিফ শাহান ভাই এবং নাবিদ চৌধুরী ভাই। আমি তাদের কাছে সবার শেষে যাব আর সব ফেলোদের কথা শুনে তারপরে আমাদের কিছু দিক নির্দেশনামূলক কথা দেওয়ার জন্য আমি এই পর্যায়ে যাব আমাদের তফিকুল ইসলাম রিমন ভাইয়ের কাছে। তফিকুল ইসলাম রিমন ভাই ইজ আওয়ার সিনিয়র ফেলো ফর planning and local development. He's also a public sector fellow because he's a public servant in the UK. So Tawfiq bhai. ধন্যবাদ আবির, আমাকে সুযোগ দেওয়ার জন্য আবির এবং ওয়াইপিএফ টিমকে ধন্যবাদ। সো আসলে আমার পরিচয় দেওয়ার আগে আমি বলি যে এই যে ওয়াইপিএফ এর যে যাত্রাটা, তো আমি শুরু থেকে মোটামুটি আছি, কিন্তু তার আগেও মানে ওয়াইপিএফ শুরুর আগ থেকে যে জিনিসটা, তো আবির অক্সফোর্ডে যখন মাস্টার্স করতো, তা আমি অক্সফোর্ডে থাকতাম, তো তখন আমাদের কিন্তু মাঝে মাঝে আড্ডা হতো। তো আড্ডার মধ্যে কিন্তু আবির এই যে তার যে একটা ইচ্ছা যে পলিসি নিয়ে সে কাজ করবে, অনেকে এটাকে পলিসি ইনপুট দিবে, বাংলাদেশের জন্য কাজ করবে, এই জিনিসগুলো সে কিন্তু তখন বলতো। তা আমি মানে ভেরি গ্ল্যাড যে মানে সে তার এই যে ইচ্ছাটা, এটাকে সে বাস্তবে রূপ দিতে পারছে। অবশ্যই তার এটা নিজস্ব একার ইয়ে না, তার ইয়ে ছিল, তার সাথে অনেকের সহযোগী ছিল। তো এটাতে একটা বড় পর্যায়ে এসেছে, এবং আজকে এই যে ফেলোশিপের যে লঞ্চিং যে প্রোগ্রামটা, এটা আসলে একটা মনে করি একটা বিরাট অর্জন। তো এই কারণে আবিরকে ধন্যবাদ।
আর আমার পরিচয় হচ্ছে আমি এখন নটিংহাম সিটি কাউন্সিলে আছি, প্রিন্সিপাল প্ল্যানিং অফিসার হিসাবে কাজ করতেছি। বুয়েট থেকে পাশ করেছি, এরপরে কমিউনিটি স্কলারশিপ নিয়ে ইউকেতে আসার পরে মাস্টার্স করার পরে প্রায় 12 বছর ধরে আছি লোকাল গভর্নমেন্টে কাজ করতেছি প্ল্যানিং এ। তো নগর পরিকল্পনা যেটা, এটা হচ্ছে যে আসলে বাংলাদেশে কিন্তু একটা নতুন বিষয়। আমি যেটা বলবো নগর পরিকল্পনা নতুন বিষয় এই কারণে যে আমাদের যদি নগরগুলোর অবস্থা দেখি, বিশেষ করে ঢাকা সিটির অবস্থা, প্রতি বছরই যখন একটা প্রতিবেদন প্রকাশ হয় আমরা ঢাকা সিটিকে বসবাসের অযোগ্য সিটি, দূষিত সিটি এইসব তালিকায় আমরা দেখতে পাই। তো আমরা হতাশ হই কিন্তু। তো এই আমাদের কিন্তু আসলে বাংলাদেশের নগর পরিকল্পনাটা ওইভাবে কিন্তু করা হয় নাই। নগর পরিকল্পনা পড়ানো যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে, এটাও কিন্তু ইউনিভার্সিটিগুলোতে শুরু হয়েছে রিসেন্টলি। আমি বলবো বুয়েটে শুরু হয়েছে 1995-এ। তো এরপরও কিন্তু নগর পরিকল্পনাবিদরা আসলে ওই রকম ভাবে কাজ করার সুযোগ পায়নি। তো এক্ষেত্রে আমি মনে করি যে নগর পরিকল্পনা নিয়ে বাংলাদেশে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা অনেক উন্নয়ন করতেছি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেছি, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং উন্নয়নটা সাস্টেনেবল হচ্ছে কিনা। এই যে আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছি, এনার্জি নিয়ে কথা বলছি, এগুলো সবকিছুই কিন্তু নগর পরিকল্পনার একটা অংশ। তো আমরা একটা সিটিকে কিভাবে দেখতে চাই, 2031 সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাচ্ছি। এই উন্নত বাংলাদেশ গড়তে চাইলে কিন্তু আমাদের সিটিগুলা যে আমরা কিন্তু এই যে আমাদের উন্নত বিশ্বগুলোতে যে উন্নত বসবাসের যে তালিকা করা হয়, সেই তালিকাতে আমরা যখন বড় বড় সিটিকে, যে ভালো ভালো সিটিকে যে টপ 10-এ দেখি, তখন আমরা কিন্তু খুবই করে ওয়াও হাউ বিউটিফুল দিস সিটি ইজ, ইফ আই ক্যান লিভ দিস সিটি। সো এখন 41 সালের মধ্যে আমরা যখন বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে দেখতে যাচ্ছি, তো সেখানে কিন্তু আমাদের এই সিটিটা যাতে আমাদের উন্নতি হয় সেটা কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে, এবং এক্ষেত্রে কিন্তু নগর পরিকল্পনাকে আমাদেরকে ফোকাস দিতে হবে। এখনো কিন্তু বাংলাদেশের যে ন্যাশনাল আরবান প্ল্যানিং পলিসি যেটা, এটা কিন্তু ন্যাশনালি কোনো পলিসি নাই। তো সেই বিষয়ে আমাদের কাজ করার স্কোপ আছে। আমি মনে করি যে YPF থেকে আমরা এটাতে কাজ করব এবং সিটিগুলোর জন্য, সিটিগুলোতে বসবাসযোগ্য সিটি গড়ে তোলার ক্ষেত্রে ঢাকা সহ অন্যান্য বড় বড় সিটি এবং পৌরসভাগুলা, এখানে আহসানুল্লাহ ইসলাম টিটু ভাই যে আছেন, উনি আমার টাঙ্গাইল এরিয়া, আমার বাড়িও টাঙ্গাইল। তো এই যে টাঙ্গাইল পৌরসভা বা এইরকম পৌরসভাগুলোতেও যাতে আমরা সঠিকভাবে পরিকল্পিতভাবে গড়ে তুলতে পারি, সেখানে আমাদের কাজ করার অনেক স্কোপ আছে। বড় আমরা যুক্তরাজ্যে যদি বলি, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব দেশগুলো কিন্তু সব সিটিগুলোতে পরিকল্পিত হিসাবে গড়ে তোলার জন্য কাজ করছে। তো ইনশাল্লাহ YPF এর মাধ্যমে আমরা একটা ভালো একটা কাজ করার এই ক্ষেত্রে চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ তৌফিক ভাই। আমি একটু মাইন্ডফুল যে আমরা আসলে অনেক সময় হয়ে গেছে, কারণ আমাদের অনেক ফেলো এবং আমার সবার আইডিয়াগুলো তো এক্সাইটিং যে আমি কাউকে থামাতে চাচ্ছি না। বাট এরপরে আমরা যারা কথা বলবো, আমরা যদি একটু সংক্ষেপে বলি তাহলে সবাই শুনতে পারবে, এবং যারা অলরেডি কথা বলে ফেলেছেন তাদেরকে অনুরোধ করবো থাকার জন্য, কারণ আজকে যে আসলে কিউমুলেটিভ নলেজ আমরা নিয়ে বের হবো, আই থিঙ্ক এটা আমাদের পরবর্তীতে কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এই পর্যায়ে আমার বিজনেস এবং ফাইন্যান্সের যে ফেলো তাদেরকে অনুরোধ জানাবো, কারণ আমরা পাবলিক সেক্টর নিয়ে কথা বললাম, আমরা এনভায়রনমেন্ট নিয়ে কথা বললাম, বাট বাংলাদেশে প্রাইভেট সেক্টর ইজ আ বিগ স্টেক হোল্ডার। তো আমরা প্রাইভেট সেক্টর এন্ড জব ক্রিয়েশনে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি এটা নিয়ে আমরা কিছু কথা বলবো। আমি প্রথমে সৃজন সরকার, ফেলো বিজনেস এন্ড ফাইন্যান্স, তাকে আমন্ত্রণ জানাবো সংক্ষেপে কিছু বলার জন্য। Can you hear me? Okay. Thank you so much, Abir Bhai. Actually, YPF is a platform where I got to see how narratives from different perspectives of the society came together. And as Najmul Bhai actually jeta bolen খুবই ইন্টারেস্টিং ছিল যে এখানে যে এভিডেন্স বেসড ডিসকাশন যেটা আমরা পাই, সবার সাথে বিভিন্নভাবে কথা বলার সুযোগ, সেটা actually YPF facilitate করে, which was great for me to engage in. A brief background on me: I currently work at Bank of Montreal in capital markets, basically in process transformation. I did my education from University of Toronto, Rothman School of Management. I completed my MBA there. I'm more passionate in working on the economic policy on how to create an equal society, and that is one of the main motives of YPF. Also, equality in terms of economics and also in terms of social justice. That's the main focus for me here. Our YPF এ আমি আসলে এত ট্যালেন্টেড মানুষদের সাথে আজকে কমিউনিকেট করতে পেরে আসলে খুবই আনন্দিত, এবং I look forward to working with all of you guys here. Thank you so much. আমাদের
জবস এবং ডেভেলপমেন্টের সাথে রিলেটেড অনেকে আছেন। তো আমাদের জবস এন্ড ইকোনমিক পলিসির সিনিয়র ফেলো আছেন নাজিয়া আপা। নাজিয়া আপাকে আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, নাজিয়া আপা আমি জানি না আছেন কিনা, নাকি মিউটে আছেন। আমি চলে যাচ্ছি আমাদের জবস এন্ড মাইগ্রেশনের আরেকজন সিনিয়র ফেলো মারিনা সুলতান আপার কাছে। থ্যাংক ইউ আবির ভাই, আসলে অনেকক্ষণ আলোচনা হচ্ছে এবং সবার আলোচনা আসলে শুনছি। আর আমার কথা শোনা যাচ্ছে? ওকে। আর এটা সত্যি আমার জন্য লার্নিং। আমরা কাজ করি দীর্ঘদিন, বিভিন্ন সেক্টরে আমরা কাজ করে আসছি এবং এখানে যে একটা যোগাযোগের একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হলো এবং সেটা যে আমি একটা পার্ট হতে পারলাম, এটা সত্যি আমার এর জন্য নিজের কাছে ভালো লাগা তৈরি হচ্ছে। আর আমি মনে করি যে এখানে কম্বিনেশনটা খুব অদ্ভুত, মানে একদম ইয়ুথ একটা মোর ফোর্সের জায়গায় রয়েছে আর মনে হচ্ছে তাকে ঘিরে আমরা সবাই ইনভলভমেন্ট থাকছে এবং বিভিন্ন সেক্টর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা আপনার আজকে যে মানে লঞ্চিং এর যে আয়োজনটা, এবং সেটা হচ্ছে আমাদের 50 বর্ষ এই মানে এইটাকে কেন্দ্র করে যে বিশেষভাবে এটার একটা আয়োজন করা, আমি মনে করি এটা অনেক বেশি গুরুত্ব বহন করে। কারণ আমরা জানি যে আমাদের স্বাধীনতাটা কিভাবে এসছে, সেখানে আমাদের ইয়ুথদের ইনভলভমেন্ট কিরকম ছিল, এবং আজকে বাংলাদেশ সেই জায়গা থেকে 50 বছর পার হয়ে অনেক কিছু অর্জন করেছে এবং সেই অর্জনের সাথে প্রত্যেকটা সেক্টরের ভূমিকা রয়েছে। আর আমি যে সেক্টরটা মূলত কাজ করি অভিবাসন সেক্টরে, এবং এখানে মনে করি যে অন্য যে এক্সপার্ট এরিয়াগুলো রয়েছে প্রত্যেকটার সাথে আমাদের কমিউনিকেশনটা থাকবে, লিঙ্ক থাকবে এবং আমাদের জানা বোঝা এবং শেয়ারিং এর অনেক বড় একটা ক্ষেত্র হবে। আর আমি এটা অবশ্যই বিশ্বাস করি যে লার্নিং আসলে বোথ সাইডে সবসময় থাকবে, আর সেই সুযোগটা যেন এটা অব্যাহত থাকে। এবং এখান থেকে যে আমাদের যারা এই প্ল্যাটফর্মের মূল যারা নেতৃত্বে থাকবেন, যে ইয়ুথ যাদেরকে আমরা বলছি, তাদের মধ্যে যেন সেই নলেজ গুলোকে আমরা কি বলবো এটা মানে ফুটে ওঠাটা দেখতে পারি, এবং সেইটাই যেন একটা বড় পাথেয় হয়ে যায়। কারণ এই পলিসি অ্যাডভোকেসিটা সত্যি সত্যি খুব কঠিন একটা কাজ, এত সহজ না। কিন্তু এই লার্নিংটাও কিন্তু এই যে এই প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসা এবং এরপর যে ধৈর্য নিয়ে এটাকে পুশ করার একটা ব্যাপার থাকবে, এরিয়াগুলোকে আইডেন্টিফাই করার ব্যাপার থাকবে, কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে যে এটাকে অ্যাচিভমেন্টের যে সৌন্দর্যটা থাকবে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার হবে। আমরা মনে করি যে আমরা প্রত্যেকেই এটা একটা কম্বিনেশন হব এবং এর একটা বড় অ্যাচিভমেন্টের স্বপ্ন নিয়েই আমি থাকবো এটা পাশে। ধন্যবাদ অনেক আমাকে এটার সাথে যুক্ত করার জন্য। অসংখ্য ধন্যবাদ মারিনা, আপনার সাথে কাজ করা সবসময় অত্যন্ত অনেক কিছু শিখতে পারি। ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। আমি এই মুহূর্তে আমাদের মাইগ্রেশন ডেভেলপমেন্টের আরেকজন সিনিয়র ফেলো লীরা শিরিন আপার কাছে যাব। হ্যাঁ আবির, থ্যাংক ইউ। আমি তো শুনছিলাম সবার কথা, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে সবার ফেলো সবার সাথে পরিচয় হলো এবং ইটস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা ভীষণ ভালো লাগছে। আমি যদিও মাইগ্রেশনের ফেলো বলছেন, বাট মোর অফ আমার নিজেকে মনে করি যে আমি যেহেতু জাস্টিস নিয়ে কাজ করি এবং বিশেষত নারীর প্রতি সহিংসতা যে মুভমেন্টটা আমরা করছি সেটা নিয়েই মূলত কাজ করি। সো আমাদের সাথে অনেক সেক্টর থেকে অনেকেই আছেন। আমার একটাই অনুরোধ যে আমরা অনেক কিছু নিয়েই কাজ করব, কিন্তু তার পাশাপাশি আমরা যেন এটা ক্রস কাটিং হিসেবে ভায়োলেন্স এগেইনস্ট উমেন বা জেন্ডার বেসড ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স যেটাই আমরা বলি, আমি জানি YPF এর এটা একটা আলাদা এরিয়া যেটাতে সব ফেলোরা কাজ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এগুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। যদিও ডেভেলপমেন্ট পার্টনার, সিভিল সোসাইটি, এনজিওস অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করছে, বাংলাদেশে অনেক ইমপ্রুভমেন্টও হয়েছে। আবার একই সাথে আমাদের যখন কোভিড বেড়ে যাচ্ছে, প্যান্ডেমিক যখন আবার আমরা আরেকটা লকডাউনের মধ্যে ঢুকছি, আপনারা সবাই শুনে থাকবেন নিশ্চয়। আমরা জানি যে আমাদের যখন প্যান্ডেমিক আসলো তখন ভায়োলেন্স এগেইনস্ট উইমেনকে আমরা শ্যাডো প্যান্ডেমিক বলতে শুরু করলাম, কারণ এটা আমাদের ভেতরে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন যে কতটা সিভিয়ার
সেইটা কিন্তু দেখিয়ে দিল আমাদেরকে, মানে আরো একভাবে আবার আমরা নতুন করে কোভিডের আরেকটা স্টেজে যাচ্ছি। আমার মনে হয় আমরা যে যে সেক্টরের কথা বলি, পলিসি নিয়ে কথা বলি, ইউথ পলিসি ফোরামের মতো একটা ফোরাম, এখানে স্কলার্স ফ্রম ডিফারেন্ট ওয়ার্ক আমরা সবাই আছি। আমরা যদি এই ইস্যুটা নিয়ে কথা বলি, কাজ করি, আমার মনে হয় যে সেটাতে আমরা অনেক স্ট্রং একটা কন্ট্রিবিউশন করতে পারবো। সো আমার এটাই প্রত্যাশা, যারা ইউথ ফেলো আছেন, আমাদের যারা অ্যাডভাইজার রয়েছেন, ওনারা অনেক এক্সপার্ট, অনেক জায়গায় কথা বলেন। তো আমাদের অন্যান্য সমস্ত ইস্যুর পাশাপাশি জেন্ডার বেস ভায়োলেন্স বা ভায়োলেন্স এগেনস্ট উইমেন নিয়ে আমি ইউথ পলিসি ফোরাম এবং ফেলোদের সবার সহযোগিতা এবং সবার ফোকাস চাইবো, এবং এনি টাইম যদি আমি কোনোভাবেই হেল্প করতে পারি সেটাতেও আমি সবসময় সাথে আছি। বিকজ আমি আমার অ্যাপার্ট ফ্রম মাই জব, আমি এটাকে হচ্ছে আমার ভলান্টারি কাজ বলি, এটা আমার কমিটমেন্ট বলি। আমি অলসো পার্ট মেম্বার অ্যাডভাইজার ফর বাংলাদেশ উইমেন লয়ার্স অ্যাসোসিয়েশন BNWLA। তো সেই জায়গা থেকেও আমার মনে হয় যে আমাদের অনেক বেশি কাজ করার সুযোগ রয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ওয়েলকাম টু অল ফেলোজ। ধন্যবাদ মীরা আপা। আমি এই পর্যায়ে মারিন আহমেদ আপার কাছে যাব। আপা আমাদের সিনিয়র ফেলো ফর জবস এন্ড প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট। আপা একটু আনমিউট করে নিতে হবে। Abir, thank you so much for welcoming me on this beautiful, beautiful platform, and really glad to see, like, you know, all the brilliant people from across the globe. I mean, who is coming towards, like, you know, building the future of Bangladesh, or the tag that you have said for better served, right? Okay. So the thing is that এখানে আমি সবার কথাই খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, and in conclusion যেটা আমার যে সেক্টরটা নিয়ে আমার কাজ করার কথা সেটা হচ্ছে private sector and jobs in particular. আর যেহেতু আমি কাজ করছি for, like, you know, last 15 years ধরে in human resources management, so this is something, like, you know, I'm very passionate about. কারণ বাংলাদেশের জার্নিটা আজকে যে আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মটা যে লঞ্চ করছি অন দা মার্ক অফ লাইক 15th, আমি লাইক সুবর্ণ জয়ন্তী বাংলাদেশে। তো 50 বছর ধরে একটা দেশের আমি যদি জার্নিটা আমি যদি একরকম ভাবে যদি শেয়ার করতে চাই, তাহলে আমাদের কিন্তু আমরা সবাই কিন্তু মোরলেস এটার সাথে কানেক্ট করতে পারবো। বিকজ আমাদের এখানে অনেকে কিন্তু আছেন যারা দেশে কাজ করছেন, বাইরে পড়াশোনা করেছেন, বা এখন বাইরে থাকছেন। একটা জিনিস যেটা হচ্ছে কান্ট্রির যে ব্র্যান্ডটা তৈরি করে নেওয়া, I guess like YPF will give us a wonderful platform to create the brand that what is Bangladesh all about. আর একটা জিনিস যেটা হচ্ছে একটা ইনিশিয়াল সময় ছিল, বাংলাদেশ একটা সময় ছিল যখন আমরা ছোটবেলায় বাইরে যেতাম এবং কাউকে যখন বলা হতো যে তুমি কোন দেশে, তো আইদার ধরে নিত আমি হয়তো বা ইন্ডিয়ান বা সাবকন্টিনেন্টের কোনো একখান থেকে এসেছি, কিন্তু বাংলাদেশ বললে দেশটা কি, আমি হোয়াট ইজ বাংলাদেশ, এটাই কিন্তু চেনাতে সময় লাগতো যে বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি হুইচ ইজ আ নেইবারিং কান্ট্রি রাইট বিসাইডস ইন্ডিয়া। কিন্তু এখন যখন হচ্ছে আমরা ফরেনারদের সাথে যখন কথা বলি, তখন কিন্তু হচ্ছে when we talk about বাংলাদেশকে কিন্তু হচ্ছে খুব বেশি মানুষের সাথে কিন্তু এখন নতুন করে চেনাতে হয় না। we are already creating the mark, as হচ্ছে আমাদের also ক্যারল ক্রাপনিস্কি যেটা বলছিলেন আর কি, যে like, you know, 170 million people has now a footprint across the globe আর কি। তো এখন ওইটার পার্সপেক্টিভ থেকে আরেকটা যেটা আমরা করতে চাই, we have talked about environment reform, আমরা কথা বলেছি about healthcare sector and all that, কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে বাংলাদেশের জন্য এখন প্রচন্ড রকম ভাবে গুরুত্বপূর্ণ, বিকজ বাংলাদেশের এই 50তম বছরের পর সামনের দিকে যখন আমরা যাচ্ছি, আমাদের এই 170 মিলিয়ন পিপলের হচ্ছে যে জব ক্রিয়েশন, জব স্কোপটা যে তৈরি করা, এটা হচ্ছে একটা ভেরি বিগ একটা চ্যালেঞ্জ কিন্তু, বিকজ আমাদের কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি একটা বিশাল বড় একটা পার্সেন্টেজ অফ আওয়ার ওয়ার্কফোর্স কিন্তু হচ্ছে ইনফর্মাল ওয়ার্কফোর্সের সাথে হচ্ছে জড়িত, যেটা কিনা হচ্ছে আপনার মানে আমরা যদি কম্প্রিহেন্সিভ কন্ট্রিবিউশন টু দ্য জিডিপি, এটার কিন্তু হচ্ছে কোনো রিফ্লেকশন কিন্তু হচ্ছে আমরা দেখতে পাই না। তারপর যেটা হচ্ছে যে আমাদের যেহেতু উই হ্যাভ আ ভেরি হিউজ মানে পপুলেশন, এবং এই পপুলেশনের লিটারেসি রেট নিয়েও হচ্ছে যেহেতু আমাদের এখনো পর্যন্ত উই আর নট অ্যাট পার, আই মিন হচ্ছে টোটাল
পপুলেশনের হচ্ছে এডুকেশন লেভেলটা নিয়ে। সেটার কারণে হচ্ছে দিস বিগ পপুলেশন, এটাকে আমরা যদি সামনে আমাদের যে জব ক্রিয়েশনের যখন আমাদের কোয়েশ্চেন গুলো চলে আসে, তখন দ্য কোয়ান্টিটি অফ জবস দ্যাট উই নিড টু ক্রিয়েট অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য জবস, বিকজ একটা জব ক্রিয়েট করলে কিন্তু হবে না। উই আর অলসো টকিং অ্যাবাউট লাইক ইউ নো লাইফ রিফর্ম অথবা হচ্ছে কোলা মেনটেন করার যে বিষয়গুলো থাকে, যে লিভিং এর যে বিষয়গুলো, বাংলাদেশে কিন্তু হচ্ছে ফুড প্রাইসেস কিন্তু ইজ ভেরি এক্সপেন্সিভ আমরা যদি অন্যান্য জায়গার সাথে কিন্তু তুলনা করি। এন্ড দেন এগুলা কিন্তু হচ্ছে ম্যানেজ করার জন্য আমাদেরকে কিন্তু হচ্ছে কাজ করার প্রচন্ড রকমের মানে মনোযোগ নিয়ে হচ্ছে কাজ করতে হবে। বিকজ আমরা কিন্তু অলরেডি প্যান্ডেমিকের কারণে যে একটা সিচুয়েশনের মাঝখানে যাচ্ছি ফর দ্য লাস্ট 1 year অ্যাকচুয়ালি, এটা কিন্তু আমাদেরকে অনেকখানি কিন্তু একদিক থেকে কিন্তু পিছিয়ে দিয়েছে আমি বলতে চাই। বিকজ আমরা কিন্তু প্যান্ডেমিক সেশনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দেয়ার আর পিপল যারা কিনা হচ্ছে যখন সবকিছু থেমে যাচ্ছে তখন দে হ্যাভ নাথিং এলস টু ডু। ওকে, তারা হচ্ছে রাস্তায় বেরোতে পারছে না দেখে তাদের ইনকাম কিন্তু কমপ্লিটলি হচ্ছে অফ হয়ে যাচ্ছে। ওকে, এবং প্লাস যেটা হচ্ছে যে ইভেন লাইক হচ্ছে যখন জব সেক্টরও কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে যাচ্ছি বা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্যান্ডেমিকে বসে বসে এই যে নাও দ্য হোল কান্ট্রি হ্যাজ বিকাম ইউজ টু ওয়ার্ক লাইক ইউ নো ওয়ার্ক ফ্রম হোম একটা অ্যাপ্রোচ থেকে, কিংবা দ্য চেঞ্জিং ওয়ে অফ লাইক ইউ নো how people work or like you know how the future workforce will look like, কিংবা হচ্ছে আমরা ফোর্থ রিভলিউশনের কথা বলছি। সো অল দিস যে সামনে যে চ্যালেঞ্জেস গুলো আসছে, ওই চ্যালেঞ্জ গুলোর জন্য হচ্ছে বাংলাদেশ ঠিক কতখানি প্রস্তুত আছে এটা নিয়ে কাজ করার জন্য হচ্ছে আই উড লাইক টু লাইক নো, কারো যদি কোনো রকমের কোনো feedback থাকে, I'm open to hear that, and I'm also open to work collaboratively with all of you because we want Bangladesh to roar in future. So thank you very much, and I hope to work with all of you, and suggestions are like you know welcome, and thank you once again YPF for creating this awesome platform which probably will help shaping Bangladesh in future. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের সিনিয়র ফেলো লোকাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনস জনাব তরিকুল ভাইয়ের কাছে যাব। তরিকুল ভাই। আবির, আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগছে যে এটা এতটা একটা কাইন্ড অফ ইন্টেলেকচুয়ালদের একটা মিলন মেলা আমি বলবো, বাট ওয়াইপিএফ কে হাউ শুড আই ওন, মানে তোমার বলার ভাষা নেই যে এটা একটা গ্রেট প্ল্যাটফর্ম। আমি তিনটা পার্সপেক্টিভে অনলি 2 মিনিট কথা বলবো বিকজ উই আর রানিং আউট অফ টাইম। আবিরকে অনেক কিছু ম্যানেজ করতে হচ্ছে এই সময়ের মধ্যে। তো এটা হচ্ছে যে আমার কাছে মনে হয়, আমি যেহেতু স্থানীয় সরকার নিয়ে কাজ করছি, গবেষণা করছি, শিক্ষকতা করছি, পড়াচ্ছি, তো আমার কাছে মনে হয় যে অনেক সময় খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম যে আমাদের যে রিসার্চ বেসড যে এভিডেন্স সেগুলো রিচ আউট করা টু কমিউনিকেট উইথ দ্য পলিসি মেকার কাইন্ড অফ ভেরি ডিফিকাল্ট একটা জব ছিল, বিকজ আই ওয়াজ স্ট্যান্ডিং অ্যালোন। But as long as YPF with me, with all of us, so it works kind of as a bridge between academic and policy maker. Then কারণ হচ্ছে একাডেমিকরা মূলত কাজ করে on behalf of the grassroots people based on their empirical research. তো সেই রিসার্চকে কিভাবে পলিসি ফর্মুলেশনে ইনপুট আকারে দেওয়া যায় যাতে জনগণের অ্যাসপিরেশন রিফ্লেক্টেড হয়, সেই প্রাণবন্ত প্রচেষ্টা YPF করে যাচ্ছে। সো আমি বিশ্বাস করি যে এই স্বাধীনতার 50 বছর পূর্তিতে YPF এর কাছে আমার প্রত্যাশা যেটা হচ্ছে যে প্রথমত যে আমরা দেখি যে বাংলাদেশের যে মিনিস্ট্রি গুলো আছে, আবির প্রত্যেকটা মিনিস্ট্রির জন্য তুমি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যদি দেখো যে স্ট্যান্ডিং কমিটি কাজ করে, স্ট্যান্ডিং কমিটির সাথে এক্সপার্টদের ইনভলভ করার একটা সুযোগ আছে আমি জানি। সেখানে কিন্তু ফর এক্সাম্পল স্ট্যান্ডিং কমিটি অন ডিজাস্টার ম্যানেজমেন্ট, স্ট্যান্ডিং কমিটি অন লোকাল গভর্নমেন্ট, সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে যাতে আমরা আমাদের পলিসি ব্রিফ দিয়ে কোনো একটা বিষয় ইমার্জিং ইস্যু, সে ফর এক্সাম্পল আমি যদি রিসেন্ট একটা ডেভেলপমেন্টের কথা বলি, রাজনৈতিক দলসমূহের যে নিবন্ধন আইন 2020, এইটা নিয়ে কিন্তু তোমার খসড়া প্রণয়ন করেছে, সেখানে তোমার ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের কথা আসছে, পল্লী পরিষদ, পৌরসভার নাম পরিবর্তন করে নগরসভা। এটার জন্য টু হোয়াট এক্সটেন্ট ইলেকশন কমিশন কনসাল্ট করেছে। আমি জানি পলিটিক্যাল পার্টির সাথে কনসাল্ট করার কথা, তাদের মতামত দিয়েছে, কিন্তু প্যান্ডেমিকের কারণে সে মতামত দিতে পারে না। কিন্তু এক্সপার্ট যারা আমরা কাজ করছি,
যে শত বৎসরের যে পুরাতন একটা ঐতিহ্যবাহী সংগঠন বা লোকাল গভর্নমেন্ট, সেখানে চেয়ারম্যানকে আমরা চেয়ারম্যান হিসেবে জানি, কিন্তু আমরা জানি উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার মাদার টাং সেখানে হয়তো বলা হচ্ছে পল্লী পরিষদ প্রধান হিসেবে থাকবে, আবার নির্বাচন কমিশন ভাবছে যে উইদিন ব্র্যাকেটের মধ্যে চেয়ারম্যান হিসেবে থাকবে। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের পলিসি লেভেলে কাজ করার একটা সুযোগ আছে, এক্সপার্ট অপিনিয়ন সিক করা। সো আমি ওয়াইপিএফ এর কাছে দুইটা আবেদন রাখবো, সেখানে আমি অ্যাক্টিভলি এনগেজ হতে চাই। সেটা হচ্ছে স্থায়ী কমিটিগুলোতে তোমার আমাদের যেহেতু মাল্টি স্টেক হোল্ডার, আক্তার ভাইয়ের কথা রেফারেন্স ধরি, আবার আবির ভাই বারবার রিপিটেডলি বলছে যে মাল্টি স্টেক হোল্ডার আমরা একটা ফোরাম। সো মাল্টি স্টেক হোল্ডার অ্যাপ্রোচ প্রয়োজন, কোঅর্ডিনেশন প্রয়োজন, এবং হচ্ছে যে আমাদের যে রিসার্চ, আমাদের যে ভাবনা, থট বেসড অন এম্পিরিক্যাল রিসার্চ, সেটা রিচ আউট করা, কমিউনিকেট করার একটা প্ল্যাটফর্ম হচ্ছে ওয়াইপিএফ। সো ওয়াইপিএফ এর মাধ্যমে আমরা কিন্তু এই স্ট্যান্ডিং কমিটিকে রিচ আউট করতে পারি। আবার এট দ্য সেম টাইম আরেকটা জিনিস আমাদের অ্যাডভোকেসি করতে হবে সেটা হলো, আমি ফিল করছি যে প্রত্যেকটা মিনিস্ট্রির সাথে, যেহেতু এখানে পলিসি মেকার আছে, মেম্বার অফ পার্লামেন্টরা কাজ করছেন, আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য টাঙ্গাইল, যেটা নিয়ে তুমি এনগেজ করেছো আমাকে, আমরা জানি যে ছোট ছোট যে ইনোভেশন, প্রো পিপল ওরিয়েন্টেড যে থট, সেটা কিভাবে আমাদের মেইন স্ট্রিম ডেভেলপমেন্টকে রিচ আউট করতে পারি, সেই প্রচেষ্টা থেকে সেটাকে স্কেল আপ করার জন্য আমরা কাজ করব। অ্যাপার্ট ফ্রম দিস, প্রত্যেকটা মিনিস্ট্রির যাতে এক একটা অ্যাডভাইজরি প্যানেল থাকে, যেখানে পার্টিকুলার অ্যাডভাইজররা, যেমন পাবলিক হেলথের যারা এক্সপার্ট আছে দেশে বিদেশে, তারা যাতে অ্যাটলিস্ট রিকগনাইজ করা, সে অ্যাডভোকেসিটা করতে হবে। লোকাল গভর্নমেন্টের একটা এক্সপার্ট প্যানেল, যেখানে বাংলাদেশে যারা লোকাল গভর্নমেন্ট নিয়ে কাজ করে, তুফাইল আহমেদ স্যার বা আমরা যারা ইয়াং জেনারেশনের কাজ করছি, হ্যাঁ, সবাই সাথে এটার সাথে থাকা, রিকগনাইজ করা, গভর্নমেন্ট যাতে মেক শিওর একটা প্যানেল করে, ইট কুড এক্সটেন্ড আপ টু 20 ইন নাম্বার, ফর এক্সাম্পল। তারপর ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ক্লাইমেট চেঞ্জ, তারপর হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথের একটা হেলথ এক্সপার্টরা থাকবে, এদেরকে রিকগনাইজ করা। হয়তো ওয়ান্স ইন ইয়ার তারা জুম মিটিং এর মাধ্যমে বসতে পারে, সেটা মিনিস্ট্রিকে লিড দিতে হবে। সেই জন্য যারা তোমার বিউরোক্রেসিতে আছেন, নট নেসেসারিলি মেম্বার অফ পার্লামেন্ট অর মিনিস্টার, যারা সচিব সাহেবরা কাজ করছেন বিভিন্ন লেভেলে, জয়েন্ট সেক্রেটারি থেকে তো তারা পলিসি ফর্মুলেশনে কাজ করে, তাদেরকে সাথে নিয়ে কিভাবে এই কাজটা করা যায়, এরকম একটা পলিসি এইড দিয়ে হেল্প করা। শুড ইউ নিড মাই সাপোর্ট, আমি আমার লোকাল গভর্নমেন্টে সেটা পলিসি দিয়ে, ফর্মুলেশন দিয়ে হেল্প করতে পারি। Absolutely, Bhaiya. Thank you so much for the ideas. মানে very very well put as always. আমি জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যে রোড টু রিফর্মস ম্যাট্রিক্সটা হচ্ছে, যেটা আপনারা লিড করবেন, আপনাদের আন্ডারে আমাদের ইয়াং প্রফেশনাল এবং স্টুডেন্টরা কাজ করবে, এটা সবচেয়ে বড় অবজেক্টিভটা হচ্ছে যে এই বাংলাদেশের 50 বছরে আইডেন্টিফাই করে ফেলা যে আমাদের সামনে চ্যালেঞ্জেস গুলো কি, এবং সেখানে ক্লিয়ারলি সেট করা যে আমাদের প্রায়োরিটিস গুলো কি, এবং ওয়ান্স উই হ্যাভ ডিসাইডেড দ্য প্রায়োরিটিস, তখন কিন্তু আমরা অ্যাক্টিভলি অ্যাডভোকেট করব। প্রত্যেকটা পার্লামেন্টারি কমিটি, ডিফারেন্ট পলিটিক্যাল পার্টির মানুষজন, সবাইকে বলবো যে না, দিস ইজ আওয়ার প্রায়োরিটি, ইউ হ্যাভ টু ডু ইট। মানে সোসাইটি ডিমান্ড করব, এবং তারপরে প্রতি 3 মাস 6 মাস পর ফলো আপ করবো যে কেন হচ্ছে না। যদি ভালো না পারে, উইল অলসো পাবলিশ আওয়ার রিপোর্ট যে কোন স্ট্যান্ডিং কমিটি ভালো করতেছে, কে খারাপ করতেছে। উইল চেঞ্জ দ্য গেম এন্ড উইল মেক শিওর দ্যাট দে প্লে অ্যাকর্ডিং টু আওয়ার টার্মস, নট নেসেসারিলি মানে সোসাইটি প্লেজ অ্যাকর্ডিং টু দেয়ার টার্মস। খুব সাহসী কথাবার্তা, বাট আই থিঙ্ক আমার সাথে এতজন ফেলো আছে যে আই থিঙ্ক আই ক্যান বি বোল্ড এন্ড আই ক্যান বি মোর বোল্ড। আর শুধু একটা মিনিট অ্যাড করব, 1 মিনিটও না, শুধু একটা কথা হচ্ছে আবির, যে যেমন ফর এক্সাম্পল এই যে খসড়া তোমার পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন অ্যাক্ট, এইরকম যখন ইভলভিং সিচুয়েশন হবে, তখন যাতে ওয়াইপিএফ তার পার্টিকুলার ইউনিটকে নিয়ে একটা বসে, প্রয়োজনে আমরা লেখনির মাধ্যমে অথবা ওয়াইপিএফ থেকে সরাসরি মিনিস্ট্রিতে, স্ট্যান্ডিং কমিটিতে বা পার্লামেন্টে তাদেরকে রিচ আউট করা, ওভার ইমেল, সেই দায়িত্বটা আমাদের নিতে হবে। আমি মনে করি ফেলোদের সেই রেসপন্সিবিলিটি আছে, যাতে অন টাইম আমরা অ্যাকশনে যেতে পারি। ফর এক্সাম্পল, এভরিথিং ইজ হ্যাপেন, তারপর যদি আমরা লিখি, উপস্থাপনা করি, রাউটলেস, স্প্রিঞ্জার, ইট নেভার ওয়ার্ক। রাদার হচ্ছে যে টাইম বেসড সলিউশন, সেটা তুমি তো নিজে অক্সফোর্ডে পড়েছো, ডিস্টিংশন সহ পলিসি লেভেলে পড়েছো, জানো। সো এই বিষয়গুলোকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। আই ডু বিলিভ যে এটার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, সবাই ভালো। আপনি যে রিসেন্টলি যে বই লিখছেন, এই বইটা যাতে, এই বই থেকে আউটকাম যাতে পলিসি মেকাররা জানে, পলিটিশিয়ানরা শুনে, আই উইল অলসো মেক শিওর ফর দ্যাট। আর আমাদের বই লিখছেন, আমরা বুক লঞ্চিং এর একটা ইভেন্ট করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। মার্জিয়া আপুর কাছে যেতে চাই। মার্জিয়া আপু, sorry, trying to start my video. Can you hear me? আমাকে শোনা যাচ্ছে? জি। Acha. Thank you so much, Abir, and thank you so much, Sanjida. This is such a beautiful initiative, and I'm truly honored to be part of it.
আজকে actually it's been a difficult day for us. আমরা বাসায় কিছু construction কাজ করছি and literally আমাদের ছাদ roofটা ভেঙে গেছে. And luckily we weren't in the room, otherwise it could have been a very bad accident with my son. And I was actually in two minds whether I can join this or not. And then I thought about all the Bangladeshi women who work despite all the adversities, and I was like, no, you know what, I need to make it a point to join. And yeah, that's basically how I think being a Bangladeshi woman is such a big part of my identity. To give a brief introduction, আমি বাংলাদেশে বড় হয়েছি, বাংলাদেশে পড়াশোনা করেছি, and then when I was in my late teens আমি সিঙ্গাপুরে National University of Singapore electrical engineering পড়েছি। এরপরে I joined the investment banking industry there and worked there for a few years, and then got relocated to London as part of my job. And currently আমি এখন লন্ডনে আছি, Canary Wharf এ কাজ করি একটা Australian bank-এ, working as the head of operational risk and assurance. So I think from my background it's pretty clear that in majority of my life situations, be it as a student, be it working in Canary Wharf, I think I've been a pretty sort of large minority. In various circumstances. So being in those situations, I personally feel that I'm very privileged. আমি একটা বাংলাদেশি মেয়ে হয়ে unmarried অবস্থায় I got to study abroad. Unmarried অবস্থায় I got to move again to another country and work in a setting which is very much dominated by middle-aged white men. So being in those circumstances, I feel I'm very passionate about making sure other people who perhaps are not as privileged me, sharing these opportunities or unlocking the potential for a wide group of Bangladeshi youth. And I think this fellowship initiative is so great because we can bring together our collective experiences, our collective opportunities to a wide range of youth population. So I think that's why this initiative is going to be brilliant. And secondly, the other thing I want to share is when I am at my workplace and in various settings, I always get asked about what's Bangladesh like, what are Bangladeshi women like, because they don't meet Bangladeshi women very often. And one of the things that I very proudly say is Bangladeshi women are probably one of the most resilient you'll ever meet anywhere. And it's not, recently, I'm sure all of you would have seen, New York Times actually credited the outperformance of Bangladesh to female empowerment. In my very humble opinion, I don't think all this female empowerment happened because we made the way very easy for our women. It's the other way around. I think women got empowered, women unlocked their potential, they outperformed despite a lot of adversities. And the reason I mention this is I think আমাদের youth, and it's not just us in Bangladesh, বেশিরভাগ millennials or Gen Z, we tend to focus on the problems. And in focusing the problems, we become part of the problem ourselves. I think if Youth Policy Forum and all of us with our collective experience, talent, etc., if we can galvanize the youth to think about the problems as challenges to solve rather than, for the lack of a better word, moan about them, I think we will go so much further ahead. And that would be that would be what I'd like to do with this forum going forward in whatever little way. I think whatever we can do in little ways, I think it will make a great change. And hopefully there will be opportunities to contribute from my end. I'll definitely be looking forward. Thank you again so much. Humbled and honored. Thank you, Marzia Apu. Very powerful words and very important words. আমি এরপরে যাব পারমিতা আপুর কাছে, আমাদের ফেলো ফর জেন্ডার এন্ড ইনক্লুশন। আমি তারপরে যাব ক্রিস্টাবেল র্যান্ডলফ আপুর কাছে, আমাদের ফেলো ফর রেগুলেটরি এনভায়রনমেন্ট। পারমিতা আপু। পারমিতা আপু আনমিউট করতে হবে। আচ্ছা, পারমিতা আপু যতক্ষণে জয়েন করেন ততক্ষণে আমি যদি একটু ক্রিস্টাবেল র্যান্ডলফ আপুর কাছে যাই। হ্যালো, পারমিতা আপু শুনতে পাচ্ছি। জি জি জি, আসসালামু আলাইকুম। আই এম সো সরি, আমার আসলে ভিডিও ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সেশন করার জন্য। আমি আসলে সকালে ঘুম থেকে উঠে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যেন আমি পুরোটা সেশন শুনি, এবং আই হ্যাভ বিন কনস্ট্যান্টলি আ পার্ট অফ দিস। আমি সকাল থেকে শুনছি, প্রত্যেকের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছি, এবং সবাই অলরেডি বলে ফেলেছেন মোটামুটি যে আমরা কেন এখানে এসেছি এবং আমরা কেন নিজেদেরকে অনেক বেশি লাকি
মনে করছি যে আমরা এই এত সুন্দর একটা প্ল্যাটফর্মের অংশ। আমি বারবার দেখছিলাম যে সবাই ফিরে যাচ্ছেন যে আমাদের ৭১-এর সময় কি আমাদের বেসিসটা ছিল এই মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করার পিছনে। সবাই বারবার বলছেন সাম্যের কথা, সবাই বারবার বলছি আমরা যে অন্যায় শোষণ এগুলোর বিরুদ্ধে কাজ করার কথা। সো সেখান থেকে আমি বলতে চাই যে আমি যেহেতু জেন্ডার এন্ড ইনক্লুশন নিয়ে কাজ করছি, আমার মনে হয় যে আমরা যেহেতু আমাদের আদর্শ দেশ যেটা গঠন করার জন্য আমরা শুরু করেছিলাম 50 বছর আগে আমাদের সংগ্রাম, সেটা থেকে আমরা যদিও অনেক দূরে যদি থেকেও থাকি, কিন্তু আমার মনে হয় যে জেন্ডার এন্ড ইনক্লুশনের অ্যাসপেক্ট যদি আমরা চিন্তা করি তাহলে নারী স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেক দূর এগিয়ে এসেছে। উইমেন এম্পাওয়ারমেন্টে কিন্তু আমরা বাংলাদেশকে আসলে একটা গ্রোয়িং কান্ট্রি হিসাবে বাংলাদেশ কিন্তু অনেক বেশি রেসপেক্টেড যখন আমরা গ্লোবালি দেখি। আমি এখন যখন আমার ফেলো যারা আমার কলিগস আছে, আমি এখন পিএইচডি করছি, আমার সাথে যারা এখানে কাজ করছেন তাদের কাছে আমি যখন শুনি ওরা অনেক বেশি অ্যামেজড এবং ওরা অনেক রেসপেক্ট করে বাংলাদেশকে অ্যাজ দ্য নেশন, বিকজ আমরা এত ছোট একটা, আমাদের বয়সটা এত কম, মাত্র 50 বছরের হিস্ট্রি আমাদের। এর মধ্যে আমরা যত দূরে এসেছি, আমাদের হেলথ কেয়ার সেক্টরে আমাদের যে চাইল্ড মর্টালিটি, আমাদের নিউবর্ন মর্টালিটি রেট আমাদের যত লো, আমাদের সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট সত্ত্বেও এটা খুবই কমেন্ডেবল। এবং আমি হেলথ কেয়ার সেক্টর নিয়েও কাজ করি, তো সেখানেও এটা খুবই রেসপেক্টেবল। সো সেই জায়গা থেকে যদি আমি বলতে চাই যে আমরা অনেক দূর এসেছি, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে শুধু নারী ক্ষমতায়ন না, জেন্ডার ইনক্লুশন চিন্তা করলে আমরা অন্যান্য আমাদের পুরুষদেরও কিছু অধিকার বিষয়ক ডেফিসিটস আছে বাংলাদেশে। আমরা যে ইনক্লুশনের কথা বলছি, সেজন্য আমি এটাও বলতে চাই যে আমাদের বিভিন্ন ইন্ডিজিনাস এথনিসিটিস আছে বাংলাদেশে, যারা অনেক ক্ষেত্রেই এইসব পলিসিজে তাদেরকে আমরা অতটা প্রায়োরিটাইজ করি না এবং তাদেরকে আমরা থট প্রসেসে এবং আলাপের টেবিলে আসলে সবসময় জায়গা করে দিতে পারি না। সো আই বিলিভ ইউথ পলিসি ফোরাম এই সব সেক্টরগুলিতে সামনে অনেক ভালো করে কাজ করবে। এবং আমি গত কিছুদিন ধরে দেখেছি ইউথ পলিসি ফোরামের গ্রুপগুলিতে আমরা যখন কথা বলি, সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে আমরা একটা থিঙ্ক বাবলের মধ্যে আছি। অনেকে বলেন যে বাবল জিনিসটা খারাপ কারণ আপনি আপনার রিয়ালিটি থেকে দূরে এবং চারপাশ থেকে দূরে, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা ক্রিয়েটিভ এবং একটা গ্রোয়িং একটা থট প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার জন্য একটা বাবলের আসলে প্রয়োজন আছে, যেখানে সবাই মুক্তভাবে নিজের কথাগুলো বলতে পারবে এবং অন্যরা প্রেজুডিসেস এবং জাজমেন্টস সরিয়ে রেখে লজিক এবং রেশনাল থিঙ্কিং এর মাধ্যমে মিউচুয়াল রেসপেক্ট রেখে সবাই সবার সাথে আলাপ করতে পারবে। আই এম ভেরি হ্যাপি, যেটা একটা খুবই ইউনিক জিনিস যেটা ওয়াইপিএফ আমাদেরকে অফার করেছে। আমরা সব ধরনের প্ল্যাটফর্ম থেকে, সব ধরনের ফাইন্যান্সিয়াল এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে সবাই ওয়াইপিএফ এ নিজের পার্সপেক্টিভ গুলি তুলে ধরতে পারছে এবং আমরা অন্যের ব্যাপারে অনেক কিছু জানতে পারছি। বাংলাদেশ যে এতটা ভ্যারাইটি অফার করে সেটা আমি নিজেও অনেক ক্ষেত্রে আসলে জানতাম না যদি ওয়াইপিএফ এর প্ল্যাটফর্মে না আসতাম। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। আমি আর বড় করবো না, আজকে অনেকক্ষণ ধরে আরো অনেকজন বাকি আছেন কথা বলার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আসলে না, যখন আমরা শুরু করলাম তখন ভাবলাম যে উইকেন্ড নষ্ট করে 2 ঘন্টা আসলে কে দিবে, তো ভাবলাম হয়তো 30 জনের মতো ফেলো হয়তো জয়েন করবে। যখন দেখলাম যে 64 ফেলো জয়েন করছে, তখন অ্যাজ এ মডারেটর, বাট দেন এগেইন মানুষজন এত ইনসাইটফুল কথা বলছে, কাউকে থামাতেও ইচ্ছা করতেছে না। তো আমি বললাম যে না, একটা প্ল্যান করি, সবচেয়ে এক্সাইটিং যে পলিসি এরিয়াগুলা সেগুলো শেষে রাখি, যেমন আমাদের ল, রাইটস এন্ড জাস্টিস, পভার্টি এন্ড ইনইকুয়ালিটি, হ্যাঁ, ফিউচার থিঙ্কিং, হ্যাঁ, টেকনোলজি, এই জিনিসগুলো এখনো বাকি আছে, সো যাতে শেষ পর্যন্ত অনেকে ইন্টারেস্টেড থাকে। সো দ্যাট ইজ I could totally understand why you began with health and everything. আমি রেলেভেন্সটা শুরু থেকেই বুঝতে পারছিলাম, যেহেতু আমাদের এখন প্রেজেন্ট স্ট্যাটাস কোতে হেলথ অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা গ্লোবাল প্যান্ডেমিকে আছি, সো কিভাবে আস্তে আস্তে you are going towards all the topics, I could
totally relate. So I guess সবাই এটা বুঝতে পারছে যে কেন কিভাবে আপনি যেটা বললেন আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনক্লুশন। আমাদের কিন্তু at the heart of YPF is equality of opportunities। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রত্যেকটা যে কাজ করি বা প্রত্যেকটা ইনিশিয়েটিভে আমাদের তিনটা আমাদের ক্রস কাটিং জিনিস থাকে। এটা হচ্ছে জেন্ডার, একটা হচ্ছে মাইনরিটি এন্ড ইনক্লুশন, এবং লাস্টেরটা হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। সো এই জিনিস তিনটা আমরা সব জায়গায় মেইন স্ট্রিম করার চেষ্টা করছি। এবং আপু যেটা বলছেন যে আমাদের যে এথনিসিটি যারা আছে, মাইনরিটি যারা আছে, তাদের রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের। যদি মেজরিটি হিসেবে আমরা ওই কাজটা করতে না পারি, দ্যাট ইজ আ হিউজ ফেইলিয়ার অন আওয়ার পার্ট। এবং এটা নিয়ে পভার্টি টিম থেকে ওয়াসিম ভাই আরো অনেক ডিটেইলসে কথা বলবেন, আমি ওদিকে যাব। এখন আমি এই মুহূর্তে ক্রিস্টাবেল আপুর কাছে যাচ্ছি। Thanks so much, Abir. I think first and foremost, a big congratulations to the YPF team is in order. Ami prothome jokhon YPF er সাথে introduced to it was through Facebook group, and the brilliant discussions of all these young people continue to inspire me. YPF এমন একটা জায়গা যেখানে you can have critique and collaboration all at the same time, and I am so happy to be a part of this. I thank YPF for actually having me as a fellow here. এবং আমি এখানে যে ওয়ার্ক স্ট্রিমটা নিয়ে হয়তো বা কাজ করব, and I look forward to contributing is on regulatory environment and corporate affairs. So আমি আসলে by training I'm a lawyer, I've been a practitioner, I've done consultancies, and now I work a lot with the industry and private sector. এবং আমি যে জিনিসটা expect করব, there are so many areas. The regulatory environment is a very broad term, and everything that we've discussed until now and we will be discussing in future cuts across it. So I would just say a couple of things, my message and what I see for a Bangladesh better served. Amader dujon research associate কিছুদিন আগে একটা খুব সুন্দর write up দিয়েছিল. I think it was Zahir Abbas and one of the other research associates that exit China and enter Bangladesh, and it was about how Bangladesh can be like your manufacturing destination of choice. And I think this is where we really need to think about how regulatory environment and corporate affairs, corporate governance can come together. And we can have data-driven, simplified, FX-based regulatory environment where there's a consultative process between the private sector, between industry, and we don't see disparate standards of governance between our public sector and private sector. I think we should aim for those, for eliminating those disparities, for having the same standards of transparency and disclosure across these sectors, and work for that balanced, simplified, data-driven regulatory space, which will then take us to all these dreams that we have about, being the next Asian tiger. And I hope what Zahir wrote comes to pass, that we are the manufacturing destination of choice. So thanks a lot. Thank you so much. I mean, on that note, I'm very tempted to give the floor to Ahmed Tawsif Jami, one of the co-authors of that piece, and that really inspired me. Jami, if you can briefly share, what is your expectation from our fellows? Thank you so much. So I've been listening to everyone, and I cannot say how much as a college student, এই সেশনটা কত বেশি inspiring for me. I mean, আমি আমার স্বপ্ন কখনো চিন্তা করতে পারি নাই বাংলাদেশ পৃথিবীর সব প্রান্ত থেকে বাংলাদেশের সবথেকে ট্যালেন্টেড মানুষরা YPF এ এসে একসাথে বাংলাদেশে কিভাবে তৈরি করা যায় এটা নিয়ে আলাপ করবেন। আমি আসলে গত 2-2.5 ঘন্টা যে পরিমাণ মনোযোগ দিয়ে কথা শুনতে পেরেছি, আমার মনে হয় না আমি স্কুল কলেজে কখনো 2টা ক্লাসে তো মনোযোগ দিয়ে আসলে করতে পেরেছি। আমি যে পরিমাণ শিখেছি গত 2 ঘন্টায়, এটা আসলে আনবিলিভেবল, এবং আই এম জেনুইনলি লুকিং ফরওয়ার্ড টু লার্নিং এন্ড ওয়ার্কিং ফ্রম অল অফ ইউ। এবং আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি বেটার বাংলাদেশ। As a youth, this is the biggest inspiration that I could possibly get. Thank you so much. I cannot wait to work with all of you going forward. Jami, I sincerely hope that my school college teacher is not watching this, because that would get you into trouble. Now let's moving on to our fellows for technology, AI, and human society. আমি তাদের কাছে যাওয়ার আগে I want to request Kashfia Nehrin, our fellow for sustainable energy and innovation, sustainability, to share a few words. Thank you, Abir Bhaiya, for the opportunity. First of all, আমি আসলে বলতে চাই যে আমার টাইমে অনেক সকাল ছিল, তো আমি মানে শুরু থেকে জয়েন করার পর থেকে মানে মন্ত্র মুগ্ধের মতো সবার কথা শুনছি। এত সুন্দর গল্পের মতো করে হচ্ছে গিয়ে সবাই কথা বলছে, এবং সবাই এত হাম্বল, সবাই এত জানে, মানে বলার মতো না যে আমি কতটুকু এনার্জি এই টাইমের মধ্যে গেইন করলাম। সো আমি আসলে রিয়েলি এক্সাইটেড এন্ড ভেরি অপটিমিস্ট অ্যাবাউট লাইক বাংলাদেশ ফিউচার। সো মানে এটা বলে আসলে এক্সপ্রেস করা সম্ভব না। আর
দ্বিতীয়ত যেটা হচ্ছে বলতে চাই যে শুরুতে আমার নিজের একটু ব্যাকগ্রাউন্ড হচ্ছে দেই, আমি কাশফিয়া নেরিন, আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে মাস্টার্স করেছি, আর এখন হচ্ছে গিয়ে সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন পলিসি প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছি ক্যালিফোর্নিয়াতে। এটা মানে মোটামুটি আমার ব্রিফ ব্যাকগ্রাউন্ড। আর যেহেতু আমার এরিয়াটা এখানে মানে YPF এর সাথে জড়িত হওয়ার জায়গাটা যেটা সেক্টরটা যেটা সেটা হচ্ছে সাস্টেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন। তো আমি আসলে ক্লাইমেট চেঞ্জ বা যখন হচ্ছে ক্লাইমেট চেঞ্জের সাথে অ্যাসোসিয়েটেড ফিউচারের কথা হচ্ছে যখন ভাবি, তখন আমার খুব ভয় লাগে আর খুব মন খারাপ লাগে। কারণ আমি একজন বাংলাদেশি, তো বাংলাদেশের কথাটা যখন হচ্ছে মাথায় আসে যে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে তো আসলে আমার দেশটা হবে সেই দেশগুলার একটা যেটা আসলে পানির নিচে চলে যাবে, এবং যে মানুষগুলা আজকে আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, তারই অস্তিত্ব থাকবে না যদি না আমরা এখনই রাইট নাও এটা হচ্ছে গিয়ে পদক্ষেপ না নিই। সো ওই কথা চিন্তা করলে আমার হচ্ছে গিয়ে খুব ভয় লাগতে থাকে। কিন্তু একই সাথে আমার আবার খুবই অপটিমিস্ট ফিলিংটা আসে, বা আমি হচ্ছে গিয়ে ফিউচারের ব্যাপারে খুব হোপফুল হই যখন আমি চিন্তা করি যে না, বাংলাদেশের তো অনেক পজিটিভ মানে অ্যাকশনস নেওয়ার হচ্ছে গিয়ে প্রমাণ আছে বা এভিডেন্স আছে আমাদের হচ্ছে গিয়ে অতীতে। যেমন আমাদের দুর্যোগ মোকাবেলা ব্যবস্থা এক্সেলেন্ট, আমাদের দেশ অনেক বড় বড় হচ্ছে গিয়ে দুর্যোগের মুখোমুখি হয়েছে প্রাকৃতিক দুর্যোগে, এবং বলা যায় যে বড় বড় ঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন মানে সবগুলো হচ্ছে আমরা ফেস করেছি, এবং সেটা মোকাবেলা করার মতো হচ্ছে গিয়ে খুবই ভালো ইকোসিস্টেম আমাদের দাঁড় করানো হয়েছে। আমাদের রিসোর্স সবসময় হচ্ছে কনস্ট্রেন্ট ছিল, সেই কনস্ট্রেন্ট রিসোর্সের মধ্যে আমাদের সমাজ এবং হচ্ছে গিয়ে দেশ যাতে হচ্ছে থ্রাইভ করতে পারে সেজন্য আমাদের খুব ভালো ভালো হচ্ছে গিয়ে রিডিউস রিসাইকেলের হচ্ছে গিয়ে মানে এক্সাম্পলস আছে। আমাদের মারা, আমাদের সমাজের সবাই হচ্ছে সে ধরনের হচ্ছে অ্যাট্রিবিউট তাদের হচ্ছে আছে। ইভেন আমাদের যে ডেনসিটি সেটার জন্য আমাদের ন্যাচারালি কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে গিয়ে অনেক কম, তো ইত্যাদি আমাদের হচ্ছে গিয়ে অনেক ভালো ভালো হচ্ছে মানে পজিটিভ স্টোরিজও আছে। কিন্তু তার চেয়েও যেটা সবচেয়ে আমাকে ইন্সপায়ার করে সেটা হচ্ছে যে আমাদের তরুণদের যে উদ্যম বা আমাদের উদ্ভাবনী শক্তি সেটা। সো এই YPF হচ্ছে গিয়ে তার একটা জলজান্ত উদাহরণ যে সেটা তরুণদের দিয়ে হচ্ছে গিয়ে তৈরি করা এবং তরুণদের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে কাজে লাগিয়ে এত কিছু হচ্ছে। এবং যেটা এতক্ষণ হচ্ছে কি সবাই অনেক কথা বললেন বিভিন্ন সেক্টরের থেকে, সো এই ক্রস সেক্টরাল এবং ইন্টারডিসিপ্লিনারি যে একটা অ্যাপ্রোচ নিয়ে হচ্ছে YPF আগাচ্ছে, সেইটার দিকে তাকিয়ে আমি আসলে খুবই আশাবাদী যে এই YPF এর আমাদের যত তরুণ মেম্বার আছে তারা কোনো একটা ইনোভেটিভ উদ্যোগের মাধ্যমে হোক, পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে হোক, পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে হোক, এমনকি তাদের হচ্ছে গিয়ে যে ভয়েসটা আছে বা যে হচ্ছে গিয়ে জোরালো কণ্ঠস্বরটা আছে সেটা নিচ থেকে উপরে পৌঁছানোর মাধ্যমে হোক, আমরা হচ্ছে গিয়ে আসলে পরিবর্তনটা করতে পারবো। এই মানে এই উদ্যমটা নিয়ে এবং এই হচ্ছে গিয়ে আশাবাদ নিয়ে আমি আসলে YPF এর সাথে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ আবারও সবাইকে। ধন্যবাদ কাশফিয়া আপা। আমি এই পর্যায়ে আমাদের টেকনোলজি এবং হিউম্যান সোসাইটির আরেকজন ফেলো নাজমুস সাকিব ভাইয়ের কাছে যাব। Thank you, Abir. It's been really a pleasure listening to everyone. আমার মনে হচ্ছে যে like all these people again, আমার মনে হয় রিপিট করার অনেক কিছু আমার দরকার নাই. People have been saying the same thing যে a lot of talented people over here and a lot that I can look forward to. কাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। And so আমি আর কি আমার একটু ছোট ব্যাকগ্রাউন্ড বলি আর কি। এখানে হয়তো অন্যান্য মানে ইশতিয়াক ভাই আর অন্যান্য আরেকজন খালিদ, both of them are my good friends যারা আসলে ওই টেকনোলজি AI এটার ফেলো আর কি। So ওনারা হয়তো নাই, but I can kind of talk a little bit about myself. I design technology, all kinds. আমি হার্ডওয়্যার, AI, data science, interactive technology সবকিছুই বানাই। I love and learning about it, breathing and like making it basically. I got my PhD from MIT recently. I was a chief data scientist at ShopUp. আমি জানি না কারা চেনে আর কি বাংলাদেশের এখানে, but one of the very successful startups in Bangladeshi space. আর আমি currently I'm doing some startups in different spaces. একটা হচ্ছে electric vehicle আর একটা agriculture and another in education technology space. So what do I want from YPF? আমার মনে হয় ওই জায়গাটা হয়তো একটু আমি হয়তো কন্ট্রিবিউট করতে পারবো। আমার মনে হয় যে we probably need a lot more discussion on technology.
আমার মনে হয় in many ways we are miles away from what's happening, মানে there is this very big gap. আমার মনে হচ্ছে যে একটা যে সোশ্যাল ডিভাইড তৈরি হয়ে যাচ্ছে, একদল লোক মানে কিছু কিছু দেশ টেকনোলজির কারণে এতদূর আগায় যাচ্ছে, আর কিছু কিছু দেশ they are just serving, if I can use the word slaves, we are just serving as slaves to them in many ways, because যে আমরা আর কি ওদের কাছে জাস্ট পাঠাই, এই যে আমাদের মেধাগুলো আমরা পাঠাই ওদের কাছে, গুগলে যাচ্ছে প্রোগ্রামাররা, ঠিক আছে, এবং ধরেন আমরা সোয়েট শপ হিসেবে কাজ করি ওদের, আমরা ওদের কাপড় বানায় দিই, আমরা অনেক কিছু বানায় দিই বেসিক্যালি, কিন্তু মানে and this is nothing bad, কিন্তু কথাটা হচ্ছে যে what is the next step from there, when do we actually start innovating in the technology space that makes sense for us, মানে in the sense যে ওয়েস্টার্ন একটা কালচারে হয়তো এআই মেক সেন্স, মানে আমরা মানে আমাদের জিনিসটার নাম হচ্ছে এআই, আমাদের ফেলোশিপের ইয়াতে নাম দেওয়া হচ্ছে এআই, বাট and I was talking about this with Abir, যে মানে আমাদের যখন একটা ছোট সেশন হচ্ছিল we were talking about it, যে what is really intelligence, I was kind of talking about it, যে আমরা ওরা যেটাকে এআই বলতেছে দেখা যাচ্ছে এখানে আমাদের দেশে বসে লোকেরা ক্লিক করতেছে, that is AI for them, মানে আমরা বেসিক্যালি ওদেরকে সার্ভিস দিচ্ছি, and that is particularly AI, যে মানে কম্পিউটার somehow আর intelligent হয়ে গেছে, actually behind that someone was actually labeling all your data, someone was actually working as your মানে কাস্টমার সার্ভিসের কেউ আর কি যেটা বলতেছে চ্যাটবট, আসলে চ্যাটবট না, এখানে বাংলাদেশে বসে কেউ হয়তো টাইপ করতেছে এরকম, রাইট? সো ওরা হয়তো যেই ফ্লেভারে যেই ভাবে আর কি জিনিসগুলাকে দেখাচ্ছে, হোয়াট ইজ আমার মনে হয় আই কল দিস আ প্রবলেম অফ অ্যাবস্ট্রাকশন, সেটা হচ্ছে যে মেনি টাইমস দিস আর সো অ্যাবস্ট্রাক্ট in and there are so many layers of abstraction over here, যে we kind of start believing in that story, because when you start believing, then you start thinking, oh, this must be something very special. But in many cases, when you actually dig deep, you see that nah, this is actually nothing special. This is just another মোড়কে, অন্যভাবে একটা মোড়কে আমি একটা মোড়ক নিয়ে আমি একই গল্পকে নতুন ভাবে সাজে আমি দিচ্ছি মানুষকে বেসিক্যালি, রাইট? সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ ওয়েস্টার্ন যে একটা বা মানে যে একটা টেকনোলজির একটা পুশ আসতেছে সিলিকন ভ্যালি and from all these places, how do we actually create technology that makes sense for us, and how do we মানে capture that narrative, মানে the whole narrative is so Silicon Valley-esque, the whole narrative is so AI and মানে robotics and মানে all these things which are again মানে these are just stories at the end of the day to me, যে মানে ডিপ করলে দেখা যাবে যে এগুলা 1950 সালের একই টেকনোলজি ইউজ করতেছে বস্টন ডাইনামিক্স রোবট, মানে আমরা যেগুলো দেখি, রাইট, এরকম ব্যাপারগুলো। সো মানে আই থিঙ্ক যে ওই কনভারসেশন গুলো একটু হওয়াটা জরুরি। আমি আমার এগ্রিকালচারের কাজটা আসলে বাংলাদেশে কারেন্টলি উইথ ফার্মার্স বেসিক্যালি, এন্ড we are trying to do this startup in for in the agri-tech space basically. তো ওখানে আর কি আমরা কিছু কিছু কাজ করতেছি কারেন্টলি, যেটা হয়তো I would say যে like in my dictionary this is much better than the kind of AI that you get to see. I would say that this is proper AI মানে in my মানে definition. So I would love to have these sorts of discussions. How do we come out from that narrative? যে technology is driving the Western world and আমাদের ওই মুখী হয়ে ফলো করতে হবে। AI যদি বাংলাদেশে না আসে তাহলে আমরা হয়তো কিছু করতে পারবো না, বা রোবটস না আসলে আমরা, that should not be the narrative. Rather, হ্যাঁ রোবটস আসতে পারে, AI আসতে পারে, কিন্তু আমাদের মোড়কটা কি, আমরা কিভাবে আর কি গল্পটাকে সাজাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওই দিক থেকে চিন্তা করতে হবে। And I'm very open to having discussions around this, এবং I'm just amazed যে এই যে এরকম এত রকমের এত ডিফারেন্ট টাইপের ফেলোজ এখানে আছে। I think in any of these we can talk about technology, like in each of these fields, right? এবং the story can be really moved around in those in each of these fields. And I think there is real work to be done over there, and I look forward to that kind of discussions, any sorts of policy that we can come up with that. এবং field level যে কেউ যে ধরনের কাজ করতে চায়, I'll be very interested in direct collaboration. I'm mostly a doer in nature. I talk less, but মানে talking is important. I know মানে I'm not like এটা বলে আর কি পলিসি বা ডিসকাশনকে ডাউন করতেছি না। I know যে ওইটা ছাড়া কাজ আগায় না, কিন্তু I'm mostly a doer kind, so মানে যে কোনো ধরনের collaboration করতে চান, I'm very much interested in talking with any of you. Thank you. নাজমুল ভাই, আপনি এত সুন্দর সুন্দর আইডিয়া দিচ্ছিলেন যে I was looking at our head of technology and big data. Farabi was so excited and it was so visible in his eyes. So there is so much to do. I'm really excited. এখন আমি যাব এই পর্যায়ে আরিফ ইকবালের কাছে। He is also our fellow for technology and industrial planning. Arif, please.
থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে খুবই প্রাউড ফিল করতেছি এইরকম মানে সাথে ট্যালেন্টেড পিপলদের সাথে একটা প্ল্যাটফর্ম শেয়ার করতে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। আমার ব্যাকগ্রাউন্ড একটু বলি, আমি আমার আন্ডারগ্রেড এবং মাস্টার্স হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যেটা কমনলি বুটেক্স নামে পরিচিত। আমি সেই বিশ্ববিদ্যালয়েরই একজন সহকারী অধ্যাপক। এখন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার একটা বিজনেস স্কুলে আমি পিএইচডি করছি। এখানে পিএইচডি করছি প্লাস পড়াচ্ছি। এখানে আমি কনজিউমার বিহেভিয়ার এবং টেকনোলজি পলিসি কিছু পড়াই। আমার আসলে ওয়াইপিএফ এ যুক্ত হওয়া বা এখান থেকে আসলে এক্সপেকটেশন কি, এটা নিয়ে একটু বলি। আমার মনে হয় যে ওয়াইপিএফ একটা খুব চমৎকার একটা ব্রিজ হতে পারে, যেটা কিনা বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের একাডেমিয়া এই তিনটা জায়গাকে একসাথে করতে পারে। বিকজ আমরা এখন পর্যন্ত যেহেতু এভিডেন্স বেসড সলিউশনের কথা বলছি, রিসার্চ আর্টিকেলস বা কোয়ালিটেটিভ রিসার্চ স্পেশালি ফর দ্য টেকনোলজি পলিসি, দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। এবং ওই ধরনের রিসার্চগুলো এখন পর্যন্ত আমরা আসলে একাডেমিশিয়ানদের কাছ থেকে পেয়েছি, বা এই নলেজগুলো ইন্ডাস্ট্রির কাছে আসলে পৌঁছানো বা গভর্নমেন্টের কাছে পৌঁছানো, এটা কিন্তু খুব বড় একটা কাজ, যেটা আমরা আসলে এতদিন পর্যন্ত এই 50 বছরে কোনোদিনই ফিল করিনি। আমাদের ইন্ডাস্ট্রি এখনো জানে না যে আসলে 10 ইয়ার্স পরে আমাদের যে এই $30 বিলিয়ন যে ইন্ডাস্ট্রি, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি, আমরা জানি না এখন আমরা নেক্সট কি ধরনের টেকনোলজি আমরা অ্যাকসেপ্ট করতে যাচ্ছি, অথবা আমাদের নিজেদের কোনো ইনোভেশন আছে কিনা। আমরা আমাদের প্রোডাক্টের ভ্যালু অ্যাডিশন নিয়ে এখন পর্যন্ত কোনো কাজ করিনি। আমরা সারা জীবন, আমি একটু আগে ভাই নাজমুল সাকিব ভাইয়ের কথা শুনছিলাম যে আমরা আসলে পৃথিবীর সোয়েটশপ হিসেবে কতদিন কাজ করে যাব, স্টিল উই ডু নট নো। আমরা এখন পর্যন্ত কমোডিটি প্রোডাক্ট তৈরি করে যাচ্ছি, প্রোডাক্টের ভ্যালু এডিশন নিয়ে কোনো কাজ করি না। আমরা জানি না আসলে কোন টেকনোলজি কিভাবে ব্যবহার করলে আমরা আরো ভ্যালু এডেড প্রোডাক্ট মানে বিক্রি করতে পারি। আমি বানাইতেছি $3 একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আমেরিকায় এসে $70 বিক্রি হয়। সো হোয়াই নট আমাদের নিজেদের কোনো ব্র্যান্ড ডেভেলপ করেনি? আমাদের এত এন্টারপ্রেনার আছে যারা কিনা শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং করছে, হোয়াই নট আমাদের নিজেদের একটা ব্র্যান্ড আছে? আমরা পৃথিবীর সবচাইতে কম খরচে পোশাক তৈরি করতে পারি, বাট হোয়াই নট আমরা পৃথিবীর সবচাইতে কম খরচে পোশাক তৈরি করে আবার বেশি দামে বিক্রিও করতে পারি? হোয়াই নট বাংলাদেশের একটা ব্র্যান্ড হবে? এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে ইন্ডাস্ট্রি পিপল এবং গভর্নমেন্টের সাথে কাজ করতে পারি। আমি যদি একটু শর্ট করি, এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাটলিস্ট 2টা মন্ত্রণালয় বা অর্গানাইজেশন ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে কাজ শুরু করেছে। তার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর দ্য টেকনোলজি পলিসি ডেভেলপমেন্ট, যেটা কিনা প্রাইম মিনিস্টার্স অফিসের আন্ডারে একটা অর্গানাইজেশন। তারা কাজ শুরু করেছে ইন্ডাস্ট্রি গভর্নমেন্টের সাথে কিভাবে ইন্ডাস্ট্রি লিঙ্কেজ করা যেতে পারে, এবং পাশাপাশি ইন্ডাস্ট্রি লেভেলে কিভাবে অ্যাপ্রেন্টাইসশিপের পলিসি তৈরি করা যায়। এই দুইটা জায়গায় যেহেতু কাজ শুরু হয়েছে অলরেডি গভর্নমেন্টের এন্ডে, আমার মনে হয় এই ধরনের ডিসকাশনে আমরা ইন্ডাস্ট্রি পিপল এবং আমরা যারা ফেলো আছি টেকনোলজি এবং ইন্ডাস্ট্রি রিলেটেড এইখানে, তারা একটা ইনিশিয়াল কিছু ডায়ালগ করতে পারি যেখান থেকে আমরা গভর্নমেন্টের অফিসারদেরকে সহযোগিতা করতে পারি এটার মাধ্যমে। ওভারঅল ইন লং রানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা গভর্নমেন্টকে আসলে ইন্ডাস্ট্রিয়াল পলিসি মেকিং এ লং রানে আমরা হেল্প করতে পারি in order to achieve our business sustainability for Bangladesh. Thank you so much. থ্যাংক ইউ। আমি এই পর্যায়ে সামিউল ভাই, আমাদের লাস্ট ফেলো, সিনিয়র ফেলো ফর টেকনোলজি, তার কাছে যাব, তারপরে আমি ল, রাইটস এন্ড জাস্টিসে চলে যাব। সামিউল ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। ফার্স্ট অফ অল আমি আবিরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে বিকজ অফ হিজ ইনিশিয়েটিভ এন্ড হিজ team's initiative, we have a fantastic platform, YPF এর মতো। আমি অনেকের একই কথাই রিফ্লেক্ট করবো, সো আমি এটা একটু সংক্ষেপে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে YPF এর কথা এবং কাজের অসংখ্য মিল। সো YPF যেটা বলে সেটা সবসময় করে, আবার অনেক বেশিও করে। So এই feature YPF এর, this is a fantastic feature and I'm very proud to be a part of this story. I think এখানে যারা youth আছে এবং যারা future looking and they all are speaking a common language, যেটা আমি ফেলোশিপ থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে একটা নিউট্রালিটি থাকা দরকার, একটা প্ল্যাটফর্মের, একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম দরকার, যেখানে you can voice your opinion, you can have constructive arguments, criticism as well, and discuss the big ideas. So technology side আমি যেটা বলতে চাচ্ছি, যেখানে আগের দুজন ভাই বললেন যে
আমাদের যে আইডিয়াগুলি দেশ থেকে আসছে নাকি, so can the next big idea come from Bangladesh? That has to be our vision. In 30 years, 40 years, who are growing up now, their ideas they should feel confident the next big idea will come from within Bangladesh. So this is the vision part, I think, that can help us a lot. আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ এখন LDC থেকে গ্রাজুয়েট করছে, সো কাগজে কলমে অনেক কিছুই লেখা থাকতে পারে, কিন্তু are we ready for that? That is a big question. So I have been, just to give you a brief background, so I have been working in nanotechnology area, mostly in engineering. I was in Nokia for almost 9 years. I work in patent management and now in product management as well. So we spun out a company from there, and I'm working in Cambridge at the moment. So I'm really privileged to be working in this technology sector with the focus in YPF. আর নাজমুশ ভাই যেটা বললেন যে আমরা এখানে ডায়ালগটা রাখতে পারি এবং টেকনোলজি নিয়ে আমাদের অনেক কিছু করার আছে, যে we just don't want to be a manufacturing hub for others, but we want to use those opportunities to grow our country as well for the future. So on that basis, I just want to say, Jeff, thank you very much. And I'm really privileged to be a part of this story. And I hope that I can contribute with the little knowledge that I have, and I'm here to learn as well. So, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আসলে অনেক রিফ্রেশিং আইডিয়া পেলাম। সো আমাদের মনে হয় যে এম যেটা ছিল যে আমরা হাই ভ্যালু ম্যানুফ্যাকচারিং হবে, তার থেকেও আই থিঙ্ক অ্যাম্বিশিয়াস কিছু প্ল্যান, যে ওয়াই ডোন্ট দ্য নেক্সট বিগ আইডিয়া ইন টেকনোলজি কাম ফ্রম বাংলাদেশ। আমরা যেমন অনেক দেশের কাছে এক্সট্রিম পভার্টি রিডাকশনে ওয়ান সাকসেস স্টোরি, তারা হচ্ছে ব্র্যাক, গ্রামীণ এই এনজিও মডেলগুলো রেপ্লিকেট করে। অনেকে আবার ইথিওপিয়ার মতো কান্ট্রি গার্মেন্টসে বাংলাদেশ কিভাবে সাকসেসফুল এটা কপি করার চেষ্টা করে, আর সামনে হয়তো the potential is huge. So very enlightening. এই পর্যায়ে আমি ল রাইটস এন্ড জাস্টিসের কাছে যাব, তারপরে আমি পভার্টির কাছে এবং সবার শেষে আমি যাব সবচেয়ে এক্সাইটিং যে এরিয়াটা, ফিউচার্স থিঙ্কিং। এটা আসলে YPF এর নতুন একটা ইনিশিয়েটিভ, এই ফিউচার্স থিঙ্কিং ফেলোদের কাছে। আমি প্রথমে যেতে যাচ্ছি অর্পিতা আপার কাছে, তারপরে তাকবীর ভাইয়ের কাছে এবং তারপরে ফারহানের কাছে। অর্পিতা আপা। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমি অর্পিতা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি এবং পাশাপাশি এখন আমি পিএইচডি গবেষণা করছি ইউনিভার্সিটি অফ ব্রিস্টলে। YPF এর সাথে আমার পরিচয় খুব মজার একটা ঘটনার মাধ্যমে। 2 বছর আগে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের একটা অভিজ্ঞতা নিয়ে ফেসবুকে লিখেছিলাম। আবির ভাই হাসছে আমার কথা। আমি একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম যে যখন আমার শ্রেণীকক্ষে আমি বৈষম্য নিয়ে আলোচনা করছিলাম, আমার শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিক্রিয়া থেকে আমি বুঝতে পেরেছিলাম যে বৈষম্যের ধারণাটা আসলে আমাদের মধ্যে খুব অস্পষ্ট, এবং ক্লাসের বিভিন্ন আলাপ আলোচনা থেকে এটা উঠে এসেছিল যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজে বৈষম্যের শিকার না হচ্ছেন তিনি সবসময় বৈষম্যটা বুঝতে পারেন না। এবং তার চাইতেও ভয়ানক যে বিষয়টি আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে সামাজিক, লৈঙ্গিক, ধর্মীয়, শ্রেণীগত, সংস্কারগত যেই পরিচয়গুলো আছে এগুলো আমাদের মানসিকতাকে এমনভাবে প্রভাবিত করে যে আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি এটাও আমরা অনেক সময় বুঝতেই পারি না। আমি দিনের পর দিন হয়তো বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি, কিন্তু আমি এটাকে স্বাভাবিক একটি প্রক্রিয়া, যে আমার সাথে আসলে এভাবেই সবার ব্যবহার করবার কথা, এভাবে আমি ধরে নিচ্ছি। সেই দিন শিক্ষক হিসেবে এবং আরো বড় করে বলতে গেলে যে সামাজিক গবেষক হিসেবে আমি খুব বড় একটা ধাক্কা খেয়েছিলাম। সেই সময় আমার শিক্ষকতার বয়স ছিল বোধহয় 5 বছর বা এরকম কিছু একটা। তো সেটাই আমি ফেসবুকে লিখেছিলাম এবং কোন এক বিচিত্র কারণে সেটা আবির ভাইয়ের নজরে এসেছিল। আমি তখন আবির ভাইকে চিনতাম না, আবির ভাইও আমাকে চিনতেন না, কিন্তু আবির ভাই তখন আমাকে মানে ডিরেক্টলি আমার মেসেঞ্জারে কি বার্তা পাঠিয়েছিলেন যে আপা আপনার এই অভিজ্ঞতাটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের কিনা। আমি বললাম যে হ্যাঁ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের। তো উনি বললেন যে আপা আমি তো চিন্তাই করতে পারছি না,
যে ভাইয়া আমি চিন্তা করতে পারছি, কারণ আমার শ্রেণীকক্ষে 150 থেকে 200 জন শিক্ষার্থী থাকেন এবং আমার শ্রেণীকক্ষটাকে আমি বলি মিনি বাংলাদেশ। কারণ আমার শ্রেণীকক্ষে সবচাইতে প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড, যেমন একজন বিচারপতির সন্তান থেকে শুরু করে সবচাইতে বৈষম্যমূলক যে ব্যাকগ্রাউন্ড হতে পারে, অর্থাৎ এমন একজন ভূমিহীন প্রান্তিক কৃষক যিনি হয়তো মাসে 5,000 টাকাও আসলে মানে উপার্জন করতে পারেন না, এইরকম শিক্ষার্থী পাশাপাশি বসে পড়াশোনা করে। কাজে আমার শ্রেণীকক্ষে কি আলোচনা হচ্ছে সেখান থেকে আমি বুঝতে পারি যে বাংলাদেশ কি আলাপ আলোচনা হচ্ছে। এই কথাটা আজকে আপনাদের সাথে আরেকবার আমি মানে শেয়ার করছি, তার কারণ হলো YPF কে যদি আমাকে কেউ বলে যে আপনি YPF কে কিভাবে দেখেন, আমার কাছে মনে হয় যে YPF ইজ অ্যানাদার রিফ্লেকশন। বাংলাদেশের মানুষ কিভাবে চিন্তা করে, বাংলাদেশের সমাজ কিভাবে খণ্ডিত বিখণ্ডিত হয়ে আছে, বাংলাদেশের সমাজে কত ভিন্ন ভিন্ন ধারার দৃষ্টিভঙ্গি এই মুহূর্তে বিরাজ করছে, তার একটা মোটামুটি ধারণা আমরা YPF থেকে পেতে পারি। হ্যাঁ অবশ্যই, যেহেতু বৈষম্যের কথা দিয়ে শুরু করেছি, সাকিব একটু আগে টেকনোলজি নিয়ে কথা বলে গেল। আমরা জানি যে টেকনোলজি এখন আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে হয়তো সেভাবে পৌঁছে দিতে পারিনি, কারণ এটার সাথে অর্থনৈতিক সক্ষমতার একটা ব্যাপার থাকে, কিন্তু তারপরও আগের চাইতে মানুষের কাছে টেকনোলজির ব্যবহার বেড়েছে এবং সেই সূত্রে অনেক সময় দেখা যায় যে যেই মানুষটির সাথে হয়তো আমার ব্যক্তিগত জীবনে কোনোদিন কথা হতো না বা কথা বলবার সুযোগ হতো না, সেই মানুষটির সাথেও আমি YPF এর মাধ্যমে হয়তো একটা আলাপচারিতায় মানে নিয়োজিত হতে পারি। আমি আইনের শিক্ষক হলেও আমার কাজটা তথাকথিত আইন নিয়ে নয়। একটু পরে আপনারা তাকবীর আর ফারহানের কথা শুনবেন। আমি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে যে আইনের সামাজিক দিকগুলো নিয়ে কাজ করি। কাজে আমি আইনগত যুক্তিতর্কে খুবই কম যাই। আমি সাধারণত দেখি যে কোনো একটি আইন বা আইনগত কোনো একটি বিষয় যখন সমাজে প্রতিফলিত হয়, সেটা কিভাবে মানুষকে তার মানে মানুষের রিয়েল লাইফ, এই শব্দটা যে তার দৈনন্দিন যাপিত যে জীবন, সেই যাপিত জীবনে তার প্রভাব কি হয় এবং মানুষের যাপিত জীবন আবার আইনকে বা আইনগত যে নীতিগুলো রয়েছে তাকে কিভাবে প্রভাবিত করে, এই জিনিসটা নিয়ে আমি কাজ করি। এবং YPF এ আমি যেটা দেখেছি এবং আমি যেটা আশা করব YPF এর তরফ থেকে বা YPF এ যারা আছেন তাদের তরফ থেকে, সেটা হচ্ছে যে আমরা যখন আলাপ করি, যখন কোনো একটি জিনিসকে আমরা আইনগত দৃষ্টিভঙ্গি থেকে ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, মানে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের 3টা মূল স্তম্ভ কি, একটা হচ্ছে মানব সত্তার মর্যাদা, আরেকটা হচ্ছে সাম্য, একটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার, এই 3টা। তো আমরা অনেক সময় দেখি যে সাম্য, সামাজিক ন্যায় বিচার, এই কথাগুলোকে যখন আমরা ব্যবহার করি আমরা অনেক বেশি থিওরিটিক্যাল হয়ে যায় এবং আমাদের থিওরি বলতে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দিস ইজ দ্য ওয়েস্টার্ন জুরিসপ্রুডেন্স which we can trace back to Magna Carta or even farther than to the constitution of the common man that was developed in ancient Greece. কিন্তু কথা হচ্ছে আমরা কথা বলছি আজকের বাংলাদেশে বসে, যেটি দক্ষিণ এশিয়ার একটি অতি উপনিবেশ মানে উপনিবেশবাদ পরবর্তী একটি রাষ্ট্র। এটা এমন একটা সমাজ যেটাকে ইংরেজিতে আমরা বলবো হেটেরোজিনাস সোসাইটি, যেখানে নানা ধর্ম, নানা বর্ণ, নানা মতবাদের মানুষ আছে। তো এইরকম একটা সমাজে বসে যখন আমি ওয়েস্টার্ন জুরিসপ্রুডেন্স নিয়ে কথা বলবো, আমি যদি সেটাকে প্রেক্ষাপটের সাথে না মেলাতে পারি, অর্থাৎ ইংরেজিতে বলতে হয় কনটেক্সচুয়ালাইজ যখন আমি করব না, তখন আমার ওই তাত্ত্বিক কথাবার্তা সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আমার ইন্টারপ্রিটেশন, আমার ওই তত্ত্বের প্রয়োগ, আমার ওই তত্ত্বের ব্যাখ্যা বা আমার যে নিজস্ব নীতিগত অবস্থান রয়েছে, সেই অবস্থানটাও দেখা যাবে যে আমার সমাজ একদিকে চলছে, আমার বাস্তবতা একদিকে চলছে, কিন্তু আমার তত্ত্ব আরেক দিকে চলছে। এবং এই কারণে দেখা যায় যে আমাদের সামাজিক বাস্তবতার সাথে তত্ত্বের আমরা মেলবন্ধন ঘটাতে পারি না, যেটার ফলাফল হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রে আমি মানব সত্তার মর্যাদার কথা বলছি, আমার সংবিধানে আমি এটার কথা বলছি, অথচ আজকেও মানবাধিকারের কি অবস্থা বাংলাদেশে আছে সেটা আমরা সবাই জানি। এবং আরো দুঃখের বিষয়, মানবাধিকারের কথা বলতে গেলে প্রথমে আমাদের রাজনৈতিক এবং নাগরিক অধিকারের কথাই কিন্তু মনে আসে, অথচ মানবাধিকারের যে আরেকটা দল আছে যে আমার অর্থনৈতিক অধিকার, আমার সাংস্কৃতিক অধিকার, আমার সামাজিক অধিকার, যেটা কিনা সোভিয়েত পক্ষ চলে যাবার পরে মানে ICSC আর মনে হচ্ছে যে দিন দিন এটা হচ্ছে যে পরের ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে, তাকে নিয়ে আমরা চিন্তাও করতে রাজি না। এবং আমাদের সংবিধানেও অবশ্যই বেশ কিছু বাস্তব কারণে আমাদের সংবিধানের 2য় ভাগে যে মূলনীতিগুলো রয়েছে সেটাকে আমরা মৌলিক অধিকারের স্বীকৃতি দেইনি। কিন্তু এবং এর পাশাপাশি আছে যে আমার এই মুহূর্তে সমাজে নারীর কি অবস্থা,
অবস্থা, লিঙ্গের কি অবস্থা, ধর্মের কি অবস্থা, এগুলোকে মাথায় না রেখে যখন আমি কোনো হিউম্যান রাইটস এর আলাপ নিয়ে আসবো বা আমি কোনো জুরিসপ্রুডেন্সিয়াল সিভিল রিসোর্স বা সিভিল লিবার্টিস এর কথা নিয়ে আসবো, সেই সিভিল লিবার্টি কি আসলে আমেরিকার জন্য প্রযোজ্য নাকি দক্ষিণ এশিয়ার মধ্যে ছোট্ট একটি দেশ বাংলাদেশ, যার জনসংখ্যা আবার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি, সেরকম একটা দেশের জন্য প্রযোজ্য? এই বিষয়গুলো কিন্তু আমাকে চিন্তা করতে হবে। এবং আমি YPF এ বিভিন্ন আলোচনায় দেখেছি যে দুটো দিকই রয়েছে। একটা হচ্ছে চিন্তা করবার প্রতি, শিক্ষার প্রতি তীব্র একটি আগ্রহ, যেটা আমি মনে করি অসাধারণ একটি বিষয়। আবার আরেকটা দিক যেটাকে আমি বলবো যে এটাকে আমরা সবাই যেন আমরা সচেতন থাকি, সেটা হচ্ছে যে ভিন্ন মতকে গ্রহণ করবার বা ভিন্ন মতকে বুঝবার, গ্রহণ করবার দরকার নেই, কিন্তু ভিন্ন মতকে বুঝবার একটা প্রয়াস, যে যখনই আমি দেখছি যে ভিন্ন মত, প্রথমে আমি আমার প্রিকনসিভড আইডিয়া থেকে ওটাকে বাতিল করে দিচ্ছি। না, আমরা একটু শুনি যে ওই মানুষটি কি বলছেন, ওই মানুষটি যে সঠিক বলছেন তা হয়তো না, হয়তো উনি ভুলই বলছেন, কিন্তু ওনার ভুলটা কোত্থেকে আসছে। আমি যতক্ষণ পর্যন্ত ভুলটা ধরতে পারবো না, সেই ভুলটা কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়। কারণ আমরা সবাই মনে করি যে আমি যা জানি সেটাই ঠিক। কারণ প্রতিটি মানুষ একটা কথা আমি যেভাবে পড়বো, আবির ভাই সেই একই কথা অন্যভাবে পড়বেন, কারণ আমার মানসিকতা আমার আইডেন্টিটির সাথে কানেক্টেড, আবির ভাইয়ের চিন্তার প্রক্রিয়া তার আইডেন্টিটির সাথে কানেক্টেড। কাজেই YPF এই সুযোগটা আমাদেরকে করে দিচ্ছে যে আইন যেই সমাজের জন্য আমি তৈরি করছি, আমার সংবিধান বাংলাদেশের যে সমাজের জন্য তৈরি করা হয়েছে এবং যেই সমাজই এই সংবিধানকে প্রয়োগ করার জন্য কাজ করতে পারে, সেই সমাজটাকে বোঝার একটা চমৎকার উপায় কিন্তু এই ফোরামটি। এবং আমি আশা করব, এবং আমি এখানে আই উইল বি দ্য ডেভিলস অ্যাডভোকেট হিয়ার, আবির ভাই ফরগিভ মি, আমি আজকে YPF কে সাধুবাদ দেব না। I think we have done the easiest part now. আমরা সবাই একত্রিত হয়েছি। The job has to be done now. এই যে আমরা 100 জন ফেলো একসাথে হয়েছি, এই যে অন্যান্য মানুষরা আছেন, আজকে আমরা এত বড় বড় কথা বলছি, এই কথাগুলোকে আমরা যেন সামনের 10 বছরের মধ্যে কাজে পর্যবসিত করতে পারি। সেই দিন আমি আবির ভাইকে ফোন করে বলবো যে আবির ভাই, থ্যাংক ইউ ফর ডুইং হোয়াট ইউ হ্যাভ ডান and thank you for making me part of it. And I'm really looking forward to it because I really believe যে we should be able to do it. একটু আগে ভাইয়া বলছিলেন যে আইডিয়া বাংলাদেশ থেকে কেন আসবে না। বাংলাদেশ থেকে আইডিয়া তখনই আসবে যখন আইডিয়াটা তৈরি করবার মতো মানসিকতা আমাদের থাকবে। কারণ আমরা প্রথমেই ধরে নেই যে আমার আইডিয়া, যখন আমি আবির ভাইকে অপছন্দ করব, আবির ভাই বলবে অর্পিতা আপা আইডিয়া দিছে, ওইটা আবার কি, ওনার কথাবার্তার কোনো দাম নেই, ওনার আইডিয়া বাতিল। এটা যেন আমাদের না হয়। এই যে আমাদের আজকে বন্ধুত্ব তৈরি হয়েছে, এটাকে যেন আমরা কাজে লাগাতে পারি। আমি তো ব্যক্তিগতভাবে খুব খুশি, সাকিবের সাথে আমার একটা প্রজেক্ট ছিল আইনের সামাজিক দিক নিয়ে, সেটা মানে কয়েক বছর আগে ভূত হয়ে গেছে because we didn't have a common platform. So I'm really looking forward to all these partnerships. I'm very much looking forward to the networks that I'm part of gender and inclusion, law, rights and justice. And I believe that the diversity that we have, I mean, I'm thankful that I'm part of it. I'm really looking forward to learning from all of you rather than, doing what I know, because I don't think I know anything. There's a lot to be learned. And thank you. Looking forward to a great journey. ধন্যবাদ সবাইকে. Thank you so much, Appa. I was actually planning I will retire after today because I have brought all these great minds together and now it will be autopilot. মানে আচ্ছা, সব আমাদের কাছে মানে ঘাড়ের মধ্যে চাপাই দিয়ে আপনি পালাবেন, তাই না বাঙালি রে? I think now you have given me a reason not to retire, so I'll consider that. Yeah, good. Yeah, so my job is well done. আরেকটা জিনিস বলি যে এখানে আসলে অনেককেই না আমি চিনতাম না YPF শুরু হওয়ার আগে। অনেকের সাথে আমার ফার্স্ট ইন্টারঅ্যাকশন ছিল যে আমি একটা পোস্ট দিছি, দে ডিসএগ্রি এন্ড উই ফট ইন দ্য কমেন্ট সেকশন। হ্যাঁ, তো YPF যখন শুরু করছি তখন আমি একটা ডিবেটার মাইন্ডে ছিলাম, অনেক সময় ডিবেট করতাম। আস্তে আস্তে না এখন আমি লার্নিং মোডে চলে গেছি ডিবেট মোড থেকে। এবং এই ট্রানজিশনটা যে কত এনলাইটেনিং, যে আগে মানুষজন কি করতো, ওই ফেসবুক গ্রুপে যেত ঝগড়া করতে যে আমার এখন YPF এ সবাই আসে শেখার জন্য। I think এটা is a massive transformation for all of us. আরেকটা জিনিস আপনি বললেন যে ডাইভার্জেন্ট ওপিনিয়ন। আমার কোর টিমে 100 জন মানুষ আছে, এর মধ্যে অনেকেই আছে যাদের মনে করেন ফ্যামিলি আওয়ামী লীগ পলিটিক্সের সাথে জড়িত, আবার অনেকেই আছে যাদের ফ্যামিলি হচ্ছে বিএনপি পলিটিক্সের সাথে জড়িত। তো আমি আব্রাহাম লিঙ্কনের একটা বই লিখেছি তার উপরে, যে টিম অফ রাইভালস, ইটস আ ভেরি ইন্সপায়ারিং বুক, আমাকে খুব ইন্সপায়ার করছে। তো আমি একটা জিনিসে বিশ্বাস করি যে বাংলাদেশের ওয়ে ফরওয়ার্ড হচ্ছে টিম অফ রাইভালস। এই যে আওয়ামী লীগ মনা বা বিএনপি মনা ছেলে পেলে গুলো আছে ইন দেয়ার 20s,
তাদেরকে যদি একসাথে করে টিম অফ রাইভালস করে দিতে পারি এবং তারা যদি একসাথে কাজ করতে পারে, I think that will be the foundation for an inclusive Bangladesh. আপনি যেটা বললেন যে maybe we disagree, but there are so much work for state building and institution building that we have to do it together and that we can do only together. I think ওই জায়গাটায় আমার মনে হয় যে এবং one such I think team of rivals is Abir Choudhury, Barrister Abir Choudhury এবং Soed Tanzil, who are the lead for our governance apprenticeship program, এবং যারা আসলে দুইটা ভিন্ন মেরুর পলিটিক্যাল বিলিফের মানুষ হওয়া সত্ত্বেও they put together the governance apprenticeship team. So আমার মনে হয় যে আপনি you said very good points. এই পর্যায়ে আমি তাকবীর হুদা ভাইয়ের কাছে যাব। তাকবীর ভাই। ধন্যবাদ আবির ভাই এবং ধন্যবাদ YPF কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। খুব সংক্ষেপে আমার নাম হচ্ছে তাকবীর হুদা, আমি গবেষক হিসেবে কাজ করি, বিশেষ করে আইনি গবেষক। আসলে অর্পিতা আপার পরপর বলাটা আমি মনে করি আমাকে একটা অসুবিধায় ফেলে দিয়েছে, আমার হয়তো ওনার মতো চমৎকার করে বলতে পারবো না, তো আমি খুব স্বল্প সময় নিয়ে বলবো যে আসলে আমি যে গবেষণার মধ্যে যেটা চেষ্টা করি বোঝা, সেটা হচ্ছে যে আমাদের দেশে নানান স্তরের মানুষ নানান প্রকারের ক্ষমতার অসমতায় আছে। তখন একটা বিচার ব্যবস্থা সেই ক্ষমতার অসমতার উপর এক ধরনের মানে কি বলবো মানে লিমিটেশন, সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারে বা এই ক্ষমতা অসমতাটাকে আরো স্বীকৃতি দিতে পারে। তো আমি এই প্রেক্ষাপটে আর কি সেটাই মানে নানান ধরনের যে মানবাধিকার লঙ্ঘন হয়, মানে এটা ইনএভিটেবলি এখানে কোনো ধরনের ক্ষমতার অসমতা থাকে, সেটা আমরা ধর্ষণ বলি বা একজন শ্রমিকের নিহত শ্রমিক যদি হয়ে থাকে শিল্প কারখানায় সেটা দেখি, বা একটা মাদ্রাসায়ও যদি শিশু তা মানে নির্যাতনের শিকার হয় সেটাও দেখি। সব জায়গায় কিন্তু একটা কমন ডিনোমিনেটর হচ্ছে সেই ক্ষমতার অসমতা। এখন আইন তাহলে বিচার দেওয়ার সময় এই ক্ষমতার অসমতাটাকে কতটুক আদৌ সীমাবদ্ধ করতে পেরেছে, এটাই আমার মূল আর কি প্রশ্ন থাকে। এর মধ্যে আমি মানে আনফরচুনেটলি যেটা জানতে পাই যে আসলে আমাদের বিচার ব্যবস্থা খুব একটা সেটাকে সীমাবদ্ধ করা তো দূরে থাক, অনেকভাবে এটাকে স্বীকৃতি দিয়ে বৈধতা দেয়। তো সে জায়গাটাই আমি চেষ্টা করি সেই এই যে আইন কেন এই ক্ষমতার অসমতাটাকে বৈধতা দিবে বা আইন কেন এই ক্ষমতার অসমতার জন্য একটা অস্ত্র হয়ে বসে থাকবে, তো সে জায়গায় আমি চেষ্টা করব মানে আমাদের আলোচনাটা নিয়ে যাওয়া। এবং দ্বিতীয় যেটা হচ্ছে যে আমি দেখেছি আসলে আমাদের দেশে অনেকেই কিন্তু বিচার চায়, মানে বিচার চায় না এমন মানুষ, চায় বলতে আমি বলছি যে শাহবাগে দাঁড়ায় বা সংসদ ভবনের সামনে দাঁড়ায় কিংবা সংসদ ভবনের ভিতরে দাঁড়ায়, বিচার চায়, কিন্তু সে বিচারটা কি হবে সেটা যদি কেউ জিজ্ঞেস করে তখন উত্তরটা অনেক মানে এই উত্তর মানে ইদার মানে নাও থাকতে পারে বা এমন একটা উত্তর হবে সেটা বিচারের সংজ্ঞার বিরুদ্ধেই হয়তো যেতে পারে। যেরকম আমরা যদি জানুয়ারি 2020 সালের কথা চিন্তা করি যে সংসদের মধ্যে ধর্ষণের বিচার চাওয়া হয়েছিল কি প্রকারে, যে ধর্ষণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যার বিরুদ্ধে আছে তাকে সরাসরি নাকি ক্রস ফায়ারে মেরে ফেললেই একমাত্র ধর্ষণের বিচার নিশ্চিত করার উপায়। তো এটা যদি আমাদের যাদের হাতে আমরা মানে আইন মানে সৃষ্টি করার ক্ষমতা রেখেছি তারা যদি এ কথা বলে তাহলে বুঝতেই পারছেন আমাদের দেশে আসলে মানে বিচারের সংজ্ঞাটা কতটুক মানে কি বলবো ডিস্টর্টেড হয়ে গেছে। তো অবশ্যই আমি চেষ্টা, এখন YPF এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খুবই তুচ্ছ তুচ্ছ বিষয় থেকে শুরু করে জাতীয় মানে জাতীয় বিষয় যেগুলো সেগুলো নিয়ে অনেক দীর্ঘ আলোচনা হয়। তো তাই বলে আমরা যদি বিচারের মতো একটা মানে কি বলবো ফাউন্ডেশনাল অ্যাসপেক্টটা নিয়ে সেই ধরনের মানে দীর্ঘ আলোচনা করতে পারি, দীর্ঘ গবেষণা করতে পারি এবং দীর্ঘ তর্ক করতে পারি, তাহলে আমি মনে করি আমরা বিচারকে সংজ্ঞায়িত করার যে প্রয়োজনীয়তা সে পথে মানে এগিয়ে চলতে পারবো, যাতে আমরা শুধু শাহবাগে দাঁড়ায় বিচার চাই না বলে কি বিচার চাই সেটাও বলতে পারি। এবং দ্বিতীয় যে আরেকটা যে বিষয় যেখানে বিচারের বিষয়টা প্রকাশ পায় না সেটা হচ্ছে আমরা বিচার বলতেই মনে করি যে বিচারের যে অপরাধের শিকার হয়েছে তার প্রেক্ষাপট থেকে। এখন অফকোর্স তার মানে অপরাধকারীর কে তো সাজা দেওয়া প্রয়োজনীয়, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তারও যে একটা মানে সে যে এখনো অভিযুক্ত, সে যে প্রমাণিত অপরাধকারী না, এটা আমরা অনেক সময় বুঝতে চাই না। কারণ বিচার ব্যবস্থা শুধু ভুক্তভোগীর জন্যও না বা পুলিশের জন্যও না বা প্রসিকিউটরের জন্যও না, বিচার ব্যবস্থা যে অপরাধের যে মানে অভিযুক্ত তার জন্য সেটাও আমরা ভুলে যাই। মানে তো এটাও আমাদের মনে রাখা উচিত। এবং মানে আমি মানে কি বলবো রিলিভড যে YPF এর অনেক গবেষণা আমি এই মানে রেকগনিশনটাকে দেখেছি। এবং তৃতীয়
হচ্ছে যে আমাদের আগে একজন ভাই বলেছে যে আমরা এখন মধ্য আয়ের দেশ হয়েছি, আমরা এলডিসি তে গ্রাজুয়েট করেছি, তো এখন নিশ্চয় 71 সালে যে বিচারের দাবি করছি আমরা 50 বছর পর সেই বিচারের দাবি করব না, কারণ এখন আমরা একটা মধ্য আয়ের দেশ। তো মানে বিচার চাওয়া, তাহলে আমি ধরেন অনেক ধরনেরই বিচার চেতে পারি যেটা আমি নিম্ন আয়ের দেশ থেকে চেতে পারতাম না। যেমন ধরেন একজন অভিযোগ মানে একজন ধর্ষণের শিকার ব্যক্তির জন্য রাষ্ট্র থেকে ক্ষতিপূরণ চাওয়া, একটা রাষ্ট্রীয় ক্ষতিপূরণ তহবিল চাওয়া, এটা তো আমরা এখন যেতে পারছি কারণ আমরা এখন মধ্য আয়ের দেশ। তো এটাও আমি আশা করি YPF এ আমরা সেখানেও জোর দিতে পারবো যে সাজা তো বিচারের শুধু এক অংশ, ভুক্তভোগীকে প্রতিকার দেওয়া এবং বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রতিকার দেওয়া। কারণ নিশ্চয়ই যখন একজন অপরাধের শিকার হচ্ছে, এখানে রাষ্ট্রেরই একটা দায়িত্ব লঙ্ঘনের কারণে বা সে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এই কারণে, তো এটার জন্য তো সে অবশ্যই দায়প্রাপ্ত একটা প্রতিকার দেওয়া। তো বিচারের সেই আলোচনাটা শাস্তি থেকে সাজা থেকে আমরা যাতে প্রতিকার এবং ক্ষতিপূরণের দিকেও নিয়ে যেতে পারি, এটাও আমার একটা চেষ্টা থাকবে। কিন্তু এখন সর্বশেষ যেটা বলবো যে আসলে আমি YPF কে কত দিতে পারবো জানি না, কিন্তু আমি খুবই শিওর যে আমি YPF থেকে অনেক কিছু নিতে পারবো, কারণ আমি শুধু YPF এর আলোচনা শুনে বা আলোচনা পড়ে বা আলোচনা দেখে অনেক কিছু শিখতে পারছি এবং আশা করি ভবিষ্যতে অনেক পারবো। তো অনেক অনেক ধন্যবাদ আবারও আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ অর্পিতা আপা, তাকবীর ভাই, আসলে অসাধারণ কিছু আইডিয়া এসছে এবং আমার মনে হচ্ছে যে আমাদের ল এন্ড জাস্টিসের যে পলিসি নেটওয়ার্ক টিম, they are probably very excited যে এই রিফর্ম গুলো নিয়ে কাজ করতে, বিকজ এত ইম্পর্টেন্ট কয়েকটা সংস্কারের কথা তুলে ধরলেন, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি একটা জিনিস বলি, আমাদের কিন্তু সবচেয়ে বেশি ফেলো মনে হয় আমরা ল, রাইটস এন্ড জাস্টিসে আমরা নিয়েছি YPF এ, কারণ আমরা মনে করি যে এটা আমাদের কাজের একটা অনেক বড় একটা জায়গা হওয়া উচিত। আমাদের এখানে যেমন ব্যারিস্টার রাশনা ইমাম আপা আছেন, ব্যারিস্টার তানিয়া আমির আপা আছেন, আরো কিছু ইয়াং লয়ার আছেন, কিন্তু আমার মনে হয় যে এই টিমটা ইজ ভেরি পাওয়ারফুল। আমাদের একজন অ্যাডভাইজার আছেন শাহরিয়ার সাদাত স্যার, আমাদের যে অ্যাডভাইজারি প্যানেলে শামীম হায়দার পাটোয়ারি ভাই, উনিও লয়ার, উনিও জুডিশিয়াল রিফর্ম নিয়ে কিছু কাজ করছেন। সো আমার মনে হয় যে ল, রাইটস এন্ড জাস্টিস YPF যে কাজই করুক, ইকুয়ালিটি অফ অপরচুনিটিস ডাইমেনশন থেকে এবং সবকিছুতে উইল বি আ সেন্টার পিস অফ আওয়ার ওয়ার্ক, এন্ড আই এম সো গ্ল্যাড যে অল অফ ইউ আর অন বোর্ড। এবং আমরা ওই যেটা বললেন যে স্টেটকে রেসপন্সিবল করা, এখন যেহেতু স্টেটের রিসোর্সেস আছে তাদেরকে রেসপন্সিবল করে ওই জিনিসগুলো প্রতিকার করা, উইল ডেফিনেটলি টেক দ্যাট ইনটু কনসিডারেশন। আরেকটা জিনিস যেটা খুব মানে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কতটুকু ইনক্লুসিভ হতে পারি। যেমন আমরা ফেলুদের সাথে একটা আলাপ করেছিলাম যে যারা মাদ্রাসায় পড়ছে তারা কি কোনোভাবে আমাদের সোসাইটি থেকে, মেইন স্ট্রিম সোসাইটি থেকে দূরে কিনা। তখন আমরা একটা জিনিস চিন্তা করলাম যে আমরা YPF এর গ্রাসরুট নেটওয়ার্ক আছে, আমরা কি মাদ্রাসার যারা পড়াশোনা করছে বা যারা আন্ডার প্রিভিলেজ চিলড্রেন, তাদেরকে কি আমরা পলিসি মেকিং স্টেট ক্রাফট শিখাতে পারি না? দ্যাট উইল বি আওয়ার আলটিমেট সাকসেস, যে তারা এডুকেশন নিয়ে কি মনে করে, তারা হেলথ কেয়ার নিয়ে কি মনে করে, তারা এনভায়রনমেন্ট নিয়ে কি মনে করে, এই কথাগুলো কি আমরা তুলে আনতে পারি না? আই থিঙ্ক এটা নিয়েও আমাদের কাজ করার অনেক সুযোগ আছে এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা এই কাজগুলো করব। আমাদের একটা পলিসি কোর্স আছে এবং তাকবীর ভাই এবং অর্পিতা আপা এখন কথা বলছিলেন যে সবাইকে ল, জাস্টিস সম্বন্ধে বোঝানোর জন্য আমাদের ল এন্ড পাবলিক পলিসি যে কোর্সটা বাংলায়, সেটা যদি আমরা সুন্দর মতো ডিজাইন করতে পারি এবং গ্রাসরুটে যদি আমরা একটু প্রমোট করতে পারি, অ্যাটলিস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে স্টেটের রেসপন্সিবিলিটি কি, আমি একটা যদি ক্রাইমের শিকার হই আমি কার কাছে সেটার জন্য রিপারেশন চেতে পারি, আমার প্রসেসটা কি, এই বেসিক সিভিক নলেজ গুলো যদি আমরা ইয়াংদেরকে দিতে পারি, আই থিঙ্ক দ্যাট ইটসেলফ উইল বি আ হিউজ প্লাস। সো আমার মনে হয় ল এন্ড পাবলিক পলিসি কোর্সে আপনাদের সহযোগিতায় আমরা ওরকম কিছু করতে পারবো যেটি টেইলর মেড ফর মানে গ্রাসরুট পিপল অ্যাজ ওয়েল, নট নেসেসারিলি যারা শুধুমাত্র এডুকেটেড তাদের জন্য না। আমি ফারহানের কাছে যাবো, কারণ আমি জানি ফারহান এইসব ব্যাপার নিয়ে খুবই প্যাশনেট এবং আমাদের ফেলোজ মিটিং এও বলেছিল। ফারহান প্লিজ। Thank you, Abir bhai. So first, let me introduce myself. I'm Farhan Ahmed. I'm a senior lecturer at the School of Law of Brack University. I'm a specialist in international law. So my practical as well as academic work involves issues and topics of public international law. So I work on issues of international crimes, international dispute settlement, international trade, and investment as well. And I was wondering right now when I was listening to Arpita Apu as well as Takbir, how we all fit into sort of, all of the fellows actually fit into a puzzle, and we are all parts of a puzzle. And together we create this broader picture. And especially I'm very excited with regard to the Law and Justice Network, as Abib has also pointed out. Like Arpita Apu is working on social legal aspects, Takbir is working on reform specific with regard to rape and some other social aspects as well. And my expertise is actually looking at all of these issues from an international perspective, international legal perspective. So it brings in a very interesting dynamics among all of the people here. So in my brief comments, what I'll do, I'll try to
contextualize how the international, let's say, or the international laws more specifically fits into this or impacts the national development agenda. So if you look at the international legal regime or the rules-based order, many of the rules of international law or specifically with regard to investment, trade, finance, were designed with a specific objective of countering the movement for decolonization. So it is the Second World War, creation of the various international institutions such as the UN, World Bank, IMF. And thereafter, of course, after decolonization, there was a movement which was led by Bangladesh and many other countries, which was led by the non-alignment movement. Dr. Kamal Hussain was a very prominent actor in that. We had the new international economic order, an argument for more reforms. However, again, that led to more developed countries trying to impose their own rules with regard to protection of capital, protection of foreign investment. So we have, again, creation of a post-colonial system, which again benefits capital exporting countries, but to the detriment of developing countries. And many of the people here are all aware of this. So if we look at the road to reform agenda of, let's say, YPF, as well as the development agenda of Bangladesh, many of these development agenda are met with significant hurdle by or because of the international legal regime. For example, if you think of the regulatory environment with regard to state control of various industries, if you look at capital flight, if you look at foreign investment protection, all of these are actually regulated by international law. So even if we want the state to do a lot of things, it's not possible to do so because international law will come in and disrupt or stop these development from occurring. Africa is suffering from this in a big way with regard to sovereign debt. And for Bangladesh is a big concern. Sovereign debt is technically in the future would be a big concern for Bangladesh, considering the fact that how much we are spending in terms of development projects. So if you look at just from the perspective of Bangladesh, there's a lot of things that we can do, and a lot of things that we need to think about with regard to our foreign policy as well as international law, such as we could build, we should think about building transnational solidarity. The problems that we are facing in Bangladesh with regard to food, with regard to labor, with regard to human rights are not, in many ways, they are specific to Bangladesh, but they are shared by many communities across the world. And we should build these transnational solidarities across communities, and not only across communities, across nations. And we have many of these movements that are, let's say, that do exist within the UN system, within the WTO. You have the LDC group in the WTO. You have the G77, which is you could say the successor of NAM in the United Nations, as well as many other international organizations. So we should think about how we can utilize these solidarities, these communities to further the Bangladesh development agenda, to further reforming these international organizations, specifically the WTO. If you look at WTO, specifically with regard to, for example, access to COVID-19 vaccines, the big hurdle for Bangladesh to produce the COVID-19 vaccine is the fact that WTO regime also protects patents, also safeguards patents. So if today Bangladesh decides to produce the COVID-19 vaccine, US, Canada, many of the big developed countries that own these patents will sue or bring dispute against against Bangladesh in the WTO, or will basically do a tit-for-tat measure by canceling GSP or imposing trade barriers for Bangladesh. So these are things that are hindering Bangladesh and many of the developing countries from, let's say, putting forth and implementing their development agenda. Then Bangladesh also should look at how we can utilize these multilateral multilateral institutions and reform these multilateral institutions. For example, how the WTO, there's a deadlock in the WTO with regard to measures that have been suggested by India and South Africa to cancel patents for COVID-19 vaccines. So the developing countries, especially India and Bangladesh, we are the pharmacies for the developing world. India is a bigger one. We are close to India. We are not that big, but we have a very burgeoning pharmaceutical industry. We could have taken advantage of that. We could have supplied the developing world with vaccines, and we're not able to do so because of these barriers that are created in these international organizations. And Bangladesh historically has played a very important role in arguing for the LDC cause. But again, there's a new, let's say,
variable in this dynamic because we are moving out of the LDC group and we are going into a group of developing countries. And developing countries do not have many of the privileges that LDC countries have. And that is one reason why developing countries have that stagnated development. Because if you're a least developed country, you get GSPs. You get much better trade preferences, which you will not get as a developing country. So these international legal rules actually end up hampering your development in terms of giving you access to markets, overcoming trade barriers that have been put up by many countries across the world. Last, also, Bangladesh also should take part in these international negotiations in various multilateral institutions. And that is where we need experts in climate change to go to climate change summits. We need experts in law of the sea to go to ocean and law of the sea negotiations. Because if you don't do that, there was this Singaporean diplomat and international lawyer called Professor Jayakumar. He said that, he mentioned this, that with regard to international negotiations and with regard to these multilateral institutions, you're either on the table you're either at the table or you're on the menu. So if you're not at the table, basically these countries are negotiating your rights and these countries are basically dividing you up and eating you up. So it's very important that we should be there in these tables and we should be putting forward our agenda. We should be arguing for our agenda in these international organizations, in the international negotiations. Great points. Great points. So yeah, that's all basically what I wanted to say. And all of this actually connects to the human rights situation in Bangladesh, labor rights in Bangladesh, the social aspects of economic development. Everything connects together actually to create, let's say, a Bangladesh that we dream about. Thank you so much. থ্যাংক ইউ ফারহান। এবং আমি এটা বলতেছি যে এলডিসির এই ইস্যুটা যে এত ইম্পর্টেন্ট, এটা আমরা রেকগনাইজ করি, কিন্তু আমাদের ফাহমিদা খাতুন ম্যাডামের একটা নতুন সিরিজ শুরু হচ্ছে অন এভিডেন্স, এবং ম্যাডাম বলেছেন যে আমরা ফার্স্ট এপিসোডে উইল ব্রিং দ্য ফরেন সেক্রেটারি এবং আমাদের সব ফেলোদের সাথে আমাদের ইয়াং টিম মিলে উইল ক্লিয়ারলি মেনশন যে দিস আর দ্য প্রায়োরিটিস। এখানে আমরা প্রবলেমে পড়তে পারি ওয়ান্স উই গ্রাজুয়েট ফ্রম এলডিসি, এই পেটেন্টের ইস্যু থেকে শুরু করে ড্রাগের ইস্যু থেকে শুরু করে সবকিছুতে, এবং এই 18 তারিখে ওই সেশনটা হবে। সো আই থিঙ্ক উইল গ্রাজুয়ালি রিচ আউট টু অল দিস পলিসি মেকার্স। তুমি যেটা বললা যে when they go to the table they consult us and then go there, যাতে ওই নেগোসিয়েশনটা ভালো হয়। এবং অলরেডি তো রোহিঙ্গা অ্যাডভোকেসি থেকে ওটা শুরু হয়েছে, আই থিঙ্ক অন্যান্য এরিয়াতেও গ্র্যাজুয়ালি আমরা করবো। সো ভেরি ভেরি ওয়েল মেড পয়েন্টস। এই মুহূর্তে আমি আরেকটা জায়গায় যাবো যেটা ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, পভার্টি অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন। এবং আমরা করোনার পরে দেখতেছি যে আমাদের ট্র্যাডিশনাল ডেফিনিশন অফ পভার্টি অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন ইজ চেঞ্জিং। আমাদের দেশে একটা ধারণা আছে যে সোশ্যাল প্রোটেকশন, সোশ্যাল সেফটি নেট শুধু গরিব মানুষের জন্য না, সোশ্যাল প্রোটেকশন কিন্তু সব সিটিজেনদের জন্য। ইটস আ রাইট ফ্রম দ্য স্টেট, ইটস নট আ ফেভার ফ্রম দ্য স্টেট টু দ্য পিপল, কারণ এটা কিন্তু ট্যাক্স পেয়ারের টাকায় হয়। সো আমার মনে হয় পভার্টি এবং সোশ্যাল প্রোটেকশন রিথিঙ্ক করার একটা সময় এসছে। তা আমি এই মুহূর্তে পভার্টি এবং সোশ্যাল প্রোটেকশনের আমাদের ফেলো ওয়াসিম ভাইয়ের কাছে দিতে যাচ্ছি। ওয়াসিম ভাই। ধন্যবাদ আবির ভাই সুযোগ দেওয়ার জন্য। প্রথমত এই ধরনের একটা বড় ইন্টেলেকচুয়াল ক্রাউডের অংশ হতে পেরে আমি খুবই গর্বিত। এট দ্য সেম টাইম আমি একটু ইতস্তত বোধও করছি আসলে কথা বলার ক্ষেত্রে। তো যাই হোক, শেষে কথা বলার অনেক অসুবিধা আছে, আসলে কি বলবো সেটা খুঁজে পাওয়া যায় না। তো একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যখন গত বছর আমার পিএইচডির জন্য ডেটা কালেকশনে গিয়েছিলাম বাংলাদেশে, দুইটা জিনিস আমি ওখানে শিখে এসেছি। প্রথমত আমার বয়স্ক আমি পিএইচডি করছি এজিং ইন এক্সট্রিম পভার্টি নিয়ে সুইডেনের একটা ইউনিভার্সিটিতে। তো ওইখানে বয়স্ক মানুষরা দুইটা জিনিস আমাকে শিখিয়েছে। একটা তো হচ্ছে ওরা বেশ কয়েকজন বারবার বলছিলেন যে তুমি যে বয়স্ক মানুষের নিয়ে জানতে এসেছো, তোমরা কি বয়স্ক না এমন মানুষের সাথে কথা বলেছো তুমি? মানেটা দাঁড়াইলো আসলে যে তাদের যে সমস্যাগুলো, এই যে এক্সট্রিম পদের সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসলে বোঝার জন্য আসলে সেই অন্য জেনারেশনের কাছে যাওয়াটা আসলে খুব জরুরি এট দ্য সেম টাইম, যেটা কিন্তু এই ধরনের পলিসি ফোরাম বা ইয়াংদেরকে এঙ্গেজ করাটাকে খুব বেশি জাস্টিফাই করে। আরেকটা জিনিস হচ্ছে যে যেটা ওভারঅল ব্রড পভার্টি ডিবেটের জন্য আসলে বোঝার জন্য জরুরি, সেটা হচ্ছে যে আমাদের সম্পর্কগুলোর কিন্তু এটিমোলজিক্যাল মিনিং কিন্তু পরিবর্তন হয়ে গেছে। জাস্ট ফর এক্সাম্পল আমি যদি বলার চেষ্টা করি, খুব অনেক আগে, আজ থেকে 20 থেকে 30 বছর আগে বয়স্ককে প্রবীণ হিসেবে আমরা জানতাম বা মুরব্বী হিসেবে জানতাম, সেটা কিন্তু এখন বয়স্ক অথবা বুড়ো এই ধরনের একটা শব্দগুলোর মধ্যে ফ্রেজগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে মানুষকে আইডেন্টিফাই করা, এবং এটা কিন্তু খুব ভালো কিছু আসলে শো করছে না আমাদের ওভারঅল সোসাইটির জন্য। এবং যেটা আমি বলতে চাচ্ছি আলটিমেটলি, আমরা যে এত যে গ্রোথ এটা করছি, এটা যদি কোনো ফেয়ারনেস আমাদেরকে না দেয় আমাদের সোসাইটির জন্য, তাহলে এই গ্রোথ আসলে আমি চাই না ব্যক্তিগতভাবে, আমাদের সেই মানুষগুলো কিন্তু চায় না। সুতরাং আমাদের প্রতিদিন পত্রিকা খুলে যদি দেখেন,
তাহলে কিন্তু আপনি দেখবেন যে আসলে আমাদের প্রত্যেকটা জায়গায় এই ফেয়ারনেসের অভাবটা কিন্তু রয়ে গেছে। এই ফেয়ারনেস যদি আমরা এনশিওর না করতে পারি আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমাদের সোসাইটাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমাদের সবকিছুতে ল এন্ড সবকিছুতে, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি একটা অন্ধকার যুগে প্রবেশ করতে যাচ্ছি। এই জিডিপি নিয়ে এত 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 কথা বলে আসলে আমাদের খুব বেশি কিছু আমরা আদায় করতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে যেটা একটু আগে বলা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখনো রাইটস কে কিন্তু চ্যারিটি আকারে কিন্তু ডেলিভারি দিচ্ছি। তো এটা কিন্তু একটা কিন্তু ভাবার বিষয়, এবং যে এটা যদি তাই হয় তাহলে কিন্তু মানুষকে সেই এখনো সোশ্যাল প্রোটেকশন আর কিন্তু ওই যে লাইনে দাঁড়ানোর ব্যাপারটাই রয়ে গেছে আমাদের কাছে, এবং যার ফলে আমরা একটা স্টিগমাটাইজড একটা রাইটস কে আমি আমার রাইটস কে অ্যাভেল করবো, কিন্তু সেটাও কিন্তু একটা স্টিগমাটাইজড ফিলিং হিসাবে কিন্তু আমি কিন্তু হয়তো সেই রাইটসটাকে অ্যাভেল করছি না। আমাদের এখন এই পভার্টি সিচুয়েশনে অনেক লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি কিন্তু খুব এক্সট্রিম পোর হয়ে দাঁড়িয়েছে অনেকেই, এবং তারা কিন্তু খুব লোকলজ্জার ভয়ে কিন্তু কিন্তু সেই সেই সার্ভিস গুলো, সেই রাইটস গুলো কিন্তু ক্লেম করতে পারছে না, এবং এই সিচুয়েশনটা কিন্তু আমার মনে হয় পেপার পত্রিকা যখন তখন আসছে। যার ফলে এই সিচুয়েশনে আমাদের কিন্তু পভার্টিকে একটু রিথিঙ্ক করার বিষয় আছে। আমরা অনেকে বলেছি যে আমরা পভার্টি কে আমরা খুব যুগ যুগ ধরে জানি, আমাদের বাংলাদেশের পভার্টি নিয়ে আমাদের খুব ভালো ধারণা কিন্তু আছে, কিন্তু এই পভার্টি এই কোভিড সিচুয়েশনে এসে আমি মনে করি যে পভার্টিকে আরো রিকনসেপচুয়ালাইজ করার সুযোগ আমাদের তৈরি হয়েছে, এবং সেটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো না কার জন্য আমাদের কাজ করা দরকার, কি পরিমাণ কাজ দরকার, এবং কারা এটার বেনিফিশিয়ারি হবে, কার জন্য আমি কাজ করছি। সুতরাং সেই ডিবেটটাতে আমাদের ফিরে যাওয়া উচিত। সবশেষে বলতে চাই, আমাদের আসলে জিডিপি নিয়ে এত বেশি বাড়াবাড়ি করার কোনো দরকারই নেই, কারণ আমরা আসলে রিসোর্স কনস্ট্রেন্ট সোসাইটি না আর বাংলাদেশ। সুতরাং আমাদের আসলে দিনের শেষে এখন কোয়ালিটি অফ লাইফ নিয়ে চিন্তা করতে হবে, যেখানে প্রত্যেকটা মানুষ একটা ডিগনিফাইড লাইফ লিড করতে পারে, এবং তার এই কোয়ালিটি অফ লাইফ সেই পরিমাণে কিন্তু আমি কিছুদিন আগে একটা ছবি দেখছিলাম পত্রিকায়, যে একজন বয়স্ক মানুষ 70 বছর কিংবা 80 বছর বয়সে বেশি ব্যাংকে গেছে পভার্টি তার ভাতা নিয়ে আসতে 500 টাকাই নিয়ে বেশে, কিন্তু সে ফ্লোরে বসে পড়েছে। এই এই পিকচারটা আমরা আসলে দেখতে চাই না বাংলাদেশে, এবং এটা আমাদের সেই সেই আমাদেরকে একটা লজ্জার জায়গায় এসেই দাঁড়িয়ে দেয় আজকে 50 বছর পরে। সুতরাং আমরা ফেয়ারনেস নিয়ে চিন্তা করি, মানুষের ডিগনিফাইড লাইফ নিয়ে চিন্তা করি, সেটাই হবে আমাদের ডেভেলপমেন্টের মূল সূত্র। আমার মনে হয় সেটা নিয়ে YPF সামনে কাজ করে যেতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াসিম ভাই, ভেরি পাওয়ারফুল পয়েন্টস, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস। আমি খুব ধন্যবাদ জানাবো আমাদের ফিউচার্স থিঙ্কিং ফেলোদেরকে এত ধৈর্য সহ সবকিছু শোনার জন্য। একটা রিজনও আছে যে ফিউচার নিয়ে চিন্তা করতে হলে আসলে সবকিছু জানতে হবে অতীতের বর্তমানে। সো এই পর্যায়ে আমাদের শেষ দুজন আছেন। আমি প্রথমে শাকিল আহমেদ ভাইয়ের কাছে যাব, এবং তারপরে সবশেষে আমি শাফকাত শফিক ভাইয়ের কাছে যাব। থ্যাংক ইউ আবির ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাকিল আহমেদ। আমি নিজেকে ভবিষ্যৎবিদ, শিক্ষাবিদ এবং গল্পকার হিসেবে পরিচয় দিই। কাজ করছি অ্যাকিউমেন একাডেমি বাংলাদেশে, ইউনিভার্সিটি উই ইমাজিন ফর দোজ ওয়ার্কিং টুয়ার্ডস পভার্টি এন্ড সোশ্যাল জাস্টিস। আমি গর্বিত যে ইউথ পলিসি ফোরাম ফিউচার থিঙ্কিং বিষয়কে আলাদাভাবে স্বীকৃতি দিয়েছে। খেয়াল করবেন যে ফিউচার্স কিন্তু প্লুরাল, নট সিঙ্গুলার। এর মানে ভবিষ্যৎ একটা না, ভবিষ্যৎ অনেকগুলা। তবে আমার আশা যে আমরা সম্মিলিতভাবে যে ভবিষ্যৎ প্রত্যেকটি বাংলাদেশের জন্য কাজ করে, আমরা ওইটার লক্ষ্যে কাজ করব। ফিউচার স্টাডিজ বিষয়ে একটা আইন আছে, that any useful statement about the future should at first seem ridiculous. ভবিষ্যৎ নিয়ে যে কোনো প্রয়োজনীয় বাক্য প্রথম হাস্যকর মনে করা উচিত। আমি আশা করি that given our diversity, যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, যারা সিস্টেম এবং পলিসি নিয়ে কাজ করছেন, যারা দর্শন ফিলসফি নিয়ে কাজ করছেন, এবং যারা গল্প স্টোরি নিয়ে কাজ করছেন, যারা সিনেমা বানান, গল্প লেখেন, আর্ট করেন, নাচেন, গান মিম বানান, টিকটক ড্যান্স করেন, আপনারা সবাইকে আসলে এই ভবিষ্যতের দিকে দরকার। আমরা যদি স্বপ্ন দেখতে পারি, আমরা সেই স্বপ্নে বাস্তবায়ন করতে পারবো। If we can imagine it, then it is possible, right? And I hope that in our work together with futures thinking, we can definitely create more ridiculous futures. আমরা আরো হাস্যকর ভবিষ্যৎ তৈরি করবো, মানুষ হাসবে, but আমরা ওদের দিকে আমরা আগায় যাবো। And we can instill hope and agency that each and every one of us can influence towards shaping a future of a People's Republic of Bangladesh and a planet that works for all of us. So thank you. থ্যাংক ইউ শাকিল ভাই। আমি শাফকাত ভাইয়ের কাছে যাব। Thank you so much, Abir. Am I audible? Okay. First of all, I should say that the amount of knowledge I've brandished tonight is sufficient to grant me another 4-year bachelor degree. So thank you to all of you for enriching my knowledge. I consider myself to be very humble. I'm a mathematician and a statistician by training. But the domains that I've been nominated for are big data and poverty. So
I think this is the nexus of all of the knowledge that has been put forth on the table, and I am the person who basically sits at the back and designs all of it for you guys. And look, I love being out of the limelight, so you guys take all the credits. It's for you guys. Big data and poverty. I'll shift over to Bangla. So আমরা যখন big data and poverty নিয়ে কথা বলি, and there have been some incredibly amazing commentators on this. Sakib Bhaiya, Christabel Apu, and Barmita Apu, and et al. And others. আমরা যে policy formulate করার কথা বলি, how do we actually do that without proper collection of data? Sakib Bhaiya brought about a very, very important point, which was developed countries, that there's a gap in technological advancement between developed countries and developing countries, and this gap is not decreasing, it's actually increasing. So for example, আমি যদি আজকে বলি Australia, where I'm based in Sydney. I've been here for about 8 years. I don't know whether that qualifies or disqualifies me, but Australia brandishes 4 data centers: AWS, Google, Heroku, Microsoft Azure. India, আমাদের পাশের দেশ, they brandish 2 data centers. Bangladesh has none. আজকে যদি কোনো বাংলাদেশি কোম্পানি ডেটা নিয়ে কাজ করতে চায়, they have to go through India, then they have to go through United States and all these other loops. And by the time they go into the final stage, the company's lost interest. Forget about the company, think about the government. The government's lost interest. So আমাদেরকে, I believe that this is our time to sort of take control. And I believe that we have the potential. I mean, so Indian subcontinent ekta kotha chilo je what Bengalis think today, the rest of the subcontinent thinks tomorrow. So we have the intellectual capability, we have the intellectual prowess, we have the resources. The only thing that we don't have at the moment is the willpower and the persistence. If we go that extra mile, I believe that we will be able to do that. I haven't been back in Bangladesh for about 5 years. So again, I don't know whether that qualifies me or disqualifies me, but I would like to believe that I would like to be optimistic. In terms of data funneling, I think Bangladesh, in Bangladesh, in the Bangladeshi education system, we do an excellent job of asking and answering the what and the how, but we get stuck at the why. And I believe that it's time we start focusing on the why in all phenomena of life, be it economics, be it healthcare, be it financial security, be it aging, the social security, et al., all these other fields. We have to start asking the why. So that is obviously a funnel, and it's going to have to start somewhere. And I mean, now is the best time to start. And given the company that I'm sharing tonight, I don't think that's far away. At the end of the day, as a data engineer, I'm a professional data engineer, so I build ETLs and stuff like that, very boring stuff. My idea would be, my motto is democratize data for a better Bangladesh. To start asking the tough questions, we need to collect the tough data, and it's probably the best time. And I kind of think of my motivation behind this venture is from this little movie called Swadesh, which was released in 2004. And I had a bet with my cousin back then. Ami Noraile Chile, so I only visited Norail just once. And back then there was no electricity, and I told my cousin that one day I'm going to come back and I'm going to bring electricity to my village. Hopefully এখন চলে এসেছে, so I don't have to worry about it. But I would like to thank you guys for giving me the opportunity and being at the very end. I know that you guys are all tired. I know that you guys have been quite patient, but thank you for giving me the opportunity to be at the very end, to be the nexus, to be the very foundation upon which hopefully all of you guys will stand. So thank you so much. Thank you. আমরা এতক্ষণ ধরে এত এনলাইটেনিং কিছু জিনিস শিখলাম, মানে আমার মনে হয় যে আই এম মাচ মোর নলেজেবল দ্যান হোয়াট আই ওয়াজ 2.5 hours ago. আমি শেষ করার আগে আমাদের YPF এর যারা অনেক মনোযোগ দিয়ে শুনছেন কোর টিমের, তাদের সবাইকে 30 সেকেন্ড সুযোগ দিব সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য।
তার আগে আমি একটা কথা বলি, আমার যেটা মনে হয় যে ফিউচার্স থিঙ্কিংটা এত গুরুত্বপূর্ণ এই কারণে যে 1971 সালে 1952 সালে আমরা এখানে যারা আছি উই ডিড নট হ্যাভ আ ভয়েস। সো বাংলাদেশে 2050-এ বা 2071-এ যারা আসবে তাদের আজকে ভয়েস নাই, কিন্তু আমাদের অ্যানসেস্টররা 1952-তে 1971-এ made sure that they took the right decision, that they took the risk and the sacrifice for those of us coming 50 years later. তা আমার মনে হয় যে আজকে আমাদের ওই 52-তে বলি বা 66-তে বলি বা 71-এর শুরুর দিকে যারা কনস্টিটিউশন লিখছিলেন বঙ্গবন্ধুর সাথে ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিনুল ইসলাম, বা তারপরে 7ই মার্চ, 26শে মার্চ এবং 10ই এপ্রিল যে সরকার গঠিত হয়, সেইখানে যারা শ্রম দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, আত্মত্যাগ দিয়েছেন, তারা যখন আজকে দেখবেন যে আজকে 10ই এপ্রিলের 50 বছর পরে এরকম 100 জন ইয়াং বাংলাদেশি মিলে দে আর থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার অফ বাংলাদেশ, তারা যে দেশটা দিয়ে গেছেন সেই দেশটা কেমনে ভালো করে সামনে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে চিন্তা করছে। আমার মনে হয় যে আমাদের সেই পূর্বপুরুষরা তারা কিছুটা হলেও দে উইল বি হ্যাপি অ্যান্ড দে উইল বি হোপফুল। আমার মনে হয় যে এই আশাটুক তাদের কাছে দিতে পারাটা ইউথ পলিসি ফোরামের এবং আমাদের সবার একটা অনেক বড় অর্জন। বাট অর্পিত আপা যেটা বললেন যে শুরু আমাদের সামনের আমরা যাতে গুড অ্যানসেস্টার্স হতে পারি যারা 2071-এ আসবেন তাদের জন্য, সেজন্য আমাদের অনেক কিছু করার আছে। তা আমি আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা ইউথ পলিসি ফোরামের সাথে জয়েন করেছেন। আমি সবাইকে একটা কথা বলি, ইটস নাও ইয়োর টার্ন টু ওন ওয়াইপিএফ। আজকে থেকে ওয়াইপিএফ এ আপনাদের লিডারশিপে আপনারা যেভাবে শেপ করবেন, যেভাবে ডিজাইন করবেন, যেভাবে গাইড করবেন, ইউথ পলিসি ফোরামের ইয়াং টিম সেদিকেই কাজ করবে, সেদিকে অ্যাডভোকেসি করবে, সেদিকে ডায়লগ করবে, সেদিকে রিসার্চ করবে। সো আমার মনে হয় যে ফেলোদের দায়িত্ব অনেক অনেক বেশি। আমি খুব সংক্ষেপে আমার টিমের যে সদস্য কয়েকজনকে একটু সময় দিব 30 সেকেন্ড করে ধন্যবাদ দেওয়ার জন্য। প্রথমে আমি আমন্ত্রণ জানাবো আফিয়া ইবনাথকে। আফিয়া। Thank you, Bhaiya. First of all, I'd just like to say that it was so incredible just shobar kotha ajke shuna. Everybody here is so articulate and well spoken, and I'll echo everyone else's thoughts that I honestly feel that I've gained so much knowledge here. I think it was Shafkat Bhaiya who said that we have enough knowledge here for a bachelor's degree, and I feel the same way. And I would just like to thank everyone for coming here and taking the time out of their busy schedules to make it to YPF's fellowship launch. It truly means a lot to us, and I hope that we can all work together to work towards Bangladesh better served. All these amazing people, I hope that we can utilize all your skills and mobilize this amazing fellowship and create a much better future in the next 50 years. Thank you. Minhas. Thank you. Hi, assalamu alaikum everyone. So আমি হচ্ছে ফেলোশিপের একটা সেক্টরে কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম, সেটা হচ্ছে পভার্টি এন্ড সোশ্যাল প্রোটেকশন। তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু লার্ন আ লট ফ্রম দ্যাট। আর গত 3 ঘন্টা থেকে আমরা আসলে অনেক কিছু শিখতে পেরেছি, আমার চমৎকার লেগেছে, and I'm really proud and happy to be a part of this whole initiative. Thank you so much. আমাদের একজন ফেলো এখনো বাকি আছেন এবং খুবই ভেরি স্পেশাল টু অল অফ আওয়ার হার্ট। তার যে টপিকটা সেটা হচ্ছে স্পোর্টস এন্ড ইউথ। সো আই এম রিয়েলি অনার্ড এন্ড ডিলাইটেড টু ইনভাইট শেখ মিনহাজ হোসেন as the last fellow for today. শেখ মিনহাজ হোসেন। ভাই থ্যাংক ইউ ভাই আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে খুবই অনার্ড ফার্স্ট অফ অল যে এরকম একটা গ্রুপে থাকার জন্য। এখানে এত ইন্টেলেক্ট পিপল এবং মানে আমার কাছে মনে হয় না যে আমি এখানে খুব একটা ডিজার্ভ করি যে এই পরিমাণ ক্যালিবারে মানুষদের সাথে থাকাটা। তারপরও আমি আসলে থ্যাংক ইউ এভরিওয়ান। আমি যেই সাবজেক্টটাকে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্পোর্টস অ্যান্ড ইউথ। তো আমাদের কাছে মনে হয় যে অ্যাজ ভাইয়া সেড যে আমাদের সবাই খুব কাছের এবং we all get excited when sports comes into the picture. Like আমরা অনেক দলে ডিভাইডেড যে আমরা, কিন্তু যখন বাংলাদেশ ক্রিকেট হোক ফুটবল হোক একটা দল খেলে তখন দেখা যায় যে ফেসবুকের প্রোফাইল পিকচার আপনি ওয়েদার আমি যেই দলই করি না কেন, যেই ধর্মই হোক না কেন, সবাই বাংলাদেশের প্রোফাইল পিকচারই দিবে যেন বাংলাদেশ জিততে পারে। সো এইটা খুব একটা কমন প্ল্যাটফর্ম আমাদের ইউনাইটেড হওয়ার। সো এইটা নিয়ে আসলে আমরা আমাদের অনেক আসলে করার আছে। আমরা যদিও অনেক বেশি এক্সাইটেড অ্যাজ আ স্পোর্টস ফ্যাসিনেটেড কান্ট্রি, স্পোর্টস প্যাশনেট কান্ট্রি, বাট খুব ভালোভাবে যদি দেখি আমাদের আসলে সেরকম কোনো অ্যাচিভমেন্ট নাই।
ফর এক্সাম্পল আমরা 1984 থেকে অলিম্পিক গেমস খেলছি, এখন পর্যন্ত 9টা অলিম্পিক এডিশনে পার্টিসিপেট করেছি, কিন্তু আমরা কখনো একটা সিঙ্গেল মেডেলও জিততে পারি নাই। এটা খুবই মানে এম্বারেসিং, এবং আমার মনে আছে 2016 সালে ইয়াহু স্পোর্টস, গুগল স্পোর্টস আমাদেরকে নিয়ে এরকম একটা রিপোর্ট করেছিল, যে তাদের ফ্রন্ট পেজ কভার স্টোরি ছিল যে দ্য অনলি কান্ট্রি হু ডিড নট উইন আ সিঙ্গেল মেডেল ইন 8 এডিশন অফ অলিম্পিক। সো বা আমরা মানে আমাদের যে পটেনশিয়াল নাই তা না। আমরা যদি বলি যে যেমন হয় না, যেহেতু অলিম্পিক নিয়ে কথা বলা শুরু করেছি, যে আসিফ হোসেন খান আমাদের 2002-তে কমনওয়েলথ গেমস জিতেছিলেন অভিনব বিন্দ্রাকে হারিয়ে। ইন্ডিয়ার অভিনব বিন্দ্রা সিলভার মেডেল জিতে, আসিফ জিতে গোল্ড। সেই অভিনব বিন্দ্রা 2008-এ অলিম্পিকে গিয়ে গোল্ড জিতে, অথচ 2002 এর আসিফ হোসেন 2 বছর পর থেকে সে আর কখনোই মানে কোনো ধরনের কোনো ওয়ার্ল্ড স্টেজে যেতেই পারে নাই। সেম ক্রিকেট আমরা দেখি যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে প্রতিবারই আমাদের সব পটেনশিয়াল বেস্ট ক্রিকেটাররা থাকে, কিন্তু 5-6 বছর পরে ওই অন্যান্য দলের যে পটেনশিয়াল বেস্ট ক্রিকেটাররা তারা কোথায় চলে যায়, আর আমরা হয়তোবা ইনজুরি বা নানা ধরনের কেয়ারের অভাবে আমরা আসলে সেই ওয়ার্ল্ড স্টেজ স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারি না। সো আমি এসব নিয়ে অনেকদিন ধরে লেখালেখি করছি যে কিভাবে করে স্পোর্টসে আমরা আরো ভালো করতে পারি, এবং আরো ভালোভাবে গাইডেন্স গুলা, যে আমাদের যে পটেনশিয়াল গুলা আছে সেই পটেনশিয়াল গুলাকে কিভাবে আসলে ওয়ার্ল্ড স্টেজে নেওয়া যায়, যেন আসলে উই ক্যান অ্যাচিভ সামথিং। এই ব্যাপারটা নিয়েই আসলে আমি লেখালেখি করি, এবং চিন্তা করব যদি আরো এই ব্যাপারে চিন্তা করা যায়। এটা হচ্ছে স্পোর্টস এর ব্যাপার। আর ইউথ মেন্টালিটি আর কি, ইউথ মেন্টালিটিও একই, যে আমরা নানা ধরনের জায়গায় ডিভাইডেড, কিন্তু ওই ডিভিশন গুলা, কিছুক্ষণ আগে অর্পিতা আপু একটা কথা সুন্দর বলেছিলেন যে ভিন্ন মতকে শ্রদ্ধা করতে পারা। সো ইউথের ক্ষেত্রে আমরা একটা দেখি যে এখনকার স্পেশালি ইদানিং আমরা দেখি যে এক্সট্রিমিজমের জায়গাগুলা অনেক জায়গায় চলে আসছে, যে আমরা ভিন্ন মতকে কতটুকু শ্রদ্ধা করতে পারতেছি, বিকজ আমরা নানা ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসি। সো এগুলা নিয়েও কাজ করার অনেক জায়গা আছে। তার সাথে স্পোর্টস এর কথা যদি আবার ফেরত যায়, এবং ইউথ এবং স্পোর্টস এর একটা মিলিত ব্যাপার হচ্ছে মেয়েদের খেলা, মেয়েদের স্পোর্টস, মেয়েদের কিভাবে মেয়ে ইউথরা কিভাবে আরো বেশি নিজেদেরকে আরো প্ল্যাটফর্মে আনতে পারে। যেমন যদি আমরা এই প্ল্যাটফর্মে দেখি, এই প্ল্যাটফর্মে যদি আমরা 100 জন থাকি, এখানে কয়জন নারী আছেন, কয়জন পুরুষ আছেন, কারণ ইউথ কয়জন নারী আসলে সেই সুযোগটা পেয়েছে, আর কয়জন পুরুষ সেই সুযোগটা পেয়েছে, অপরচুনিটি গুলা। সো এগুলা নিয়ে অনেক চিন্তা করার জায়গা আছে। তো আমার কাছে মনে হয় ইউথ থিঙ্কিং, ইউথ মেন্টালিটি গ্রো আপ করা ইন কেস অফ এভরিথিং, এবং স্পোর্টসে নিজেদেরকে কিভাবে উন্নত করা যায় সেভাবে চিন্তা করার ব্যাপারে আমাদের অনেক কাজ করার আছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, যেহেতু আমি এই বিষয়ে লেখালেখি করি। থ্যাংক ইউ মিনহাজ। আমি একটা জিনিস মনে হয় আজকে থেকে মেসেজটা ক্লিয়ার, যে উই আর নট অনলি ট্রেনিং দ্য নেক্সট সেট অফ পলিসি মেকার্স এন্ড পলিটিশিয়ানস, উই আর অলসো ট্রেনিং দ্য নেক্সট বিসিবি প্রেসিডেন্ট। সো whoever is the current BCB president, watch out. আমি এই পর্যায়ে আমাদের YPF এর গভর্নেন্স অ্যাপ্রেন্টিসশিপের লিড চৌধুরী আলবাব কাদিরকে অনুরোধ করবো কিছু বলার জন্য, এবং তারপরে আমি আমাদের কো-ফাউন্ডার কাজী আশফাকুল হককে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। Thank you, Bhaiya. খুব briefly bolbo, we are over our time. I know everybody, they've been here so kindly for about 3.5 hours. So Ami Chaudhary Albab Kadir, I'm the policy lead, advocacy lead at Youth Policy Forum. At Youth Policy Forum, amra shobai, our success mantra so far has been, in my view, has been the fact that we have worked like a family. So this is a new addition to the family, and amra ajke shoto gun shoktishali hoye gechi. So hope to work with everyone here. Thank you so much. Thank you so much for trusting us with this, and together hopefully we'll be creating something good in the future. That's it. Over to Kazi. First of all, I'd like to thank everyone for sticking around with us for so long. This is probably the longest meeting that I've seen that we've done personally. And the fact that ekhono ami ekটু আগে চেক করলাম যে even live stream-এও 40-50 জন এখনো আছে, and the fact that এখানে এতজন মানুষ আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি এবং সাথে ছিলাম, this really gives me hope, because এই ধৈর্যটা আসলে থাকার কথা না কারো, কিন্তু এই ধৈর্যটা থাকার মানে হচ্ছে আমরা সবাই কমিটেড ফিউচারে সামনের কথা চিন্তা করে, এবং আমরা
অনেক কিছু দেশকে নিয়ে করতে চাচ্ছি। আসলে YPF এর শুরু থেকে আমাদের একটা ছোট্ট চিন্তা ছিল, এবং একেবারে শুরুতে এখন যেমন এত কিছু নিয়ে এত পলিসি এরিয়া নিয়ে আমরা চিন্তা করছি, একেবারে শুরুতে কিন্তু চিন্তার ব্যাপারটা এসেছিল ছোট্ট একটা জায়গা থেকে, যে আমরা আশেপাশে তাকালি আমাদের বন্ধু বান্ধবদের সার্কেলে হোক না কেন বা ফেসবুকে হোক না কেন, আমরা সবসময় দেখতে পাই যে বাংলাদেশিরা সবসময় এত ভালো ভালো কথা বলছে, এবং স্পেশালি ইয়াং বাংলাদেশিরা যাদের কোনো এখন পর্যন্ত ধরেন এত কোনো ডিগ্রি নাই, স্কুলে পড়ছে, ইউনিভার্সিটি পড়ছে, তারাই এত সুন্দর সুন্দর কথা বলছে যে আমাদের কাছে মনে হচ্ছিল যে এগুলো যদি একত্রিত করা হতো তাহলে কত কিছুই না করা সম্ভব হতো। কারণ সবার তো নিজেদের নেটওয়ার্ক আছে, সবার নিজেদের সাইলো আছে, এবং সবার কথাবার্তা একটা প্রিভিলেজ লেন্সে যদি আমরা দেখি যে অনেক প্রিভিলেজ বা ল্যাক অফ প্রিভিলেজের কারণে তাদের ইম্প্যাক্ট করার ক্যাপাসিটিটা কম আছে। সো আমাদের আইডিয়াটা ছিল যে একটা কানেকশন করার, একটা নেটওয়ার্ক করার, যাতে সবাইকে একত্রিত করে এক জায়গায় আমরা আনতে পারি। এবং ফেলোশিপটা বলতে গেলে অনেকটা সেইভাবে করেই ওটারই ইভলিউশন বলা যায়, বিকজ এখন we're not just thinking about the youth, but we're also thinking about professionals and people who've done amazing things in their field, which is you. Overall, আমার কাছে মনে হয় যে আমরা এখানে কয়েকজন বলেছে অলরেডি এটা, যে আমাদের বাংলাদেশিদের বিভিন্ন দেশে, I think Carol mentioned this, that when you see Bangladeshis, you can hear them, you can hear Bangla in a lot of places. যে প্রেজেন্সটা আমরা দেখতে পাই, এটা যদি আমরা প্রিভিলেজের লেন্স থেকে আরেকটু অ্যানালাইজ করতে পারি, কারণ আমাদের যদি সবকিছু থেকেই বলি, আমরা অনেক ইয়াং একটা নেশন, 50 বছর হলো মাত্র। আমাদের প্রিভিলেজের দিক থেকে এলডিসি গ্রাজুয়েশন এখন হচ্ছে, কিন্তু এর আগ পর্যন্ত আমরা এলডিসির মধ্যে ছিলাম। তো সব দিক থেকে যে প্রিভিলেজের পজিশনটা আছে, সেইটার তুলনায় বাংলাদেশিদের অ্যাচিভমেন্ট যদি আমরা দেখি, এটা মুগ্ধ না হওয়ার উপায় নাই আসলে আমার কাছে মনে হয়। এবং সেই কারণে আমার কাছে মনে হয় যে দিস পাওয়ার দ্যাট উইভ সিন ফ্রম বাংলাদেশিস অল ওভার দ্য ওয়ার্ল্ড, in Bangladesh and also out of Bangladesh, harnessing this power can give us a lot, can help us change a lot. So আমি আসলে শুধু এটাই বলতে চাই এই মুহূর্তে, যে thank you so much for being a part of this journey, for agreeing to be a part of this journey, and we sincerely hope that as Arpitapu mentioned a while ago, that we won't disappoint either, that this will go further, this will go beyond, and as Abir Bhai mentioned, we sincerely hope that we can also have a lot of support from you, and একসাথে আমরা হয়তো for a Bangladesh better served যেভাবে করে আমরা বলছি, আমরা হয়তো এটা অ্যাকমপ্লিশ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, আমি বলি শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ। আমি শেষ সমাপনী বক্তব্যের জন্য যাব আমাদের ইডির কাছে। তার আগে আমি জাস্ট 1 মিনিটে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আমি অক্সফোর্ডে থাকার সময় পিটার ফ্র্যাঙ্কোপেন নামে একজনের একটা লেকচার অ্যাটেন্ড করেছিলাম, এবং উনি একটা কথা বলেছিলেন যে ইউথ হ্যাজ এনার্জি, ইউথ হ্যাজ পাওয়ার। কিন্তু আমরা যদি হিস্ট্রিতে দেখি, অনেক বড় বড় অসাধারণ কাজ যেমন ইউথরা লিড করেছে, আবার আমরা যদি হিটলারের নাজি পার্টির দিকে চাকাই, সেখানেও কিন্তু ইট ওয়াজ ইউথ লেড। সো ওইখানেও অ্যাভারেজ এজ এরকম 20-এর ঘরেই ছিল। তো আবার যদি আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিকে তাকাই, আমাদের ভাষা আন্দোলনের দিকে তাকাই, ওইখানেও কিন্তু সবচেয়ে বড় রোলটা প্লে করেছিল ইউথ, মানে ইয়াংরা। আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের রিয়ালাইজ করা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা ইউথদেরকে কিভাবে গাইড করব, তাদের এনার্জিটা, প্যাশনটা কোন দিকে চ্যানেল করব, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো আমার ইউথ পলিসি ফোরামে যারা আছে তাদের অ্যাভারেজ এজ হচ্ছে 23। আমি খুবই গ্ল্যাড যে আজকে আমার ফেলোরা যারা আছেন, তারা যদি এই ইউথদেরকে গাইড করতে পারেন, তাদের এনার্জিটা ঠিক দিকে ডিরেক্ট করতে পারেন, তাইলে মনে হয় আমরা একটা বাংলাদেশ বেটার সার্ভ এটা তৈরি করতে পারবো। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমাদের জন্য খুবই দরকার। আর আমি শেষে আবারও আমাদের ফাউন্ডিং ফাদার্স, আমাদের যারা 71-এ জীবন দিয়েছেন, তার আগেও যারা অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আরো কৃতজ্ঞতা জানাই যে 10ই এপ্রিল আজকে থেকে 50 বছর আগে বাংলাদেশের প্রথম যে সরকার গঠিত হয়েছিল, বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তার নামে মুজিবনগর সরকার যেটা গঠিত হয়েছিল, তাদের সবার প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা রেখে আগামী দিনে সবার মিলে একসাথে প্ল্যানিং টু ওয়ার্ক ফর বাংলাদেশ বেটার সার্ভ। আর আজকের ইভেন্টটা শেষে আমি ডেডিকেট করতে চাই বাংলাদেশের একদম রিমোট কর্নারে যে কৃষক, শ্রমিক, যে মহিলাটি মিডল ইস্ট থেকে কাজ করে টাকা পাঠিয়ে বাংলাদেশকে আজকে এই পর্যন্ত এনেছেন, যে কৃষক মানে অনেক কষ্ট করে আমাদের ফুড সিকিউরিটি এনশিওর করেছেন, যে মাইনরিটি বা এথনিক মাইনরিটি বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলে আছে, so that one day her call for a better life is answered and their potential is also unleashed and they have a place, an equal place in Bangladesh. এই জিনিসটা যাতে আমরা এনশিওর করতে পারি,
তাদের সবার প্রতি আজকের ইভেন্টটা ডেডিকেট করে, এবং কিন্তু YPF ফেলোশিপটা বাংলাদেশে সেরকম বঞ্চিত মেহনতি মানুষ যারাই বাংলাদেশের চালিকা শক্তি তাদের প্রতি ডেডিকেট করে আমি শেষ করছি। আমি আমের মোস্তাক আহমেদ ভাইকে অনুরোধ করব আজকে সমাপনী বক্তব্য দিয়ে আমাদের প্রোগ্রামটি শেষ করার জন্য। আমের ভাই। অনেক ধন্যবাদ আবির। আমি আমাদের ভিডিওটা যখন দেখছিলাম, যেটা আজকে আমাদের প্রোগ্রামের শুরুতে হচ্ছে আমরা দেখিয়েছি আর কি, আমি ওখানে যখন স্ট্রাগলটা দেখলাম যে কিভাবে আমাদের এই মাটিতেই একসময় আমাদের পূর্বপুরুষরা কিভাবে হানাদারদের হাত থেকে মানে পালিয়ে থাকার জন্য কতটা কষ্ট করেছে আর কি, এখানে কতটা লম্বা পথ পাড়ি দিয়ে এদেরকে যেতে হয়েছে সীমান্তের ওপারে, সেখান থেকে আবার অনেকে ট্রেনিং নেমে ব্যাক করেছে মানে আমাদের এই দেশের জন্য লড়াই করতে। সেটা আমরা যেমন হচ্ছে এখান থেকে বসে চিন্তা করতে পারবো না, কিন্তু আমরা ওনারা কিসের মধ্যে দিয়ে গিয়েছে আর কি, ওনাদের হাত ধরে কিন্তু আমরা দেশটা পেয়েছি যারা এই স্ট্রাগলটা দেখেছে। আমরা যদি সেই স্ট্রাগলটাকে সম্মান দিতে চাই, আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেখানে বসে আছি সেখান থেকে আমরা 100% কোনো সিচুয়েশনই হচ্ছে জাজ করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নাই। এটা কিন্তু আমাদের পলিসি মেকার হলে মাথায় রাখতেই হবে আর কি। যদি রাখতে না পারি তাহলে আমাদের পলিসি আসলে চিন্তা করার কোনো অবকাশ নেই আর কি। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমি যেখানে বসে আছি সেখান থেকে চিন্তা করলে হবে না, আমাকে সবার পক্ষ থেকে চিন্তা করতে হবে আর কি। যেমন আজকে আমি একটু বের হয়েছিলাম, আমি দেখেছি কিভাবে রাস্তায় মানে আমাদের যারা সুবিধা বঞ্চিত ওনারা কিভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে ট্রাক থেকে খাবার নিচ্ছে আর কি। তো আমি মতিঝিলও দেখেছিলাম, আমার অফিস ছিল আর কি গত বৃহস্পতিবার, সেখানেও এভাবে যে ট্রাক থেকে OMS এর চাল লাইন ধরে নিচ্ছে, সেখানে কিন্তু ওয়েল অফ মানুষও আছে। ওয়েল অফ মানুষ বলতে বলছে ওনাদের আপনি যদি তাদের ড্রেস আপ দেখেন আর কি, তার অফিসেরই লোকজন আশপাশ হয়তো কেউ ব্যাংকে চাকরি করে আর কি। এখন আমরা অনেক সময় হয়তো ভেবে চিন্তা করি যে ফিটফাট ব্যাংকে আছে সেও হয়তো বা খুব ভালো পজিশনে আছে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। আমাদের এখানে অনেক ফ্যামিলি আছে যারা হয়তো বা উঠছে উপরের দিকে, যারা হয়তো বা শিক্ষাগত যোগ্যতা দিয়ে একটা পর্যায়ে গিয়ে এসেছে, একজন দুজন সন্তান হয়তো বা ভালো চাকরি করছে, কিন্তু তাদেরকে এখন একটা বিশাল ফ্যামিলিকে সাপোর্ট দিতে হচ্ছে। এবং এইখানে একটা বড় ধাক্কা খেয়েছি আমরা গত বছরটায়। আমাদের যে ফিউচার থিঙ্কিং এর কথা আবির বলছে বা আমাদের টিম মেম্বাররা যে বললো ফিউচার থিঙ্কিং যে আমাদের প্রোগ্রামটা, আমাদের কিন্তু এগুলোই মাথায় রাখতে হবে। আমরা সবসময় উন্নয়ন করেছি, আমরা জাস্ট রেগুলার একটা সিস্টেমের মধ্যে দেশটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। তাদের শিক্ষা দিচ্ছি, চাকরি ব্যবস্থা করছি, ওরা মানে নিজে উন্নতি করে নিচ্ছে। এই যে শখগুলো আসতে পারে, এই শখগুলোকে অ্যাবজর্ব করার কোনো ক্ষমতা বাংলাদেশে ওভাবে ক্রিয়েট করা হয়নি আর কি। এটা ধাক্কাটা কিন্তু আমরা পেয়েছি আর কি। আমি যখন রাস্তায় নামি এখন এগুলোকে দেখতে পাচ্ছি আর কি। এইগুলো মাথায় রেখে কিন্তু আমাদের এই পলিসি বা আমরা সামনে যে অ্যাকশন প্ল্যানিং নেই সেগুলো কিন্তু এগুলো মাথায় রেখে করতে হবে আর কি। এটার জন্য আমাদের এই যে মঞ্চটা আমরা দাঁড় করিয়েছি, যে প্ল্যাটফর্মটা, এখানেই কিন্তু এটা সার্থকতা। কারণ এখানে যারা আছে তারা কিন্তু অনেক দিক দিয়ে, আমি এটাকে লাকি বলবো না, এখানে কেউ লাকি হিসাবে এখানে যারা নিজেদের অবস্থান মানছে তারা কেউ লাকি না। ওনারা হচ্ছে যখন যে সুযোগ পেয়েছে সেটাকে কাজে লাগিয়ে এই মানে এখানে আপনারা ওই মানে আপনাদের অবস্থানে এসে পৌঁছেছেন আর কি। আমরা চাবো এবং আপনারা আমি জানি চাবেন যে আপনারা যেভাবে সুযোগটা গ্রহণ করেছেন সেটাই সেভাবেই হচ্ছে আপনারা আপনাদের জ্ঞানটাকে আমাদের মাঝে বিস্তৃত করে দিবেন আর কি। অ্যাকশন প্ল্যান গুলো আপনারই দাঁড় করাবেন, কারণ আপনারা যে ভিন্নতাটা আমাদের এই পলিসির মাঝে আনবেন আর কি, সেটা দিয়ে আমরা আশা করি আমাদের যে 17 কোটি মানুষ আছে বাংলাদেশে তারা সবাই উপকৃত হবে সেখান থেকে। 100 জন মানুষ 100 রকম চিন্তা করবে এবং অত্যন্ত মেধাবী আপনারা আর কি। তো আপনারা যেভাবে চিন্তা করবেন এটা অবশ্যই 17 কোটি মানুষের পক্ষ থেকেই চিন্তাটা হবে, আমি সেটাই মনে করি আর কি। আর আমি আমার টিম মেম্বারদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ দিব আর কি। এটা অত্যন্ত গোছানো ভাবে হচ্ছে আমাদের ফেলোশিপ প্রোগ্রামটা দাঁড় করানো হয়েছে এবং যারা করেছে ওরা কিন্তু আমাদের তরুণ সমাজে, জাবির যেমন বলছিল তরুণদের হাত ধরেই আমাদের সব বিপ্লব হয়। তরুণরা যেমন হচ্ছে অন্যদের কথা চালিত হয়, আবার একই সাথে এটাও ঠিক যে ফ্রেশ আইডিয়া তো তরুণদের মাথা থেকেই আসে আর কি। সো এই জন্যই যে কোনো মানে সভ্যতার চেঞ্জ গুলো যখন আসে আর কি, সেখানে তরুণের সবচেয়ে বড় ভূমিকা পালন করে আর কি। তারও ফ্রন্টাল ফাইটার তারাই হয়, আবার নতুন আইডিয়া তো তারাই নিয়ে আসে, চেঞ্জটা তারাই আনে আর কি। আমাদের যে ইয়াং টিম আছে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা সেই চেঞ্জ মেকারটা হতে, আমি মনে করবো তা অলরেডি চেঞ্জ মেকার হয়ে গিয়েছে। আমার চোখে তার এক একজন হচ্ছে আমাদের তরুণ সমাজের জন্য বেঞ্চমার্ক হিসাবে অলরেডি দাঁড়িয়ে গিয়েছে আর কি। আমি সেদিন বলছিলাম যে ওরা যেভাবে নিজেদেরকে গড়ে নিয়েছে আমাদের কিন্তু সেরকম কোনো গাইডেন্স তাদেরকে দেওয়া লাগে না আর কি। ওরা নিজেরাই হচ্ছে নিজেদেরকে আপগ্রেড করে নিচ্ছে আর কি, এবং সেটা ফেনোমেনাল। তো আমি যাই হোক এতটুকু বললাম আর কি। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে প্রায় 3.5 ঘন্টার উপর আমরা এই প্রোগ্রামটা করেছি আর কি, একটা সেকেন্ড আমাদের জন্য বোরিং ছিল না আর কি। এটা আপনাদের জন্য সম্ভব হয়েছে এবং আমাদের পলিসি এরকম শক্তিশালী হবে
এটা আমি বিশ্বাস করি আর কি। ধন্যবাদ সবাইকে আজকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।